আসসালামু আলাইকুম সবাইকে। সম্মানিত দর্শকবৃন্দ, চুয়েট ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত ব্রেকিং ব্যারিয়ার্স স্ট্র্যাটেজিস ফর পার্সুইং এ পিএইচডি ইন দ্য ইউএসএ সেশনটিতে সবাইকে স্বাগত। আজকে এই সেশনটিতে হোস্ট হিসেবে আছি আমি ওমর আব্দুল্লাহ। বর্তমান চুয়েট ক্যারিয়ার ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি হিসেবে দায়িত্বরত আছি। আজকে আমাদের সেশনের স্পেশাল গেস্ট হিসেবে আছেন আমাদের চুয়েট ট্রিপল 16 ব্যাচের একজন অ্যালামনাই সুজয় ভট্টাচার্য ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছো ভাইয়া? কেমন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। থ্যাংক ইউ ফর ভাইয়া হ্যাভিং মি হিয়ার। হ্যাঁ, হ্যাঁ ভাই, ভাইয়া বর্তমানে দা ইউনিভার্সিটি অফ ওকলাহোমাতে গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত আছেন। ভাই আমি আপনার থেকে জাস্ট একটা মিনিট এক্সট্রা একটু সময় নিব, কারণ হচ্ছে আমি ফার্স্টে এই সেশনটার একটু যে সকল বিষয় নিয়ে কথা হবে তা একটু তুলে ধরতে চাই হালকা করে। আশা আশা করি আপনার তাতে কোনো না না, প্রবলেম হবে প্লিজ না। গো অ্যাহেড। গো অ্যাহেড। আচ্ছা, বর্তমানে টু বি অনেস্ট, যেটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন আন্ডার গ্রাজুয়েট আমাদের কমপ্লিট করি, তখন দেখা যায় অনেকেই আছেন বিভিন্ন ক্যারিয়ার পাথ চুজ করেন। অনেকে আছেন গভর্নমেন্ট জব, অনেকে আছেন নন গভর্নমেন্ট জবে সার্কুলার কালেক্ট করেন এবং বিভিন্ন কোম্পানিতে জয়েন দেন। এর পাশাপাশি অনেকে আছেন যারা এন্টারপ্রেনিয়র হিসেবে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা ইয়াতে শুরু করেন টু বি অনেস্ট। কিন্তু এর পাশাপাশি একটা মেজরিটি কাইন্ড অফ স্টুডেন্ট আছে তাদের আন্ডারগ্রেড শেষ করার পর বিদেশে বা ফরেন কান্ট্রিজে গিয়ে ফরেন স্টাডি হায়ার স্টাডিজ এর জন্য যেতে চান। এই ক্ষেত্রে দেখা যায় অনেকের মনে এই সুপ্ত ইচ্ছাটা আছে, কিন্তু এই সুপ্ত ইচ্ছাটা পূরণ হতে পারে না। দেখা যায় তাদের বিভিন্ন প্রপার গাইডেন্সের অভাবে তাদের সুপ্ত ইচ্ছাটা সুপ্তই রয়ে যায়। তো আজকে সেশনের মধ্যে আসলে এই ধরনের বিদেশে পড়ালেখার ক্ষেত্রে বা ফরেন কান্ট্রিজে পড়ালেখার ক্ষেত্রে, স্পেশালি ইউএসএ, যেটা হচ্ছে মোটামুটি বর্তমান স্টুডেন্টদের সবচেয়ে ফেভারিট একটা কান্ট্রি ফর হায়ার স্টাডিং পারসুইং বিকজ অফ দ্য লিভিং কোয়ালিটি অ্যান্ড অলসো দ্য এডুকেশন কোয়ালিটি। তো আজকে এই ইউএসএ তে যাওয়া নিয়ে, ইউএসএ তে কিভাবে আমরা ফরেন কান্ট্রিজ মানে ফরেন স্টাডিজ এর জন্য যেতে পারি, এটা নিয়ে আজকে আলোচনা হবে। এর পাশাপাশি জিআরই, আইএলটিএস, টফেল এই ধরনের বিভিন্ন আনুষঙ্গিক কোর্স গুলো কিভাবে কমপ্লিট করা যায়, কিভাবে আমরা এটার জন্য প্রিপারেশন নিব, এবং কিভাবে আমরা প্রফেসর বিভিন্ন ইউনিভার্সিটি রিপুটেড ইউনিভার্সিটির প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করব, এসব বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এখন এর আগে আমি বলে দিই যে আজকে সেশন লাইভ যারা অ্যাটেন্ডিরা আছেন, তারা তাদের টাইমলাইনে কষ্ট করে এই লাইভটা শেয়ার করে দিলে ভালো হয়, কারণ অনেক সময় দেখা যায় অনেকেই আছেন যারা আসলে জয়েন হতে চায় কিন্তু জয়েন হতে পারেন না। তো যারা এই সেশনের ব্যাপারে জানেন না তারাও জানতে পারলো। আপনারা আপনাদের ডিপার্টমেন্টাল গ্রুপ অথবা সেন্ট্রাল গ্রুপে এই সেশনটা শেয়ার করে দিলে আসলে খুশি হব। ভাই এখন আমি আপনাকে স্টেজটা দিতে চাই। আসলে আমি চাই আপনি এখন আপনার ইয়ার ব্যাপারে একটু যদি বলেন যে কিভাবে আপনার জার্নিটা শুরু হলো, কিভাবে আপনি আজকে এই পজিশনে আছেন। থ্যাংক ইউ। হাই, থ্যাংক ইউ। আমার কথা শুনতে পাচ্ছ তো? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, সো আমার নাম হচ্ছে সুজয় ভট্টাচার্য। আমি চুয়েট ট্রিপল 16 ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। তো আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় 2022 এর জুলাইয়ের দিকে। তো আমার প্ল্যান ইনিশিয়ালি ছিল না হায়ার স্টাডিজ এর জন্য। সো বিভিন্ন পার্সোনাল কারণে পরবর্তীতে হচ্ছে এই প্ল্যানটা আসে। সো আমি প্রিপারেশন নিয়ে শুরু করি, জিআরই দেই, তারপর হচ্ছে টোফেল এক্সামে পার্টিসিপেট করি। তো ইউএসএ তে যেটা হয় যেটা হচ্ছে একটা হোলিস্টিক প্রোফাইল ওরা দেখে। সো আমার সিজিপিএ অতটা হাই ছিল না। সো আমার হচ্ছে প্রোফাইলটা বিল্ড আপ করতে আমার কিছুটা টাইম লাগছে। যেটা হচ্ছে আমার একটা পাবলিকেশন করতে হয়েছিল। তো ওভারঅল এগুলো করার পরে হচ্ছে আমি মানে জবে ঢুকি, 1 বছরের মতো জবে ছিলাম, 1.5 বছরের মতো জবে ছিলাম। এবং then হচ্ছে বাইরে প্রফেসরদের অ্যাপ্রোচ করি এবং ইনিশিয়ালি আর কি ফান্ড পেয়ে ইউএসএ তে চলে আসি। সো ও দ্যাট ইজ মাই আচ্ছা। স্টোরি প্রিসাইজ। তো আমি হচ্ছে আজকে আমাদের সাথে মানে আমার যে প্রসেসটা ওইটা হচ্ছে শেয়ার করার চেষ্টা করবো আর কি। কিভাবে ফলো করেছিলাম বা আচ্ছা, কোনটার থ্যাংক পরে ইউ। কোনটা হচ্ছে আমি করেছিলাম সেটাই। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আসলে অনেকেরই ভিউজ থাকে যে আসলে অনেক সময় হয় না যে আন্ডারগ্রেড শেষ করার সাথে সাথেই ফরেন কান্ট্রিতে যাওয়া অনেক সময় হয়ে ওঠে না। তো হ্যাঁ, অনেকে 1-2 বছর জব করে আসলে জবের যে একটা এক্সপিরিয়েন্সটা গেইন করে, ওটা আসলে কাজে লাগে আমার মনে হয়। তাতে আমি আসলে শিওর না, এটা কাজে হ্যাঁ, লাগে আই গেস। অবশ্যই, অবশ্যই। সো ইভেন আমি হচ্ছে যে ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটি অফ ওকলাহোমা, এখানে হচ্ছে আমাদের চুয়েটের একজন মানে ডিপার্টমেন্ট মানে
সিনিয়র আছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। উনি কাফকোতে অ্যারাউন্ড 7 ইয়ার্স এর মতো জবে ছিলেন। ও আচ্ছা। তারপর হচ্ছে উনি এখানে পিএইচডি করতে আসছেন। সো জব এক্সপেরিয়েন্স ইজ রিয়ালি ইম্পোর্টেন্ট। তোমার যদি রিলেটেড জব এক্সপেরিয়েন্স থাকে তাহলে সেটা অনেক কাজে দেয়। তো মানে আচ্ছা, সো এখানে তো হচ্ছে আসলে ল্যাবে কাজ করতে হয়। সো রিলেটেড জব এক্সপেরিয়েন্সটাও ইম্পোর্টেন্ট। আসলে ওরাও চায় যে আসলে জব এক্সপিরিয়েন্স থাকলে তার অন ফিল্ড যে এক্সপিরিয়েন্সটা আই গেস মানে উনি অন ফিল্ডের ব্যাপারে জানেন, যারা জব করে আসলে তাদের এক্সপিরিয়েন্সটা সিভিতে ইনক্লুড করেন, আমি যতটুকু মনে করি। আচ্ছা এক্সাক্টলি। ভাই, আপনি আপনি যদি চান ভাই স্লাইডটা প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে আমরা যেতে পারি। হ্যাঁ, ওকে। সো ওকে। স্লাইডটা তুমি প্রেজেন্ট করো। জি। তো জি ওকে। ভাই, সো এখন স্টেজটা আপনার। আমি ওকে, অ্যাজ এ হোস্ট এবং অ্যাটেন্ডি হিসেবে এখন বর্তমান থাকবো। জি। ওকে, ওকে। গ্রেট। ওকে। সো আজকে আমাদের সেশনের মেইন টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে হায়ার স্টাডি ইন ইউএসএ। এবং আমি হচ্ছে তোমাদেরকে একটা রাফলি গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো আরকি। আর আমি তো আমার পরিচয় অলরেডি দিয়ে দিয়েছি। আমার নাম হচ্ছে সুজয় ভট্টাচার্য। আমি পিপল স্কিম ব্যাচে ছিলাম। তো ইয়েস, গো টু দ্য নেক্সট স্লাইড। জি ভাই, আমরা শুরু করতে পারি। সমস্যা হ্যাঁ, ওকে। তো ১ম এ হচ্ছে তোমাদের যে কোয়েশ্চেনটা মাথার মধ্যে থাকতে হবে যে তুমি কেন বাইরে যেতে চাও? সো হোয়াট ইস ইউর রিজন? রাইট? তো অনেকের অনেক রকম রিজন থাকতে পারে। যেমন অনেকের হচ্ছে রিসার্চ খুব ভালো লাগে। সো সে হচ্ছে বাইরে বাইরে চেষ্টা করবে। তারপর হচ্ছে আ অনেকের ইচ্ছা থাকে হচ্ছে যে সে ভালো একটা কান্ট্রিতে যাবে। তার হচ্ছে একটা বেটার লাইফস্টাইল এ সে যাবে। সেজন্য হচ্ছে সে হায়ার স্টাডি সিলেক্ট করতে পারে। বা অনেকের হচ্ছে আবার দেখে যে বাইরে হচ্ছে অনেক ফ্যান্সি লাইফস্টাইল। সিনিয়র ভাইরা যারা আছেন তারা সবাই হচ্ছে গাড়ি-টাড়ি কিনতেছে। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তো ইউ নিড টু বি সিওর অ্যাবাউট দ্য রিজন। এবং তোমার রিজন যদি এমন হয় যে হচ্ছে বাইরের লাইফস্টাইল আমার খুব ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি বাইরে যাবো। অ্যান্ড the higher studies is a door for me to go to the USA. Then I will say you have to think twice. কারণ হায়ার তো স্টাডিজ এর জার্নিটা কিন্তু ইজি না। হ্যাঁ, এটা আসলে আসলে অনেকের মনে, এটাই বললাম, এই জন্য সুপ্ত ইচ্ছাটাকে অনেকে পূরণ করতে পারে না। যেমন অনেকেই আছে আসলে ইউএসএ যাওয়ার ক্ষেত্রে, অনেকে মনে করে যে প্রচুর পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা আছে, তো অনেকে একটা আবার একটা অ্যাচিভমেন্টের জন্য হায়ার স্টাডিজটা করে থাকেন আর কি। আমি তারপর ক্যারিয়ারটা বুস্ট আপ করার জন্য। এটাই। এক্সাক্টলি। সো হ্যাঁ, এই যে আমি যেটা বললাম আরকি অনেকের প্ল্যান থাকে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল জবের দিকে যাওয়া। সো এভরিথিং ইস ভেরি ফাইন বাট ইউ হ্যাভ টু বি ভেরি সিওর অ্যাবাউট হোয়াট ইউ নিড টু ডু। ঠিক আছে? তোমার যদি প্ল্যান থাকে হচ্ছে যে আমি বাইরে যাবো, গিয়ে হচ্ছে আমি একটা বেটার লাইফস্টাইল লিড করবো। আমি হচ্ছে চিল করবো, গাড়ি-টাড়ি কিনবো। আ দ্যাট ইস নট দ্যা অনলি সাইড। বাইরের লাইফস্টাইলটা কিন্তু এতটা ইজি না। তোমাকে হচ্ছে এখানে পিএইচডির জন্য অনেক লোড থাকে। আমাদের দেশে যেমন হচ্ছে আমরা স্টাডির পাশাপাশি সারাদিন চিল করি, যেটা আমিও করে আসছি। এখানে জিনিসটা এরকম না। এখানে হচ্ছে তুমি একটা পার্টিকুলার টাইমে হচ্ছে টাইমটা এনজয় করতে পারবা। বাট রেস্ট অফ দ্যা ইয়ার ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস অ্যাবাউট ইউর স্টাডি অ্যান্ড রিসার্চ। সো এই ডিটারমিনেশনটা থাকতে হবে যে আমি হচ্ছে যে যাবো, আমার হচ্ছে মানে কন্টিনিউয়াসলি এফোর্টটা দিতে হবে আনটিল আই এম ডান। সো ইউ হ্যাভ টু বি সিওর। তোমার যদি ইজি লাইফস্টাইল ভালো লাগে তাহলে ডেফিনিটলি হায়ার স্টাডিজ এর জন্য ইউএসএ আসা তোমার জন্য না। এখানে লাইফস্টাইল অবশ্যই ইজি না। প্রচুর এফোর্ট দিতে হয় এবং সবসময় হচ্ছে তোমাকে হচ্ছে একটা বিজি স্কেডিউল এর মধ্যে থাকতে হয়। সো আ ভেবে শুনে ডিসিশন নিতে হবে যে তুমি এই বিজি লাইফ স্কেডিউল এ আসতে চাচ্ছ কিনা। কারণ আমাদের তো অনেক অপশন থাকে। গ্র্যাজুয়েশন এর পরে অনেকে হচ্ছে জবে যেতে পারে। সো এটাই এটাই এবং তো বাংলাদেশে অনেক ভালো, ভালো জব আছে। তুমি গভর্নমেন্ট জবের কথা বলো বা হচ্ছে প্রাইভেট জবের কথা বলো, অনেক ভালো, ভালো জব আছে। তো আগে হচ্ছে সিওর হতে হবে যে আমি হায়ার স্টাডিজ এ যাবো। এবং আচ্ছা। এটা তুমি যত তাড়াতাড়ি সিওর হবা সেটা তোমার জন্য ভালো। অনেকের দেখা যায় হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন ২ থেকে ৩ মাস সময় লেগে যায় ডিসিশন নিতে যে আমি করবোটা কি। ঠিক আছে? সো তোমরা যত আর্লি ডিসিশন নিতে পারবা দ্যাট ইস গুড ফর ইউ। ঠিক আছে ভাই, তাহলে আমরা যদি নেক্সট স্লাইডে নেক্সট পেজে যদি যাই তাহলে মনে হয় ভালো হয়। হ্যাঁ, আচ্ছা। ওকে। সো হায়ার স্টাডিজ এর জন্য তোমাদের ১ম এ কিছু জিনিস জানা থাকা উচিত। যেগুলো হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। সো আমি আস্তে, আস্তে করে বলব সবকিছু। সো অ্যাসিস্ট্যান্টশিপটা হচ্ছে কি? তোমাদের ইউএসএ তে যে স্কলারশিপটা দেওয়া হয় সেটাই হচ্ছে মেইনলি অ্যাসিস্ট্যান্টশিপ। সো আ অ্যাসিস্ট্যান্টশিপ ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে আরএ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। সো আ আমাদের দেশে যেমন হয় যে হচ্ছে টিচাররা ক্লাস নেয়। উনাদের হচ্ছে রিসার্চ করার খুব একটা অপরচুনিটি থাকে না। সো আমি ব্লেম করব না টিচারদের। কারণ আসলে আমাদের দেশে ঐরকম অপরচুনিটিস নাইও।
তুমি যে এক্সটেন্সিভ ভাবে একজন প্রফেসর রিসার্চ করবে সেরকম আমাদের হচ্ছে দেশে ল্যাব গুলা নাই। আমাদের দেশে দেখা যায় যে হচ্ছে সায়েন্টিস্টরা রিসার্চ করে এবং টিচাররা হচ্ছে ক্লাস টেস এটাই। বাট ইউএসএ তে জিনিসটা টোটালি ডিফারেন্ট। এখানে হচ্ছে আ আ মেক্সিমাম টিচাররাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর যারা আছেন, এরা হচ্ছেন অনেক বড়, বড় রিসার্চার। সো উনাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল বা শেয়ার্ড ল্যাব থাকে প্রত্যেকেরই। তো এই ল্যাব গুলোতে হচ্ছে উনারা রিসার্চ করেন এবং কন্টিনিউয়াস রিসার্চ চলতে থাকে। আ এই রিসার্চটা হতে পারে হচ্ছে কোনো কোম্পানি স্পন্সরড। অনেক সময় কোম্পানি হচ্ছে প্রফেসরদের অ্যাপ্রোচ করে বলে যে, আমরা হচ্ছে এই স্পেসিফিক ফিল্ডে এই জিনিসটা এপ্লাই করতে চাচ্ছি। ইস দ্যাট পসিবল?" তো অন দ্যাট কেস তারা হচ্ছে প্রফেসরকে একটা বিশাল অ্যামাউন্ট এর টাকা দিয়ে দেয় যে, "তোমাদের রিসার্চ এর খরচটা তুমি হচ্ছে এখান থেকে চালাও।" ওকে? সো প্রফেসররা এইভাবে হচ্ছে কাজ করে থাকেন। এই যে ফান্ডিং টা থাকে এর বেসিস এ হচ্ছে ওনারা হচ্ছে স্টুডেন্ট হায়ার করেন। তো একজন প্রফেসর অনেক বিজি। কাজ করতে হয়। হচ্ছে ক্লাস-টাস নিতে হয় বা অনেকে হচ্ছে কনফারেন্স অ্যাটেন্ড করেন। ওকে? সো উনাদের পক্ষে সবসময় ল্যাবে কাজ করা তো পসিবল না। সো ল্যাবে কাজ করার জন্য উনাদের হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। তো উনারা হচ্ছে উনাদের আইডিয়া শেয়ার করবেন। তারপর হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট সেগুলো হচ্ছে আ মানে তার ল্যাবে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে কাজ করার চেষ্টা করবে। তারা দেখবে যে হচ্ছে এই প্রসেস এ কাজ করলে কাজটা আগাচ্ছে কিনা বা এটা হচ্ছে কিনা। সো এইভাবে হচ্ছে প্রফেসর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট খুঁজে। সো that is one of the way to get funding. The other one is teaching assistantship. ওকে, বাই দ্য ওয়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ এর হচ্ছে ফান্ডিং এর পুরো টাকাটাই হচ্ছে প্রফেসর দিয়ে থাকেন। প্রফেসরকে যেটা বললাম যে বিভিন্ন কোম্পানি হচ্ছে প্রফেসরকে টাকা দেয়। সো ওইখান থেকে হচ্ছে প্রফেসররা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাদেরকে হায়ার করে ওদেরকে হচ্ছে ওদের সেলারি বা হচ্ছে অন্যান্য খরচ-টরচ দিয়ে থাকে। ওকে। দেন আসে হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। আ যেটা হচ্ছে টিচারদের মানে এজ ইট সাউন্ড টিচারদের হচ্ছে আ ক্লাস নিতে সাহায্য করা। সো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এর অনেক ধরনের কাজ থাকে। যেমন হচ্ছে গ্রেডিং, আ তারপরে হচ্ছে প্রক্টরিং, দেন হতে পারে ক্লাস নেয়া। অনেক সময় হচ্ছে আ টিচাররা অনেক বিজি থাকে। সো উনারা একটা কোর্স নিল। সো কোন একটা কারণে উনারা কোর্সে ক্লাসে অ্যাটেন্ড করতে পারছে না। তখন হচ্ছে উনাদের আন্ডারে যে টিএরা থাকে, ওরা গিয়ে হচ্ছে ক্লাসগুলো নিয়ে থাকে আরকি। সো এটা ইনিশিয়ালি না ডেফিনিটলি। এরা হচ্ছে যে টিএরা যখন সিনিয়র হয়ে যায়, তখন হচ্ছে ওরা ক্লাস নেয় এবং ইট ইস ভেরি নরমাল। আ সো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এর জন্য যেটা হয় এটা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্ট মানে যারা হচ্ছে টিএ থাকে তাদেরকে টাকা দেওয়া হয়। ওকে? সো তো এইভাবেই আসলে আমি যদি একটা হ্যাঁ, কোয়েশ্চেন এড করি যে হ্যাঁ, সিউর। রিসার্চ রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ আর টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হুম, ক্ষেত্রে প্রফেসররা ইন্ডিভিজুয়ালি আমাদের মেইল নিয়ে থাকে স্টুডেন্টদের থেকে। হ্যাঁ, কিন্তু টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এর ক্ষেত্রে একটা পার্টিকুলার স্টুডেন্ট কিভাবে এপ্লাই করবে? মানে ওকে। একটু দ্যাট ইস এ গুড একদমই কোয়েশ্চন। হুম, দ্যাট ইস এ ভেরি গুড কোয়েশ্চন। ওকে, আমি চেষ্টা করব আনসার দেয়ার। ওকে, সো তোমরা হচ্ছে প্রথমত প্রফেসরদের যখন ইমেইল দিবা, যেটা হচ্ছে আমার পরবর্তী স্লাইডে আমি এই জিনিসগুলো নিয়ে একটু আরেকটু কথাবার্তা বলব। সো প্রফেসরদের ইমেইল দেওয়ার ক্ষেত্রে তোমরা অবশ্যই হচ্ছে প্রফেসরের রিসার্চ নিয়ে কথাবার্তা বলবা। প্রফেসরকে বলবা যে আমার তোমার এই কাজটা ভালো লাগে বা ওই কাজটা নিয়ে আমি ইন্টারেস্টেড। সো দেন হচ্ছে তোমাকে প্রফেসর সিলেক্ট করলো। ঠিক আছে? তোমার প্রোফাইল দেখে বা হচ্ছে তোমার যদি ইন্টারেস্ট দেখে প্রফেসরের ভালো লাগে তাহলে তোমাকে প্রফেসর সিলেক্ট করলো। সো অনেক সময় দেখা যায় প্রফেসর সিলেক্ট করার পরে উনার হাতে হচ্ছে ফান্ডটা থাকে না। বাট উনি চাচ্ছেন না যে এই স্টুডেন্টটাকে উনি হারাতে। বিকজ লাইক তুমি যে ইন্টারেস্টটা দেখাচ্ছ না দ্যাট ইস ভেরি ইম্পোর্টেন্ট টু হিম। মানে উনি চায় হচ্ছে একটা মোটিভেটেড স্টুডেন্ট যাতে উনার ল্যাবে জয়েন দেয়। তো সেক্ষেত্রে উনি কি করে? উনি ডিপার্টমেন্টে আপিল করে যাতে হচ্ছে তোমাকে টিএ হিসেবে ডিপার্টমেন্ট থেকে নেয়া হয়। কারণ আমি যেটা বললাম ডিপার্টমেন্ট থেকে হচ্ছে টিএ এর পুরা ফান্ডিংটা দিতে হয়। এটা কিন্তু প্রফেসর দিবে না। তো অনেক সময় বিভিন্ন কারণে প্রফেসরের হাতে ফান্ড থাকে না। উনি হয়তো কোনো প্রজেক্ট নিয়ে আসতে পারে নাই। বাট উনার মাথায় একটা প্রজেক্টের আইডিয়া আছে। সো প্রফেসরদের জন্য ফান্ড ম্যানেজ করা ইটস নট এ বিগ ডিল। উনারা হয়তো দেখা যায় যে একটা সেমেস্টার না পারলেও পরের সেমেস্টারে ফান্ডটা ম্যানেজ করতে পারে। তো আ উনারা যেটা চায় সেটা চায় যে হচ্ছে যে উনাদের আন্ডারে যে স্টুডেন্টরা আসতেছে সে যাতে ইনিশিয়ালি টিএ হিসেবে থাকে এবং দেন পরের সেমেস্টারে উনারা মানে উনার আন্ডারে আরএ হিসেবে জয়েন দিতে পারে। এটা হচ্ছে ওয়ান অফ দ্যা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে মানে ইউনিভার্সিটিতে এপ্লাই করার হচ্ছে ২ টা উপায় আছে। একটা হচ্ছে তোমাকে হচ্ছে প্রফেসর সিলেক্ট করতে হবে। প্রফেসরকে ইন্টারভিউ দিয়ে রাজি করানোর পরে দেন হচ্ছে তুমি এপ্লাই করবা। অ্যান্ড নাম্বার 2 হচ্ছে তুমি সেন্ট্রালি এপ্লাই করবা। তুমি কোন প্রফেসর কনট্যাক্ট করো নাই। সো তুমি কয়েকটা ইউনিভার্সিটি সিলেক্ট করছো। তোমার মনে হয়েছে যে তোমার প্রোফাইলের সাথে এই ইউনিভার্সিটি গুলো কম্প্যাটিবল। সো তুমি ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করছো। অন দ্যাট কেস অনেক সময় হচ্ছে পিএইচডি স্টুডেন্টদের ডিপার্টমেন্ট থেকেই হচ্ছে টিএশিপ দেওয়া হয়।
এন্ড ফর দ্যাট কেস মানে প্রোফাইলটা একটু ভালো হতে হয় আরকি। আর ওরা যেটা দেখে যে তোমার টিচিং এক্সপেরিয়েন্স পিরিয়ড ছিল কিনা। ওকে? অ্যান্ড 3rd ওয়ে হচ্ছে যে মনে করো তুমি যে প্রফেসরের আন্ডারে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যাচ্ছ, উনার হচ্ছে ১ টা বা ২ টা কোর্স নিচ্ছে আ অন দ্যা ফার্দার সেমিস্টার। সো তখন দেখা যায় যে অনেকগুলা স্টুডেন্ট হচ্ছে উনি মানে উনাদের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট যে স্টুডেন্টরা আছে এদের মধ্যে ১ জন বা ২ জনকে উনি হচ্ছে টিএ হিসেবে রাখেন। উনার কাজে হেল্পের জন্য। তো আর ইউএসএ তে হচ্ছে 20 আওয়ার্স উইকলি কাজ করা যায়। সো কাউকে যদি সে টিএ হিসাবে রাখে সো তিনি তখন এক্সপেক্ট করবে যে স্টুডেন্টটা যাতে 10 আওয়ার্স হচ্ছে ল্যাবে কাজ করে এবং 10 আওয়ার্স টা হচ্ছে যাতে টিএ হিসেবে কাজ করে। তো যেটাকে হাফ টি এবং হাফ আর এ বলে। তো এভাবে আসলে জিনিসগুলো মোটামুটি ডিটারমাইন্ড হয় এস পার আই নো। আর হ্যাঁ, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আচ্ছা ভাই, ভাইয়া ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে যদি হ্যাঁ, এবার ওকে। সো extend সো এখন কিছু ইম্পোর্টেন্ট ইস্যুস নিয়ে বলি। যেটা হচ্ছে তোমার যখন হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ তুমি পেয়ে গেলা, তখন এটার অ্যাডভান্টেজ টা কি? তো অ্যাসিস্ট্যান্টশিপ পেয়ে গেছো মানে হচ্ছে তুমি স্কলারশিপ পেয়ে গেছো। দ্যাট মিনস তোমার হচ্ছে পড়াশোনার কোনো খরচই নেই। আ ইউএসএ তে পড়ালেখা খুবই এক্সপেনসিভ, ভেরি, ভেরি এক্সপেনসিভ। তোমরা যদি কোনো একটা ইউনিভার্সিটির মানে ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে দেখো যে আমার এই কোর্সটা কমপ্লিট করতে ইয়ারলি কত টাকা দিতে হয়, তখন তোমরা দেখবা যে এটা ইয়ারলি কস্টটা নট লেস দ্যান 25,000 মানে এট লিস্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং লেভেলে আরকি। তো তুমি যখন টিএশিপ পেয়ে যাবা, তখন হচ্ছে তোমার এই যে কস্টটা আছে সেটা সম্পূর্ণরূপে ডিপার্টমেন্ট থেকে দিয়ে দিবে বা প্রফেসর দিয়ে দিবে। তো তোমার এই কষ্টটা নাই। তুমি স্কলারশিপ পেয়ে গেছো। তোমার স্টাডি পুরাপুরি ফ্রি। এটা হচ্ছে ১ নাম্বার অ্যাডভান্টেজ। ২ নাম্বার অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে তুমি আ তোমার হচ্ছে F1 ভিসা বা স্টুডেন্ট হিসেবে তুমি যখন যাবা তখন হচ্ছে তোমার উইকলি ২০ ঘন্টা কাজ করার মানে অ্যালোকেন্স থাকে আরকি। সো তুমি যে কাজটা করবা তার উপর বেস করে তোমাকে হচ্ছে মান্থলি বা বাই উইকলি একটা সেলারি দেওয়া হয়ে থাকে। এবং এই সেলারি অ্যামাউন্টটা অনেক ভালো। আ তোমরা যদি মানে একটু চেক করে দেখতে পারো আরকি। আ সেলারি অ্যামাউন্টটা কেমন। এটা অনেক ভালো থাকে এবং তোমার হচ্ছে অনেক দেখা যায় যে হচ্ছে খাওয়া-দাওয়ার পরেও আ লিভিং কস্ট এভরিথিং ইনক্লুডেড সবকিছুর পরে হচ্ছে অনেক টাকা বেঁচে যায় আরকি। সো দ্যাট ইস এ গুড সাইন। দেন যে ইম্পোর্টেন্ট জিনিসটা আসে সেটা হচ্ছে হেলথ ইন্সুরেন্স। সো অনেক ইউনিভার্সিটি গুলা যেটা করে যেটা হচ্ছে স্টুডেন্ট অ্যাসিস্ট্যান্টশিপ হিসেবে যারা জয়েন দেয়, তাদের হেলথ ইন্সুরেন্সটা ওরা পুরোপুরি 100% ইউনিভার্সিটি থেকে দিয়ে দেয়। এবং হেলথ ইন্সুরেন্স কস্টটাও অনেক ভালোই। আ প্রায় ইয়ারলি অ্যারাউন্ড 1000 কে এর মতো। আমি সরি মানে $১,০০০ এর মতো আরকি। সো এই কস্টটাও দিয়ে দেয়। আবার অনেক ইউনিভার্সিটি দেখা যায় হচ্ছে সাবসিডি দেয় স্টুডেন্টদের। যেটা হচ্ছে যে ওরা বলে দেয় আমরা হচ্ছে হাফ অফ দ্যা হেলথ ইন্সুরেন্স পে করব, বাকি হাফটা তোমার পে করতে হবে। তো এরকমও হয়ে থাকে। তো এটা ইউনিভার্সিটি ভেরি করে আরকি। আ দেন ফাইনালি যে জিনিসটা আসে সেটা হচ্ছে সেভিংস। সো যেটা বললাম, তোমাকে হেলথি অ্যামাউন্ট এর একটা স্টাইপেন্ড দেয়া হবে। সো সেই স্টাইপেন্ড থেকে তুমি তোমার যাবতীয় খরচপাতি যদি বাদও দাও তাহলে দেখা যায় যে একটা হেলথি অ্যামাউন্ট এর টাকা-পয়সা থেকে যায়। এটা অনেকে সেভিংস করে, অনেকে ঘোরাঘুরি করে বা অনেকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করারও চেষ্টা করে। সো দ্যাট ইস টোটালি আপ টু ইউ। তোমার সেভিংস কত হবে, তুমি কিভাবে লাইফ লিড করবা সেটা তোমার তুমি যদি খুব আচ্ছা, থ্যাংক লাক্সারি ইউ লাইফ ভাইয়া। লিড করো, হ্যাঁ, হ্যাঁ, তোমার হচ্ছে সেভিংস টা থাকবে না। বাট তুমি যদি একবার বেসিক লাইফ লিড করো দেন হচ্ছে তুমি ভালো অ্যামাউন্ট এর সেভিংসই করতে পারো। আচ্ছা। আচ্ছা, আমি এই পোরশন থেকে একটা আসলে কোয়েশ্চেন রাখতে চাই, যেটা হ্যাঁ, আমাদের পেছনে করার কথা। আমি এখনই করে ফেললে আসলে ভালো হয়। হুম, সেটা হুম। হচ্ছে আম অনেকেই বলতে চায় যে ফুল ফ্রি বা ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া পিএইচডি এবং মাস্টার্স এটা পসিবিলিটি কেমন বা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। আর আমি বলব তোমরা চুয়েটের স্টুডেন্ট সো বি কনফিডেন্ট। আমাদের সবসময় কনফিডেন্ট থাকতে হবে যে তোমার এবিলিটি টা আছে যে তুমি ফুল ফান্ডেড স্কলারশিপ পাবা। সো জিনিসটা যেটা হচ্ছে লেগে থাকতে হবে। প্রচুর পরিমাণে প্রফেসরদের রিচ আউট করতে হবে এবং প্রফেসর যদি রাজি হয়ে যায় দ্যাট মিনস তুমি হচ্ছে ফান্ডিং টা পেয়ে গেছো। সো আচ্ছা, পেশেন্স ইস কি। সো ইউ হ্যাভ টু বি পেশেন্ট, ইউ হ্যাভ টু আই মিন বি ডিটারমিনেন্ট দ্যাট আমার এই কাজটাই করতে হবে। সো আচ্ছা, এটা হলেই পারবা। আচ্ছা। নট আ বিগ ডিল। হ্যাঁ, তো এটাই আসলে আমাদের আসলে আমরা যারা মোটামুটি বাংলাদেশ থেকে বিলং করি, আসলে অনেকের ক্ষেত্রে আমরা যেহেতু বেশি মেজরিটি মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, এটা হুম, আসলে পার্সিয়াল পার্সিয়াল স্কলারশিপ নিয়ে যাওয়াটাও আসলে অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্যই আসলে কোয়েশ্চেনটা করা। এর ওকে সো পাশাপাশি আরেকটা কোয়েশ্চেন আমি যদি হ্যাঁ, রাখি, সেটা হচ্ছে যদি স্টাইপেন্ড এর কথা বলি, যে হু, হু। স্টাইপেন্ড
এটা যদি না পাওয়া যায়, বাই চান্স যদি আমি না পেলাম না, তাহলে স্টাইপেন্ড যদি না পাই তাহলে আমি কিভাবে আমার খরচটা বেয়ার করব বা খরচটা বহন করতে ওকে, পারবো? সো তুমি যদি গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্ট হও তাহলে তোমাকে অবশ্যই হচ্ছে একটা স্টাইপেন্ড দেওয়া হবে, ঠিক আছে? বাট স্টাইপেন্ড যদি না পাও দ্যাট মিনস হচ্ছে তুমি অ্যাসিস্ট্যান্টশিপ পাও নাই। তখন হয়তো অনেক ক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে টিউশন ফিটা ওয়েভ করে দেওয়া হয়। কারণ ইউনিভার্সিটি থেকে অনেক সময় বিভিন্ন রকম স্কলারশিপ দেওয়া হয় আরকি। সো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো টিউশন ফিটা ওয়েভ হয়ে গেছে, কিন্তু তোমার লিভিং কস্টটাও এখানে অনেক, অনেক বেশি। এবং ইট ভেরিজ ফ্রম প্লেস টু প্লেস। তুমি হচ্ছে নিউ ইয়র্কের কোনো ইউনিভার্সিটিতে গেলা, সেখানে লিভিং কস্টটা অনেক, অনেক বেশি। বা হচ্ছে তুমি মায়ামি বা ক্যালিফোর্নিয়ার কোনো ইউনিভার্সিটিতে গেলা, সেখানে লিভিং কস্টটা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে আসলে তুমি স্টাইপেন্ড ছাড়া পারবা না। বা অনেকে ওয়েল অফ ফ্যামিলি থেকে আসছো, আই নো। সো তোমাদের ক্ষেত্রে হয়তো পসিবল, বাট ইন জেনারেল মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা যারা আছি, ইজ রিয়েলি হার্ড। আচ্ছা, তো আমাকে আগে সিউরিটি রাখ, মানে স্টাইপেন্ড, মানে আমাদের যদি ফুল ফ্রি বা ফুল ফান্ডেড স্কলারশিপের ক্ষেত্রে আমাকে স্টাইপেন্ড ইনক্লুডেড থাকবে, এই তো? হ্যাঁ, তোমাকে হচ্ছে তোমার যখন হচ্ছে আমি পরবর্তীতে এটা আলোচনা করব যে তোমাকে হচ্ছে যখন অ্যাসিস্ট্যান্টশিপ লেটার দেওয়া হবে, তো এই লেটারের মধ্যে তোমার হচ্ছে ইয়েটা দেওয়া থাকবে, কি পরিমাণ টাকা তোমাকে দেওয়া হচ্ছে সেই অ্যামাউন্টটা দেওয়া থাকবে। তো এটা থেকে তুমি হচ্ছে তোমার মান্থলি, অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে বাই উইকলি চেক দেওয়া হয়, অনেক ইউনিভার্সিটিতে মান্থলি চেক দেয়। তো এই অ্যামাউন্টটা হচ্ছে দেয়া থাকে। সো মোর অর লেস সেলারি কাছাকাছি লেভেলের থাকে। সো এটা স্টেট টু স্টেট ভেরি করে। তুমি কোন স্টেটে যাচ্ছ? তুমি যদি খুব এক্সপেন্সিভ কোন স্টেটে যাও লাইক নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মায়ামি, তাহলে ওখানে লিভিং এক্সপেন্স খুবই বেশি। তোমাকে হেলথি অ্যামাউন্ট এর একটা স্টাইপেন্ড দিলেও দেখা যাচ্ছে ওইখানে খুব একটা সেভিংস কিন্তু করা যায় না। তো এইজন্য স্টেট সিলেকশনটাও একটু ওয়াইজলি করতে হয়। তোমরা যারা অনেক ইউনিভার্সিটিতে চান্স পাবা তখন হচ্ছে এই জিনিসগুলো চলে আসে আরকি, যে আমি কোন ইউনিভার্সিটিতে যাবো। সো র‍্যাংকিং, স্টাইপেন্ড সবকিছু আসলে ম্যাটার করে। আচ্ছা, তাহলে আমরা কি তাহলে নেক্সট হ্যাঁ, পেজে যেতে পারি হ্যাঁ, স্লাইডে? হ্যাঁ, প্লিজ। জি। ওকে। সো আদার থিংস যেটা সেটা হচ্ছে যে ইউএস এর সেশন গুলা কি, কি আছে? আমি কখন যেতে পারবো? এই কোয়েশ্চেনটা অনেকের মাথায় আছে। সো ইউএসএ তে মেইনলি হচ্ছে ৩ টা সেশন হয়ে থাকে। যেটা হচ্ছে ফল সেশন, স্প্রিং সেশন এবং হচ্ছে সামার সেশন। তো ফল সেশনেই মেক্সিমাম স্টুডেন্টরা যায় এবং হচ্ছে ইউএস এ সব ধরনের একাডেমিক কার্যক্রম বা ফান্ডিং রিলেটেড যত ব্যাপার-স্যাপার আছে সেগুলো হচ্ছে ফলেই শুরু হয়। তো দ্যাট ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট টাইম ফর ইউ টু লাইক টার্গেট। ওকে? সো তোমরা সবাই চেষ্টা করবা যে ফল সেশন এ টার্গেট করার, এবং মানে এটাই হয়ে থাকে আরকি। যারা আসে তারা হচ্ছে সবাই ফল সেশনটাই টার্গেট করে থাকে। তো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ফল সেশনে কোনো কারণে ওরা ফান্ড ম্যানেজ করতে পারে নাই। দেন হচ্ছে ওরা স্প্রিং সেশনের জন্য টার্গেট নেক্সট ইয়ার এর। সো ফল সেশনটা অগাস্ট, সেপ্টেম্বর মানে মাসে শুরু হয় এবং স্প্রিং সেশনটা জানুয়ারি মাসে শুরু হয়। আর আ তুমি যদি ফান্ডিং পেয়ে যাও, তোমার প্রফেসর যদি এগ্রি করে তোমাকে ফান্ড দিতে, তাহলে ফল এবং স্প্রিং খুব একটা ম্যাটার করে না আসলে। বাট আ আদারওয়াইজ তুমি যদি সেন্ট্রালি এপ্লাই করো, দেন হচ্ছে ফল সেশনে এপ্লাই করাটাই বেটার ওয়াইজ। কারণ ফল সেশনে অনেক ক্লাস হয়। সো অনেক টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ এর সুযোগ থাকে। প্লাস আ অনেক প্রফেসররা ফান্ডিং পায়। সো মানে অপরচুনিটিসটা কিছুটা বেশি। এবং ফাইনালি যেটা আছে সেটা হচ্ছে সামার সেমিস্টার। আ সামার সেমিস্টারটা আসলে নট ভেরি কমন। আ তোমরা দেখবে না খুব একটা বেশি স্টুডেন্ট সামার সেমিস্টারে যাচ্ছে। কারণ এটা আসলে ইন বিটুইন স্প্রিং অ্যান্ড ফল। সো সামার সেমেস্টার অনেক কারা যায়। যারা হচ্ছে তোমার মনে করো স্প্রিং এ ফান্ড পেয়ে গেছে, বাট কোন কারণে সে স্প্রিং সেমেস্টারে যেতে পারছে না। হতে পারে সেটা ভিসা রিলেটেড ইস্যু বা কোন একটা পার্সোনাল রিজন। সো তখন হচ্ছে মানে সামার সেশন এর জন্য মানুষ ট্রাই করে আরকি। সো হ্যালো? দ্যাট ইস হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যালো, 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 আমার কথা কি শোনা যাচ্ছে?
হ্যালো। আহ, আসসালামু আলাইকুম ভাই, দুঃখিত হ্যাঁ, টেকনিক্যাল প্রবলেমের কারণে। ভাই ওকে, আপনি ওকে। কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছিলা? নেট প্রবলেমের কারণে ডিসকানেকশন হয়ে গেছে ভাই। ওকে, ওকে, নো প্রবলেম। সো আমার কথা তো তোমরা শুনতে পারতেছিলে না? মানে আমি যা, যা বললাম ডিড ইউ মানে ভাই আবার লুজ আরেকবার এনিথিং? রিপিট করলে ভালো হতো। আ কোন জায়গা থেকে রিপিট করব? এই স্লাইডটা? হ্যাঁ হ্যাঁ ভাই, প্লিজ লাইক। আচ্ছা, ওকে। সো আমি শর্টকাটে বলতেছি। এটা হচ্ছে যে ইউএসএ তে ৩ টা একাডেমিক সেশন থাকে আরকি। একটা হচ্ছে ফল সেশন, দেন স্প্রিং সেশন এবং হচ্ছে সামার সেশন। সো ফল সেশনটা খুবই পপুলার কারণ মেক্সিমাম যে একাডেমিক এক্টিভিটিস সেটা হচ্ছে ফল সেশনে শুরু হয়। এবং ফল সেশনটা মিনস হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর সেশন। ক্লাসটা অগাস্ট সেপ্টেম্বরে শুরু হয়। আ সবাই হচ্ছে মেক্সিমাম নেটওয়ার্ক যারা প্রবলেম ইউএসএ তে হচ্ছে। আসে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, হ্যালো হ্যাঁ, আমি শুনতে ভাই, পাচ্ছি। আপনার শব্দ শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, কন্টিনিউ করেন। ওকে। সো নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আই গেস। আচ্ছা, আমি কন্টিনিউ করি আবারও। আ তোমরা যদি শুনতে না পারো তাহলে আমাকে কিছু বলবা আরকি। চ্যাটে বলতে পারো অথবা হচ্ছে এখানে আনমিউট হয়ে বলতে ওকে পারো। ভাই। বাট মানে আমি বুঝতেছি না নেটওয়ার্কে কি আমার সাইডে সমস্যা হচ্ছে না তোমাদের সাইডে? ওকে। সো ইউএসএ তে হচ্ছে মেইনলি ৩ টা একাডেমিক সেশন থাকে। ফল সেশন, স্প্রিং সেশন এবং সামার সেশন। ফল সেশনটা হচ্ছে অগাস্ট সেপ্টেম্বর মাসে শুরু হয়। which is a very popular session for international students. তারপর হচ্ছে জানুয়ারি সেশন যেটা সেটা হচ্ছে স্প্রিং। স্প্রিং এ ফল থেকে ফান্ডিং কিছুটা কম থাকে বাট স্প্রিং এ আমার ভালো ফান্ডিং থাকে। সো স্প্রিং সেশনে তোমরা দেখবে অনেক স্টুডেন্ট যাচ্ছে এবং সবথেকে আনপপুলার যে সেশনটা হচ্ছে সেটা হচ্ছে সামার সেশন। সামার সেশনে খুব একটা স্টুডেন্ট যায় না এবং যারা যায় তারা মেইনলি হচ্ছে দেখা যায় যে স্প্রিং এ ফান্ড পাইছে বাট কোন কারণে স্প্রিং এ যাইতে পারেনি। তখন হচ্ছে তারা সামারে যায় আরকি। সো এই ৩ টা সেশন। সো আমি হচ্ছে ফল সেশন নিয়ে টার্গেট করে তোমাদের সাথে কথাবার্তা বলবো আরকি। ওকে? আ দেন another major question. আমি হচ্ছে কোন প্রোগ্রামে যাবো? মাস্টার্স এ যাবো নাকি পিএইচডি তে যাবো? সো সেটা ডিপেন্ড করে হচ্ছে কয়েকটা ক্রাইটেরিয়ার উপর। আ প্রথমত হচ্ছে মাস্টার্স এ গেলে আমার বেনিফিট টা কি? ডিসঅ্যাডভান্টেজ টা কি? এবং পিএইচডি তে গেলে আমার বেনিফিট এবং ডিসঅ্যাডভান্টেজ টা কি? সো মাস্টার্স এ তুমি যদি যাও তাহলে সেক্ষেত্রে তোমার আর্লি জব এন্ট্রান্স এর একটা সুযোগ থাকে। কারণ মাস্টার্সটা হচ্ছে অনেক কম পিরিয়ডের তো লাইক অ্যারাউন্ড ১.৫ থেকে ২ বছরের মধ্যে মাস্টার্স শেষ হয়ে যায়। তো তারপরে হচ্ছে তোমরা জবে ঢুকে যেতে পারো। আ যদিও অনেকে বলে মাস্টার্স এর পরে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট বাট স্টিল পসিবল এবং হচ্ছে অনেকে মাস্টার্স করেই জবে যায়। দেন তোমার যদি হচ্ছে ইন্ডাস্ট্রিতে জয়েন দেওয়ার ইচ্ছা থাকে তাহলে মাস্টার্স ক্যান বি a ভেরি গুড অপশন ফর ইউ। এবং তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে অনেকে পিএইচডি তে ডিরেক্টলি যেতে ভয় পায়। কারণ পিএইচডি ইস a ভেরি বিগ কমিটমেন্ট, রাইট? সো তখন মাস্টার্স ক্যান বি a স্টেপিং স্টোন। ওকে? সো যারা হচ্ছে পিএইচডি তে যেতে ইচ্ছুক বাট পিএইচডি তে যাওয়ার মতো যথেষ্ট সাহস পাচ্ছ না, তারা হচ্ছে মাস্টার্স এর জন্য এপ্লাই করতে পারো। মাস্টার্স কমপ্লিট করে দেন হচ্ছে পিএইচডি এর জন্য তোমরা হচ্ছে ট্রাই করতে পারো আরকি। সো দ্যাট ইস রাফলি লাইক মাস্টার্স এর বেনিফিট। দেন পিএইচডির কথা যদি আসো, পিএইচডি হচ্ছে মোর রিসার্চ এক্সটেনসিভ। প্রচুর পরিমাণে রিসার্চ করতে হবে এবং হচ্ছে এটা অনেক বড় একটা কমিটমেন্ট, অনেক বড় একটা কমিটমেন্ট।
কারণ পিএইচডি তে তোমাকে হচ্ছে ৫ বছর সময় দিতে হবে। আ তোমাকে রিসার্চ করতে হবে। সো আ তুমি যদি ডিটারমাইন্ড থাকো যে আমি হচ্ছে পিএইচডি তে যাবো, দেন হচ্ছে পিএইচডি ইস গুড ফর ইউ। আ আবার অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে আমি তো পিএইচডি করব, তাহলে পিএইচডি করার পরে আমার হাতে অপশনটা কি? আমি কি ইন্ডাস্ট্রিতে যাবো নাকি হচ্ছে একাডেমিয়াতে যাবো? তো পিএইচডি করার পরে আসলে ২ টা অপশন থাকে। যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে তুমি যাইতে পারো অথবা হচ্ছে একাডেমিয়াতে যাইতে পারো। বাট 90% অফ দ্যা স্টুডেন্ট পিএইচডি কমপ্লিট করার পরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যায়। খুব কম পরিমাণ মানুষই হচ্ছে একাডেমিয়াতে যায়। বাট অনেকে ভাবে আরকি যে একাডেমিয়া ইস দ্যা লাস্ট অপশন আফটার ডুইং পিএইচডি। দ্যাট ইস নট ট্রু। ইন্ডাস্ট্রিয়াল অপশনেও ইন্ডাস্ট্রিতেও ভালো অপশন থাকে। তাহলে ভাই এটা কি বলা যায় যে আমরা পিএইচডি কমপ্লিট করার পর মানে আমরা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেতে পারি অথবা পোস্ট ডক যেটা পোস্ট হ্যাঁ, ডক্টরাল ডিগ্রি যেটা ওটাতেও যেতে পারি, এই তো? কারেক্ট। সো পোস্ট ডক্টরাল যেটা সেটা হচ্ছে মানে অনেকটা বলে যে হচ্ছে প্রফেসর হওয়ার একটা ট্রেনিং পিরিয়ড। ঠিক আছে? পিএইচডি স্টুডেন্টরা যে স্টাইপেন্ড পায়, পোস্ট ডক্টরাল স্টুডেন্টরা দেখা যায় যে অনেক, অনেক বেশি স্টাইপেন্ড পায়। ঠিক আছে? এবং হচ্ছে পোস্ট ডক্টরাল মানুষ মানে পোস্ট ডক্টরাল ডিগ্রিতে মানুষ যায় টু প্রিপেয়ার হিমসেলফ অর হারসেলফ ফর আ বিইং এ লেকচারার or প্রফেসর। ওকে? কারণ একজন মানুষ যদি পিএইচডির পরে ইন্ডাস্ট্রিতে ঢুকে তাহলে তার সেলারিটা অনেক হাই রেঞ্জের থাকে আরকি। পোস্ট ডক্টরদের ওইরকম থাকে না। তো একটা মানুষ যদি পোস্ট ডক্টরে যাচ্ছে দ্যাট মিনস হচ্ছে তার একাডেমিয়াতে যাওয়ার খুব ইচ্ছা। ওকে? সো দ্যাট ইস a ট্রেনিং পিরিয়ড ফর একাডেমিয়া I would say. আচ্ছা। তাহলে ভাই আমরা তাহলে নেক্সট স্লাইডে মনে হয় যেতে পারি। আমাদের এই হ্যাঁ, স্লাইডে ইনফরমেশন অলরেডি পেয়ে গেছি। ওকে। জি। সো তোমাদের হচ্ছে ইউএসএ তে এপ্লাই করতে কি, কি লাগবে? আ ১ম কথা হচ্ছে একাডেমিক ট্রান্সক্রিপ্টটা লাগবে। সো একাডেমিক ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে যেটা ইম্পোর্টেন্ট বিষয় আমি বলব সেটা হচ্ছে অনেক ইউনিভার্সিটি গুলাতে মিনিমাম সিজিপিএ রিকোয়ারমেন্ট থাকে হচ্ছে ৩ এর মতো। বাট দ্যাট ইস নট ম্যান্ডেটরি যে হচ্ছে তোমার ৩ যদি না থাকে তুমি ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করতে পারবা না। তখন হচ্ছে তোমার আ মানে স্কেলটা একটু ছোট হয়ে যায় আরকি। সো মেক্সিমাম ইউনিভার্সিটিতে চায় হচ্ছে স্টুডেন্টদের সিজিপিএ যাতে ৩ অর অ্যাবভ থাকে। সো এটা হচ্ছে ১ম জিনিসটা। সো ১ম এ হচ্ছে তোমরা আন্ডারগ্রেড এর পরপরই একাডেমিক ট্রান্সক্রিপ্টটা কালেক্ট করবা। কারণ অ্যাপ্লিকেশনের জন্য দ্যাট ইস দ্যা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং টু হ্যাভ। আবার আরেকটা জিনিস যেটা ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে যে অনেকগুলো ইউনিভার্সিটিতে তোমার একাডেমিক মেইন ট্রান্সক্রিপ্টটা নিবে না। ওরা বলবে তোমার ট্রান্সক্রিপ্টটা ইভালুয়েশন এর জন্য আরকি। সো ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন মিনস হচ্ছে তোমার যে ট্রান্সক্রিপ্টটা সেটা হচ্ছে ইউএস ইকুইভ্যালেন্ট ডিগ্রিতে কনভার্ট করা। সো এই কনভার্ট করার জন্য বিভিন্ন হচ্ছে আ সংস্থা আছে। যেমন হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস বা ওয়েস হচ্ছে ওয়ান অফ দেম। দেন স্পান্ট্রান একটা সিস্টেম আছে। সো তোমার যেসব ইউনিভার্সিটিতে তোমার এপ্লাই করার খুবই ইচ্ছা বা তোমার প্রফেসর ম্যানেজ হয়ে যাচ্ছে, বাট ওই ইউনিভার্সিটিতে তুমি দেখতেছো তোমার হচ্ছে তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ওরা নিচ্ছে না। তোমাকে বলতেছে হচ্ছে যে ট্রান্সক্রিপ্ট ইভালুয়েশন করার জন্য। তখন হচ্ছে তোমার এই জিনিসটা করতে হবে আরকি। সো এটা হলে কি হয় যে একটা এক্সট্রা অ্যাডিশনাল কস্ট এড হয়ে যায়। সো তুমি ওয়েস করো বা স্পন্ট্রার করো সেটা একটু এক্সপেনসিভ। লাইক অ্যারাউন্ড $২১০ এর মতো খরচ হয়। তো সেটা আরকি তখন চলে আসে। আ তারপর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। তোমরা সবাই জানো বাইরে যেতে হলে পাসপোর্ট লাগবে। বাট অনেকেই হয়তো তোমরা জানো না যে হচ্ছে জিআরএ বা তোমাদের যে এক্সাম গুলো যে আছে, স্ট্যান্ডার্ডাইজড এক্সাম গুলো যেগুলো আছে সেগুলা দিতে হচ্ছে আসলে পাসপোর্টটা লাগে। ওকে? সো পাসপোর্টটা অনেকের যাদের হচ্ছে রেডি নেই, ওরা পাসপোর্টটা রেডি করে নেওয়ার ট্রাই করবা। কারণ আ এটা তোমাদের লাগবে। সো এবং পাসপোর্ট এপ্লাই করার পর থেকে হাতে পাওয়ার পর্যন্ত বেশ ভালোই টাইম লাগে। সো আগে থেকে ডিসিশন নিয়ে পাসপোর্টটা রেডি করে ফেলবা। দেন যে জিনিসটা আসে সেটা হচ্ছে জিআরই। সো জিআর ইস নট ম্যান্ডেটরি। এখন হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি জিআরই ওয়েভ করে দিচ্ছে। বাট আ আমি বলব তুমি যদি তোমার প্রোফাইল নিয়ে কনফিডেন্ট না থাকো, তোমার সিজিপিএ যদি খুব হাই না হয় বা তোমার প্রোফাইল তোমার দেখা যাচ্ছে অনেক ভালো পাবলিকেশন নাই। পাবলিকেশন আছে বাট স্টিল তোমার কাছে তুমি স্যাটিসফাইড না যে তোমার আরো বেশি পাবলিকেশন থাকা উচিত। সো দেন ইউ হ্যাভ টু সিট ফর দ্যা জিআরই এক্সাম। এবং জিআরই এক্সামটা আসলে আ ভেরি এসেনশিয়াল পার্ট অফ অ্যাপ্লাইং টু ইউএসএ। কারণ এটা অনেক টাইম লাগে। জিআরই এক্সামটাতে অনেক টাইম লাগে। আ জিআরইর ৩ টা টাইম পার্ট থাকে যেটা হচ্ছে হ্যাঁ, ভাই আমি যদি একটা কোয়েশ্চেন করি, টাইমটা কি লাইক প্রিপারেশন নিতে লাগে নাকি এক্সামটা দিতেই টাইমটা প্রয়োজন? এটাই। আ না এক্সাম দিতে হচ্ছে তোমার কোনো ম্যান্ডেটরি টাইম নাই যে তুমি যখন চাও তুমি এক্সামটা দিতে পারো। যেমন জিআরই ফুল ফর্ম হচ্ছে গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন।
সো অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে এটা তো গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন, দ্যাট মিনস এটা হচ্ছে আমার আমার আন্ডার গ্রাজুয়েশনের পরে দিতে হবে। থিংস আর নট লাইক দ্যাট। তুমি জিআরই এক্সামে এনি টাইম বসতে পারো। সো মনে করো হচ্ছে তুমি কোনো একটা কারণে তোমার ভার্সিটি বন্ধ হয়ে গেছে। তোমার হাতে ২ থেকে ৩ মাস সময় আছে। তো তুমি প্রিপারেশন নিয়ে অন দ্যাট টাইম তুমি জিআরই দিয়ে দিতে পারো। কারণ জিআরই স্কোরটা আসলে ৫ বছর থাকে। সো তুমি যদি জিআরই দিয়ে দাও তাহলে তোমার মনে করো মাথা থেকে একটা মানে বোঝা কমে গেল আরকি। তো তোমার জিআরইটা আবার দিতে হচ্ছে না। এটা একটা ব্যাপার। বাট জিআরই আমি যেটা বলতেছিলাম এটা হচ্ছে ভালো প্রিপারেশন লাগে। কারণ জিআরইর ৩ টা সেকশন। একটা হচ্ছে এনালাইটিক্যাল রাইটিং, একটা হচ্ছে ভার্বাল রিজনিং এবং একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ সেকশন। সো কোয়ান্টে আসলে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা অনেক ভালো করে। তুমি দেখবা যে সিনিয়র ভাইরা বা আপুরা হচ্ছে যারা জিআরই দিচ্ছে তাদের হচ্ছে কোয়ান্টের স্কোরটা দেখবা সবারই মোটামুটি অনেক ভালো থাকে। 160 আপ থাকে। বাট আমরা সাধারণত যেটাতে স্ট্রাগল করি সেটা হচ্ছে ভার্বাল সেকশন। কারণ ভার্বাল সেকশনে অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হয়। সো ভার্বাল সেকশনের কোয়েশ্চেন গুলোই এমন ডিজাইন করা থাকে যে হচ্ছে তুমি যদি ভোকাবুলারি না জানো, অন দ্যাট কেস তুমি কোয়েশ্চেনই বুঝবা না। তো ভার্বালের হচ্ছে আসলে বিভিন্ন টাইপের কোয়েশ্চেন থাকে। এস ফার আই ক্যান রিমেম্বার একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থাকে যেটা হচ্ছে তুমি একটা প্যাসেজ পড়বা। দেন হচ্ছে ওই প্যাসেজ থেকে তুমি কোয়েশ্চেন গুলো আনসার করবা। তারপর হচ্ছে সেন্টেন্স ইকুইভ্যালেন্ট থাকে যেটা হচ্ছে তোমার মেইনলি সিনোনিমাস ওয়ার্ড বসাইতে হয়। ওকে? তারপর আরেকটা থাকে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপের। সো এইগুলা কোয়েশ্চেন বুঝতে হলে বা হচ্ছে সিনোনিম গুলা বসাইতে হলে তোমাকে অনেক ভোকাবুলারি জানতে হয়। সো এই ভোকাবুলারি মুখস্থ করতে বা ভোকাবুলারি মনে রাখতে তোমার হচ্ছে দেখা যাবে যে অনেক টাইম চলে যাবে। সো দ্যাট ইস ওয়ান পার্ট। আ তারপর যেটা হচ্ছে ফাইনালি যেটা হচ্ছে analytical writing. That is also a integral part of GRE. লাইক আ analytical writing এর উপর হচ্ছে I guess 6 মার্কস থাকে। যেটা ২ ধরনের রাইটিং আমাদের সময় ছিল আরকি। আমি ২০২২ এই জিআরই দিয়ে দিয়েছিলাম। আফটার গ্র্যাজুয়েশন হচ্ছে আমি ২ থেকে ২.৫ মাসের প্রিপারেশন নিয়ে দেন জিআরই দিয়ে দেই আরকি। সো আ আমাদের সময় লং জিআরই ছিল। এক্সামটা অনেক লেংথি ছিল। বাট আমি শুনছি যে আ রিসেন্টলি হচ্ছে জিআরই এক্সামের ওরা হচ্ছে স্টাইলটা চেঞ্জ করে দিছে। শর্ট জিআরই। তো শর্ট জিআরইতে কিভাবে হয় I don't know বাট আমাদের সময় এনালাইটিক্যাল রাইটিং এর ২ টা পার্ট ছিল। একটা হচ্ছে ইস্যু টাস্ক এবং একটা ছিল আর্গুমেন্ট টাস্ক। এখন হয়তো এটা একটু ডিফারেন্ট। তোমরা একটু খোঁজখবর নিবা যে জিআরই এক্সামে হচ্ছে এখন সিস্টেমটা কিরকম। দেন হচ্ছে ওই অনুযায়ী প্রিপারেশন নেওয়া শুরু করে দিবা আরকি। আচ্ছা। সো ভাই তাহলে আমি জিআরইর জন্য আ কোথায় আমি মানে মানে এপ্লাই কোথায় করব? এটা কি অনলাইন অ্যাপ্লিকেশন নাকি অফলাইন হ্যাঁ, কোথাও জিআরই এক্সাম দেওয়া যায়? ওকে। সো জিআরই এক্সামটা যারা নেয় তারা হচ্ছে বলে ইটিএস, ইংলিশ টেস্টিং সিস্টেম। সো হ্যাঁ, ইটিএসই মনে হয় আরকি। সো ওদের ওয়েবসাইটে তুমি হচ্ছে দেখতে পাবা হচ্ছে জিআরইর একটা সাবসেকশন আছে। তুমি ওইখানে যাবা, অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। দেন হচ্ছে জিআরইর একটা ফি থাকে। জিআরইর আ যে অ্যাপ্লিকেশন ফি ওটা হচ্ছে অ্যারাউন্ড $220 এর মতো আরকি। সো ওই ফিটা দিয়ে তুমি হচ্ছে জিআরই এক্সামের ডেট নিবা। দেন হচ্ছে ওই ডেটে গিয়ে তোমাকে এক্সামটা দিতে হবে। দ্যাট ইস দ্য প্রসেস। তাহলে ওরা কি আমাকে সিলেবাস থেকে শুরু করে সবকিছু প্রোভাইড করবে নাকি আমারই নিজে না। থেকে? সো আচ্ছা। এখানে হচ্ছে ব্যাপারটা যেটা হচ্ছে জিআরই আসলে কোনো সিলেবাস নাই। ওকে? সো মানে টেকনিক্যালি নট ট্রু। সিলেবাস আছে। যে তোমাকে হচ্ছে ম্যাথ থেকে কি সেকশন থেকে কোয়েশ্চেন দিতে পারে সেটা হচ্ছে তুমি এটা তোমারই কিনতে হবে আরকি। সো কয়েকটা বই আছে যেটা আমি নাম তোমাদের বলতে পারি না। এই যে আমি যে বইগুলো ফলো করছিলাম। একটা হচ্ছে 'ম্যানহাটন 5 পাউন্ড'। এই বইটা হচ্ছে আ কোয়ান্ট এর জন্য ফলো করি। মানে করতে পারো তোমরা। আ তারপর হচ্ছে ইটিএস যারা হচ্ছে জিআরই নিয়ে তাদের কিছু অফিসিয়াল বই আছে। সো ওই বইগুলাতে তারা ওই টপিক গুলা দিয়ে দেয় আরকি যে কোন টপিক গুলা থেকে জেনারেলি জিআরই তে কোয়েশ্চেন আসে সেই টপিক গুলো ওরা ইনক্লুড করে দেয়। তো এই আ ইটিএস এর হচ্ছে ৩ থেকে ৪ টা বই আছে। যে বইগুলো কিনতে হবে। আর এভাবেই আসলে প্রিপারেশন নিতে হয়। আর আচ্ছা। প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে কিছু অনলাইন রিসোর্সেস আছে। যেমন অনেকে ম্যাগস থেকে প্রিপারেশন নেয়। আবার অনেকে হচ্ছে আ গ্রেগমেট একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে অনেক ভালো। আমি হচ্ছে গ্রেগমেট থেকে প্রিপারেশন নিছিলাম আরকি। সো ওই ওয়েবসাইট গুলাতে আসলে মানে একটা গাইডলাইন দিয়ে দেওয়া থাকে। যে তুমি যদি ২ মাসে বা ৩ মাসের প্রিপারেশন নিতে চাও তাহলে হচ্ছে তোমাকে কিভাবে হচ্ছে ফলো করতে হবে। সো ওইভাবে ফলো করলে তোমার জন্য বেটার। বলব জিআরই যদি দিতে চাও তাহলে হচ্ছে যেকোনো একটা কোর্সে এনরোল হয়ে যাবা। এবং ঐরকম ভাবে প্রিপারেশন নিয়ে এক্সামটা দিয়ে দিবা। আচ্ছা ভাই তাহলে আমরা এখন পরবর্তী সেকশনে যেতে পারি। লিঙ্গুইস্টিক হ্যাঁ, এক্সাম ওটাতে। ওকে হ্যাঁ। সো লিঙ্গুইস্টিক এক্সাম হ্যাঁ, আগে স্লাইডে যাও। তো লিঙ্গুইস্টিক এক্সাম হচ্ছে আ তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি নিয়ে একটা এক্সাম দিতে হবে। যে
ওইখানে তো সবকিছু ইংলিশে, তোমার হচ্ছে ইংলিশ দক্ষতা কেমন সেজন্য তোমাকে একটা এক্সাম দিতে হবে। তো লিঙ্গুইস্টিক এক্সাম বিভিন্ন ধরনের হতে পারে। TOEFL, IELTS, Duolingo, অনেক টাইপের লিঙ্গুইস্টিক এক্সাম আছে। তো তুমি কোন এক্সামটা দিবা সেটা আল্টিমেটলি তোমার উপর আরকি। তো অনেকে হচ্ছে TOEFL টা দিয়ে থাকে এবং আমি নিজেও TOEFL টা দিছিলাম। কারণ তুমি যখন জিআরই দিবা, তখন জিআরইর যে স্টাইলটা সেটা অনেকটা TOEFL এর মতো আরকি। যদিও TOEFL টা মাচ ইজিয়ার দেন জিআরই। TOEFL এর ভার্বাল সেকশনে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন থাকে, যেগুলো হচ্ছে ডিকোড করা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ওখানে অনেক কমপ্লিকেটেড ওয়ার্ডস থাকে। বাট TOEFL টা ঐরকম না। TOEFL টা মাচ ইজিয়ার। বাট তুমি যদি জিআরই দিয়ে TOEFL দিতে যাও, তাহলে হচ্ছে তোমার জন্য খুবই কম টাইম লাগবে আরকি। ফর এক্সাম্পল মানে তুমি জিআরই এর জন্য প্রিপারেশন নিলে ২.৫ থেকে ৩ মাস। দেন হচ্ছে তুমি জিআরই দিয়ে ভাবলা যে আমি TOEFL দিব। তখন হচ্ছে তুমি ১০ থেকে ১২ দিন প্রিপারেশন নিয়েও কিন্তু TOEFL টা দিয়ে দিতে পারো। বাট একটা জিনিস মাথায় রাখবা যে হচ্ছে যখন এক্সাম গুলা দিবা, মানে তোমার নিজের মধ্যে কনফিডেন্স থাকতে হবে যে আমি প্রিপারেশন নিছি এবং হচ্ছে দ্যাট ইস গুড এনাফ ফর মি টু গেট এ গুড স্কোর। সো এই কনফিডেন্স নিয়ে যদি দাও, তাহলে হচ্ছে ভালো স্কোর পাবা। যদি তুমি নিজে কনফিডেন্ট না থাকো এবং এক্সামে বসলা, তোমার স্কোরটা খারাপ চলে আসবে। তো আবার এক্সামটা দিতে হবে। অন দ্যাট কেস আসলে এই এক্সাম গুলা বেশ এক্সপেন্সিভ। তো আমি বলব ভালোমতো প্রিপেয়ার্ড হয়ে যাওয়াটাই ভালো। সো Omar, you can go to the next slide. ওকে ভাই, নেক্সট স্লাইডে যেতে পারি রাহান ভাই। হ্যাঁ, ওকে। সো another important thing to have is your statement of purpose, যেটা হচ্ছে ভেরি ইম্পোর্টেন্ট ডকুমেন্ট এবং এটা নিয়ে আসলে অনেকে কথাবার্তা বলে না বা অনেকে স্টেটমেন্ট অফ পারপাস এর হচ্ছে গুরুত্বটা বোঝে না। স্টেটমেন্ট অফ পারপাস তোমার হচ্ছে বলতে গেলে আমলনামার মতো আরকি। তো স্টেটমেন্ট অফ পারপাস এ কি থাকবে? স্টেটমেন্ট অফ পারপাস এ হচ্ছে তুমি তোমার নিজেকে নিয়ে এক্সপ্লেইন করবা। তুমি তোমার পাস্ট এ কি কাজ করছো বা বর্তমানে তুমি কি ধরনের রিসার্চ নিয়ে ইন্টারেস্টেড এবং ফিউচারে হচ্ছে তুমি কি ধরনের কাজ করতে যাচ্ছ। এই সবকিছু হচ্ছে তোমার স্টেটমেন্ট অফ পারপাস এর মধ্যে থাকবে। আ তো স্টেটমেন্ট অফ পারপাস ইস লাইক এ স্টোরি। ইউ আর টেলিং অ্যাবাউট ইয়োরসেলফ। সো প্রত্যেকের স্টেটমেন্ট অফ পারপাস ডিফারেন্ট এবং এটা হচ্ছে আ অনেক টাইম নিয়ে স্টেটমেন্ট অফ পারপাসটা লিখতে হয়। কারণ হচ্ছে তুমি যখন ইনিশিয়ালি লেখা শুরু করবা, তুমি অনেক কিছু জানো না। তো আস্তে তোমার লেখাটা পলিশড হবে। আস্তে হচ্ছে তোমার লেখার মধ্যে হচ্ছে কোহেসিভনেস আসবে। এটা হচ্ছে you have to be like আ be smart. তোমার লেখাটা হচ্ছে কোহেসিভ কিনা সেটা অনেক ইম্পোর্টেন্ট। যে তুমি একটা লাইনের একটা সেন্টেন্সের পর একটা সেন্টেন্স নিয়ে আসতেছো কিন্তু ২ টার মধ্যে কোনো মিনিংস নাই বা ২ টার মধ্যে কোনো কানেকশন নাই। On that case it's not a good SOP. সো খুব টাইম নিয়ে খুব ভালোমতো বুঝে শুনে SOP টা লিখতে হয়। এবং এটাকে সবথেকে আমরা গুরুত্বপূর্ণ ভাই, জিনিসটা হ্যাঁ, বলো। এটাকে আমরা কোরিলেশনও বলতে পারি আই গেস। হ্যাঁ, বলতে পারো। তুমি হচ্ছে I mean it is like connecting dots. তুমি তোমার হচ্ছে পাস্ট রিসার্চ, তুমি বর্তমানে কি ধরনের কাজ নিয়ে ইন্টারেস্টেড এবং তোমার ফিউচার গোল কি? এই সমস্ত জিনিস হচ্ছে তুমি আ SOP তে ইনক্লুড করবা। ওকে? সো ইট ইস কাইন্ড অফ লাইক দ্যাট এবং হচ্ছে তুমি নট অনলি দ্যাট তোমার হচ্ছে রিসার্চ এক্সপেরিয়েন্স যদি না থাকে তখন হচ্ছে তোমার অনেকের দেখা যায় যে ইন্টার্নশিপ এক্সপেরিয়েন্স থাকে বা জব এক্সপেরিয়েন্স থাকে। সো তুমি সবকিছু এড করতে পারো। তুমি SOP কিভাবে লিখবা দ্যাট ইস টোটালি আপ টু ইউ। বাট মানে এটা যাতে হচ্ছে ক্যাচি হয়, তোমার যখন অ্যাডমিশন অফিসার যখন হচ্ছে তোমার SOP টা পড়বে সে যাতে হচ্ছে আ মানে ভাবে যে না এই স্টুডেন্টটাকে আমার নিতে হবে। এভাবে তোমার SOP টা লিখতে হবে। তো গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখবা সেটা হচ্ছে SOP কখনো কপি করা যাবে না। সরি। সো অনেকে যেটা করে যে হচ্ছে আ অ্যাপ্লিকেশনের ডেডলাইন খুব কাছাকাছি। সো সিনিয়র ভাইদের বা আপুদের কাছ থেকে SOP নিলাম। নিয়ে হচ্ছে হালকা পাতলা চেঞ্জ করে আমি SOP টা দিয়ে দিলাম। ওকে? হবে না। কারণ কি? কারণ হচ্ছে আ মনে করো তোমার ভাইয়া বা আপু যে ইউনিভার্সিটিতে এপ্লাই করছে। তুমি সেম SOP দিয়ে ওই ইউনিভার্সিটিতে এপ্লাই করে দিলা। সেক্ষেত্রে দেখা যায় ওরা হচ্ছে তোমাকে ব্যান করে দিবে। কারণ USA তে হচ্ছে honesty টা ভেরি ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। তোমার ওরা হচ্ছে সবকিছুতে প্লাগারিজম দেখবে। ওরা যদি মনে হয় যে তুমি ডিসঅনেস্ট, তুমি তোমার নিজের কাজটা নিয়ে নিজে লিখতেছো না, অন্যের জন্য একটা কপি করে দিয়ে দিচ্ছ, তখন হচ্ছে আ তুমি ওই ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবে না। লিটারালি আর এপ্লাই করতে পারবে না। ওটা তোমাকে ব্যান করে দিবে। সো এই বিষয়টা একটু স্মার্টলি করতে হবে যে তুমি আ মানে জিনিসটা এমন না যে আমি হচ্ছে কারো SOP দেখব না। তুমি না দেখলে তো জানতে পারবে না। তুমি অবশ্যই দেখবা। বাট মানে আমি বলব মানে যে নিজে লার্নিং একটা ড্রাফট লার্নিং রেডি করো। মানে হ্যাঁ, তুমি হচ্ছে মানে লার্নিংস গুলা নিবা আরকি। যে উনারা কোন পয়েন্ট গুলো এড করছে বা মানে এই জিনিসগুলো এড করা যায়। সো এর জন্য দেখতে পারো বাট ডো নট কপি এবং দেন ডো নট মেক ইট জেনেরিক। অনেকে জেনেরিক SOP লিখে ফেলে যেমন হচ্ছে যে আ লাইক অনেক কিছু হইতে পারে যে আমি হচ্ছে অমুক সালে অমুক জিনিস হইছিল এটা দেখে আমার ভালো লাগছে। দেন হচ্ছে আমি এটাতে ইন্টারেস্ট হয়ে গেছি। সো যেটা হয় আরকি। তো
এটা করবা না। তোমার এসওপিটা অনেক টাইম নিয়ে লিখতে হবে। তুমি কোন জিনিসটা ইনক্লুড করতে যাচ্ছ সেটা জেনে তারপরে হচ্ছে আস্তে, আস্তে এগোতে হবে আরকি। আচ্ছা, তাহলে এবং এসওপি জিনিসটা আমরা যখন একটা প্রফেসরকে যখন মেইল করব তখনই ওটার সাথেই আসলে এটা দিয়ে দিব, এই তো? নট নেসেসারিলি, নট নেসেসারিলি। এসওপিটা হচ্ছে তোমার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তুমি চাইলে দিয়ে দিতে পারো। সো আ বাট নট নেসেসারিলি সেটা হচ্ছে তোমার যে একেবারে প্রফেসরকে ইমেইল করে দিতে হবে। ও, প্রফেসরকে তুমি যে ডকুমেন্ট গুলো দিতে হবে মাস্ট সেটা হচ্ছে তোমার একাডেমিক ট্রান্সক্রিপ্ট। আ তারপরে হচ্ছে তোমার স্কোর গুলো যেগুলো আছে সেগুলো দিতে পারো। এবং তুমি চাইলে তোমার স্টেটমেন্ট অফ পারপাস দিতে পারো। এবং তখন যদি তুমি তোমার স্টেটমেন্ট অফ পারপাস দাও, তখন তোমাকে এক্সাক্টলি দেখাতে হবে যে প্রফেসরের কাজের সাথে তুমি কেন ইন্টারেস্টেড। সো তখন তোমাকে হচ্ছে প্রফেসরের রিসার্চ নিয়ে স্টাডি করতে হবে এবং হচ্ছে মানে তোমার এসওপির মধ্যে এই জিনিসটা তুমি ইনক্লুড করবা যে তুমি প্রফেসরের ওই স্পেসিফিক কাজটা তোমার ভালো লাগছে। আ ওই কাজটাতে মধ্যে তুমি মনে করো যে কিছুটা ইমপ্রুভমেন্ট করা পসিবল বা তুমি কন্ট্রিবিউট করতে যাচ্ছ। তো এভাবে আসলে হচ্ছে এসওপিটা তোমার টিউন করতে হবে আরকি। সো দ্যাট ইস আপ টু ইউ। তুমি ডেফিনিটলি এসওপি ইনক্লুড করতে পারো। এবং এটা আই উইল সে গিভ এ বুস্ট। মানে প্রফেসর যখন দেখে যে তুমি কোন একটা মানে স্টুডেন্ট এফোর্ট দিচ্ছে তারা সেটা অ্যাপ্রিশিয়েট করে। তো তখন হচ্ছে তোমার রিপ্লাই পাওয়ার পসিবিলিটি ওটাও বেড়ে যাবে আরকি। থ্যাংক ইউ ভাই। আমি একটা কোয়েশ্চেন আসলে জিজ্ঞেস করব, এটা আমাদের কমেন্ট সেকশন থেকে। সেটা হ্যাঁ, হচ্ছে, দেখছেন আই গেস, ইটিএস claims that TOEFL is more acceptable than IELTS. Is it true? ওকে। সো দ্যাট ইস এ গুড কোয়েশ্চন। বাট মানে আমি হয়তো তোমাকে এক্সাক্ট অ্যাকুরেট আনসারটা দিতে পারব না। বাট আই উইল গিভ ইউ মাই বেস্ট গেস। আমি যতদূর জানি এটা হচ্ছে যে TOEFL এর স্কোর সেন্ড করাটা ইজিয়ার, মাচ মোর ইজিয়ার। আ আমি TOEFL দিছিলাম। সো মানে TOEFL এর স্কোর সেন্ড করা এবং জিআরই এর স্কোর সেন্ড করা সেম ওয়েতে। সো এটা হচ্ছে তুমি জাস্ট স্কোরটা ওয়েবসাইট থেকে সেন্ড করে দিবা এবং ইউ আর ডান। ইউ ডো নট হ্যাভ টু থিংক অ্যাবাউট ইট। আইএলটিএস এর ক্ষেত্রে সেটা আমার জানা নাই। সো আইএলটিএস এর স্কোর সেন্ডিংটা আই গেস একটু ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই অনেকে TOEFL টা প্রেফার করে। আর ইউএস ইউনিভার্সিটি গুলো থেকে মানে আসলেই হচ্ছে TOEFL টা ওরা প্রেফার করে আরকি। তো আর দ্যাট ইস আপ টু ইউ, টোটালি আপ টু ইউ। লাইক দ্যাট ডাজন্ট মিন দ্যাট তুমি তো আইএলটিএস দিছো তোমার প্রোফাইলটা হচ্ছে একটু মানে মানে খারাপ হয়ে গেল। ইট ইস নট লাইক দ্যাট। তাহলে ভাই আমরা নেক্সট স্লাইডে যেতে পারি। হ্যাঁ, আরেকটা জিনিস যেটা এই স্লাইডে আছে যেটা হচ্ছে টেক ফিডব্যাক। এই ওয়ার্ডটা আমি লিখে রাখছি এটা তোমাকে বলব। সেটা হচ্ছে যে তোমরা যখন এসওপি ড্রাফট লিখবা তখন হচ্ছে অবশ্যই কারো কাছ থেকে রিভিউ করে নিবা। কারণ অনেক সময় তুমি জানো না যে তুমি যে জিনিসটা ইনক্লুড করছো সেটা আসলেই হচ্ছে এসওপি তে ইনক্লুড করা উচিত কিনা। সো তুমি যদি এক্সপেরিয়েন্স কোনো ভাইয়া বা আপু থেকে হচ্ছে রিভিউ করে নাও তাহলে তোমার কাছে আ যেটা হবে যে তুমি বুঝতে পারবা এই জিনিসটা তোমার ইনক্লুড করা উচিত কিনা। মানে কারো সো প্রায়র এক্সপিরিয়েন্স আছে এসওপি লেখার ক্ষেত্রে, কারো কাছ থেকে যদি হ্যাঁ, শেয়ার নেওয়া যায় তাহলে হ্যাঁ, ভালো। ফিডব্যাক নিতে পারো। থ্যাংক ইউ ভাই। আমরা ওকে। নেক্সট স্লাইডে চলে যাই তাহলে। হুম, জি। ওকে। সো দেন যেটা আসে সেটা হচ্ছে যে লেটার অফ রিকমেন্ডেশন বা এলওআর। তো ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি এটা ভেরি করে আরকি। যে কোন ইউনিভার্সিটিতে কতগুলো এলওআর লাগে। সো আ মোস্ট অফ দ্যা কেসেস প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হচ্ছে ওরা হচ্ছে ৩ টা করে এলওআর চায়। তো এলওআর এর জন্য অবশ্যই হচ্ছে তোমার রিকমেন্ডারটাকে সিলেক্ট করতে হবে। তোমাকে আসলে কে রিকমেন্ড করবে সেটা ইম্পোর্টেন্ট। তো তোমাকে রিকমেন্ড করতে পারে হচ্ছে তোমার টিচার। আ তুমি যদি কোন ইন্টার্নশিপ করে থাকো তাহলে ইন্টার্নশিপের যে তোমার সুপারভাইজার সে তোমাকে রিকমেন্ড করতে পারে। বা তুমি কোথাও জব করলা, তোমার জবে তো অবশ্যই হচ্ছে তোমার বস থাকবে বা সুপারভাইজার থাকবে। সো উনিও তোমাকে রিকমেন্ড করতে পারে। সো তুমি কার কাছ থেকে রিকমেন্ডেশন নিচ্ছ সেটা ভেরি ইম্পোর্টেন্ট। এখন মনে করো তুমি কোন একটা ইউনিভার্সিটিতে এপ্লাই করবা বা কোন একটা প্রফেসরের সাথে তুমি কথা বলছো সেটা হচ্ছে উনার কাজটা অনেকটা ইন্ডাস্ট্রিয়াল রিলেটেড। সো অন দ্যাট কেস তুমি তোমার হচ্ছে আ জব যে সুপারভাইজার উনার কাছ থেকে মানে এলওআরটা নিতে পারো। বাট আমি যেটা করছিলাম, আমার ক্ষেত্রে আমি ৩ টা এলওআরই হচ্ছে টিচারদের কাছ থেকে নিয়েছিলাম। সো আই উইল সে টিচারদের কাছ থেকে নেওয়াটাই বেটার। কারণ দে নো ইউ ওয়েল। এবং টিচারদের কাছ থেকে নিলেও কার কাছ থেকে নিবা? প্রথমত হচ্ছে অবশ্যই তোমার চেষ্টা করবে যে থিসিস সুপারভাইজার এর কাছ থেকে নিতে। কারণ উনি তোমাকে খুব ভালো মতো জানেন। তো তো ভাই একটু শুরুতে একটু আপনাকে থামাচ্ছি। তো হ্যাঁ, যারা আপনারা এটাকে চাইলে নোট করে ফেলতে পারেন। আসলে ভাই যেহেতু নিজের প্রায়র এক্সপেরিয়েন্স থেকে ওনার কিছু সাজেশন দিচ্ছেন, তো যারা চান তারা এটা নোট করে ফেলতে পারেন। থ্যাংক ইউ ভাই, আপনি কন্টিনিউ করুন। হুম, ওকে। সো থিসিস সুপারভাইজার থেকে নিতে পারো। কারণ তোমার থিসিস সুপারভাইজার জানে তুমি কোন কাজটা ভালোমতো পারো বা তোমার হচ্ছে কোনটা স্ট্রেংথ, কোনটা তোমার উইকনেস। সো উনি এই জিনিসগুলো ইনক্লুড করতে পারে। সো দ্যাট ইস ওয়ান থিং। এবং আ
তুমি যার কাছ থেকে নিবা তার সাথে হচ্ছে তোমার কোনো ডিরেক্ট কানেকশন থাকতে হবে। আইদার হচ্ছে উনি তোমার সাথে হচ্ছে কোনো রিসার্চ এ কাজ করছে, অথবা হচ্ছে উনি তোমার হচ্ছে কোনো একটা কাজ মানে ক্লাস নিয়েছে আরকি। সো এইভাবে হচ্ছে তোমার সুপারভাইজার মানে আই মিন রিকমেন্ডার সিলেক্ট করতে হবে। এবং সিলেকশনের পরে তোমার অবশ্যই তাদের সাথে কথা বলতে হবে। তোমার বলতে হবে যে, "স্যার, আমি আপনাকে সিলেক্ট করছি এবং হচ্ছে আমি এতগুলা ইউনিভার্সিটিতে এপ্লাই করব। সো আপনি আমাকে হেল্প করতে পারবেন কিনা?" সো তোমরা মাথায় যেটা রাখবা সবসময় যে টিচাররা আসলেই অনেক বিজি থাকে। তাদের পক্ষে সবসময় হচ্ছে তোমাদেরকে এলওয়ার দেওয়াটা পসিবল না। তো আগে থেকে যদি কথা বলে নাও তাহলে হচ্ছে তারা আসলে বলতে পারবে যে, "হ্যাঁ, আমি তোমাকে হয়তো এতগুলো ইউনিভার্সিটিতে এলওয়ার দিতে পারবো। বাকিগুলোতে আমার পক্ষে পসিবল না।" তখন হচ্ছে তোমার যেটা করতে হবে অন্য একজন টিচারের সাথে কথা বলতে হবে আরকি। তো ১ম এই সিওর হয়ে নাও কতগুলো ইউনিভার্সিটিতে এপ্লাই করবা। কোন প্রফেসরকে তুমি মানে রেকমেন্ডার হিসেবে রাখতে চাচ্ছ ওদের সাথে কথা বলো। উনারা রাজি থাকলে দেন হচ্ছে তোমরা হচ্ছে ড্রাফট এলওয়ার দিতে পারো স্যারদের। এই আরকি। এবং সেটা যত আর্লি শুরু করবা তোমাদের জন্য ভালো। তোমার অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে মনে করো ফর এক্সাম্পল ডিসেম্বরের ১৫ তারিখ। তুমি স্যারকে গিয়ে বললা যে ডিসেম্বরের ১ তারিখে স্যার আমার একটা এলওয়ার লাগবে। তখন হচ্ছে হয়তো উনার পক্ষে তো আর্লি দেওয়া পসিবল না আরকি। সো আর্লিয়ার ইস বেটার। ওকে। ওকে। সো অ্যানাদার ইম্পোর্টেন্ট থিং, হ্যাঁ। সো অ্যানাদার ইম্পোর্টেন্ট থিং যেটা হচ্ছে সেটা হচ্ছে রিজিউমি। আ রিজিউমিতে কি থাকবে? সো রিজিউমিতে যেটা তোমরা ইনক্লুড করবা সেটা হচ্ছে তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন। সো একাডেমিক কোয়ালিফিকেশন এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ডেফিনিটলি সিজিপিএ বা হচ্ছে তোমার কোন কোর্স ওয়ার্ক তুমি করছিলা। আ এই কোর্স ওয়ার্ক যদি তোমার রিসার্চ এর রিলেটেড হয় তাহলে সেগুলো ইনক্লুড করতে পারো। দেন হচ্ছে তোমার যে স্ট্যান্ডার্ডাইজড টেস্ট গুলো যেগুলো দিছো যেমন জিআরই অথবা টোফেল। সো সেই টেস্টের স্কোর গুলো হচ্ছে আ রিজিউমিতে ইনক্লুড করতে হয়। আ অনেকে হচ্ছে ইন্টার্নশিপ করে থাকে বা রিসার্চ করে। সো এই এক্সপেরিয়েন্স গুলো এড করা যায়। আ তারপর হচ্ছে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, জব এক্সপেরিয়েন্স। সো আ এই রিজিউমিটা আসলে একটু ডিফারেন্ট ফ্রম লাইক দ্যা রিভিউ আই মিন দ্যা রিজিউমি ইউ ক্রিয়েট ফর লাইক জব পারপাস। সো জব পারপাস এ তোমরা যে রিজিউমি গুলা ক্রিয়েট করো সেখানে হচ্ছে ছবি-টবি থাকে বা অনেক ফ্যান্সি করে বানাইতে হয়। বাট দ্যাট ইস মানে হায়ার স্টাডিজ এর জন্য দ্যাট ইস টোটালি ডিফারেন্ট। মানে তোমার হচ্ছে জাস্ট একটা সাদা পেজ থাকবে দেন হচ্ছে তুমি ওইটার মধ্যে সবকিছু ইনপুট করবা আরকি। কোন কালারফুল কিছু না। মানে এট লিস্ট আমি এটা করছিলাম আরকি। সো জিনিসটা এমনই হইতে হবে। প্লেইন, সিম্পল বাট লাইক তোমার সবগুলা ইনফরমেশন এটার মধ্যে থাকবে। Yeah, that's it. That's about resume. ভাই এক্সট্রা কারিকুলাম তারপর জব এক্সপিরিয়েন্স গুলো এড করা মানে যুক্তিযুক্ত কিনা, মানে কতটুকু হ্যাঁ, এটা অবশ্যই। কতটুকু সো ইম্পর্টেন্ট? হ্যাঁ, তোমাকে যেটা বললাম ওরা হচ্ছে হোলিস্টিক ভাবে তোমার প্রোফাইলটাকে জাজ করবে। সো তোমার রিজিউমি হচ্ছে তোমার আমলনামা আরকি। তুমি কি করছো? ৪ বছরের ভার্সিটিতে কি করছো বা হচ্ছে এর আগে তুমি কি করছো? সবকিছু তোমার রিজিউমির মধ্যে থাকবে। তো দেখা যায় যে অনেক সময় তুমি তো আ এসওপির মধ্যে সবকিছু ইনক্লুড করতে পারবা না। তো এখানে একটা ইম্পোর্টেন্ট জিনিস মানে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটিতে হচ্ছে কিন্তু তোমার এসওপিটা ভেরি করে আরকি। তুমি এসওপিটা কিভাবে লিখবা। তো অনেক ইউনিভার্সিটিতে বলে যে দেয় যে হচ্ছে তোমার এসওপিটা ১ পেজের মধ্যে লিখতে হবে। তো তোমার ওয়ার্ড লিমিটেশন থাকে। তো তুমি এসওপিতে অনেক ক্ষেত্রে হচ্ছে হ্যাঁ, এসওপিতে অনেক ক্ষেত্রে হচ্ছে সবকিছু ইনফর্ম করতে পারো না। যে আমার এই মানে আমি এই কাজ করছি বা এই সংস্থার সাথে আমি ইনক্লুডেড ছিলাম। সো তখন এই জিনিসগুলো তোমার রেজুমেতে এড করতে হবে। আর এসওপির ক্ষেত্রে যেটা তোমার যদি কোন ইউনিভার্সিটি থেকে গাইডলাইন দেয়া থাকে, অনেক ইউনিভার্সিটি থেকে এসওপিটা হচ্ছে কোয়েশ্চন আনসার এর মতো থাকে আরকি। যে ওরা বলে দেয় হচ্ছে তোমার এসওপিতে তুমি এই কোয়েশ্চন এর আনসার দিবা। সো ইউ শুড স্ট্রিক্টলি ফলো দ্যাট। তোমার এসওপিতে যদি হচ্ছে ইউনিভার্সিটি থেকে স্পেসিফিক গাইডলাইন থাকে, গাইডলাইন ফলো করতে হবে। আ এসওপিতে হচ্ছে যদি কোন পেজ লিমিটেশন থাকে সেটা অবশ্যই ফলো করতে হবে। তো যেগুলো তুমি আচ্ছা ভাই। এসওপিতে ইনক্লুড করতে পারবে না, তোমার প্রোফাইল যে ইভালুয়েট করবে সে যাতে তোমার রিজিউমি দেখে সেই জিনিসগুলো জানতে পারে, সেজন্য তোমার রিজিউমিটা খুব ভালো মতো ক্রিয়েট করতে হবে। আচ্ছা। তাহলে আমরা আরেকটা কোয়েশ্চেন নিব, যে হুম। কোয়েশ্চেনটা আমাদের আসলে গুগল ফর্মে যে কোয়েশ্চেন গুলো ছিল ওগুলোর সাথে ম্যাচ করে, সেটা হচ্ছে আফটার বিএসসি উইথাউট মাস্টার্স ইজ ইট প্রেফারেবল টু অ্যাপ্লাই ডাইরেক্টলি ফর পিএইচডি প্রোগ্রাম? হ্যাঁ, অবশ্যই এবং হরহামেশাই মানুষ আসতেছে। ইভেন আমি নিজেও আসছি। আমার কোন মাস্টার্স ডিগ্রি নেই। আমি পিএইচডি তে আসছি ডিরেক্ট। তো এটা যেটা ওকে। হয় সেটাকে বলা হয় মাস্টার্স লিডিং টু পিএইচডি। তুমি ইউনিভার্সিটিতে যাবা, তুমি কতগুলা কোর্স ওয়ার্ক করবা। তারপর হচ্ছে তোমার মাস্টার্স এর ইকুইভ্যালেন্ট একটা ডিগ্রি হবে। দেন হচ্ছে তুমি পিএইচডি তে যাবা। ওকে? সো আ ইউএসএ তে পিএইচডির জন্য ফান্ডিং টা মূলত বেশি হয়ে থাকে। কারণ প্রফেসররা যখন কোন রিসার্চ এর জন্য স্টুডেন্ট নেয় তারা যাতে মানে তারা চায় যাতে স্টুডেন্টটা হচ্ছে মিনিমাম একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ টাইম যাতে থাকে। কারণ তোমার যখন ল্যাবে কাজ করবা তখন ল্যাবের কাজ শিখতে কিন্তু অনেকটা সময় চলে যায়। প্রায় ১ বছরের মতো চলে যায়। এবং মাস্টার্সটা হচ্ছে ১.৫ বছর পিরিয়ডের একটা টাইম। সো আ
প্রফেসর কখনোই এটা এক্সপেক্ট করে না যে তুমি ১ বছর কাজ শিখবা, দেন হচ্ছে তুমি ১.৫ মাস, সরি, লাইক হাফ ইয়ার তুমি হচ্ছে এফোর্ট দিয়ে দেন হচ্ছে তুমি বের হয়ে যাবা। সো প্রফেসর চায় পিএইচডি স্টুডেন্ট নিতে। সো অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের পিএইচডি থাকে না। মানে মাস্টার্স থাকে না। সো অন দ্যাট কেস মাস্টার্স করে দেন হচ্ছে পিএইচডি, মানে মাস্টার্স লিডিং টু পিএইচডি প্রোগ্রামে জয়েন দিতে হয়। সো তুমি মাস্টার্স করো নাই, দ্যাট ইজ টোটালি ফাইন। ইউ ক্যান গো ফর দ্য পিএইচডি। সবাই যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আমাদের কোশ্চেনের আশা করি আমাদের দর্শক কোশ্চেনের আনসারটা পাইছেন। আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই হ্যাঁ। প্লিজ। আচ্ছা ওমর, নেক্সট স্লাইড যাওয়ার আগে আমি একটু ২ মিনিটের জন্য একটা ব্রেক নিচ্ছি। আমি ২ মিনিটের মধ্যে চলে আসতেছি। ইজ দ্যাট ওকে? শিওর শিওর ভাই, শিওর। আশা করি আমাদের সাথে আমাদের অ্যাটেন্ডিরা থাকবেন ততক্ষণ পর্যন্ত, ইনশাল্লাহ। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত ভাই ওনারা একটু টাইম নিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু অডিয়েন্স থেকে কোশ্চেন কালেক্ট, এর পাশাপাশি যারা যারা কোশ্চেন করতে চান অডিয়েন্স থেকে, তারা কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, হ্যালো ওমর, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, ক্লিয়ার। সো আচ্ছা, উই ক্যান তাহলে আমরা কন্টিনিউ। একটা স্মল ব্রেক নিয়ে চলে আসলাম আবার। আহ, জি ভাই, আপনি কন্টিনিউ করতে। ওকে, সো নেক্সট স্লাইডে যাও। ওকে, সো নাও অনেকের যে কোয়েশ্চেনটা থাকে যে আমি তখন মানে কিভাবে প্রিপারেশন নিব? যে আমার টাইমলাইনটা কিরকম হওয়া উচিত? তো আমি তোমাদের আগেই বলছি যে ফল সেমিস্টার হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যায়। সো এই ফল সেমিস্টারকে টার্গেট করে আমি হচ্ছে একটা মক টাইমলাইন, আমার কাছে মনে হয়েছে যেটা যে মানে এটা হচ্ছে এরকম টাইমলাইন হতে পারে। সো এরকম আমি একটা রেডি করছি তোমাদের জন্য। তোমরা চাইলে এটা ফলো করতে পারো। বাট একটা জিনিস মাথায় রাখবা যে প্রত্যেকের হচ্ছে আলাদা টাইমলাইন থাকে আরকি। সো দিস ইজ নট রিজিড যে আমরা হচ্ছে এই টাইমলাইন আমি ফলো করতে পারি নাই। দ্যাট ডাজন্ট মিন আমি এই সেমিস্টারে যেতে পারব না। তো তোমার হচ্ছে টাইমলাইন তোমার। বাট এই যে একটা টাইমলাইন আমি দিচ্ছি সেটা হচ্ছে তোমরা ফলো করলে তোমাদের জন্য হয়তো মানে নেক্সট ফল সেমিস্টারটা ধরাটা অনেকটা ইজি হয়ে যাবে আরকি। আচ্ছা ভাই, একটা পার্সোনাল, একটা এটার সাথে রিলেটেড একটা কোশ্চেন। হ্যাঁ, যে অনেকে আছেন যারা একাডেমিক, এবং অনেকে বলেন যে একাডেমিক রেজাল্ট কতটুকু গুরুত্বপূর্ণ ফর স্কলারশিপ। ওকে। সো দ্যাট ইজ মাই ফার্স্ট পয়েন্ট। ফোকাস অন ইউর একাডেমিক রেজাল্ট। তোমার একাডেমিক রেজাল্টটা হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট।
আমি ইনিশিয়ালি যেটা বলেছিলাম যে হচ্ছে মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলো চায় হচ্ছে একাডেমিক সিজিপিএ যাতে একটা স্টুডেন্টের 3 থেকে বা 3 অ্যাবাভ থাকে। তো তোমাদের যাদের হচ্ছে সিজিপিএ 3 বা 3 অ্যাবাভ তাদের হচ্ছে তোমরা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবা। আ অনেকগুলো ইউনিভার্সিটিতে এরকম থাকে যে কাট অফ সিজিপিএ থাকে 3.5। সো তোমার সিজিপিএ যত বেশি তোমার হাতে অপশন তত বেশি। তো মানে ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। লাইক তোমার সিজিপিএ অনেক বেশি তখন হচ্ছে মানে তোমার হয়তো জিআরই এক্সাম দেয়া লাগবে না। ঠিক আছে? তোমার সিজিপিএ অনেক হাই তোমার হয়তো কোনো পাবলিকেশন লাগবে না। কারণ অনেক জিনিসপাতি হচ্ছে কম্পেনসেট হয়ে যায় আরকি সিজিপিএ দিয়ে। সো সিজিপিএ টা ভেরি ইম্পোর্টেন্ট। সো আমি বলব যে হচ্ছে তোমাদের একাডেমিক স্টাডিতে ফোকাস করা উচিত অনেক বেশি। একেবারে শুরু থেকেই। যেটা অবশ্যই তোমাদেরকে অনেকে আরো সাজেশন দিছে বাট তোমরা হয়তো মেক্সিমাম সেটা ফলো করো নাই। আমি নিজেও করতাম না। যেমন আমি হচ্ছে ডিএল এর আগে পড়ালেখা করতাম এবং হচ্ছে আমার সিজিপিএ ডাউন হইতো ভাবতাম যে পরের সেমিস্টারে কুপিয়ে পড়ালেখা করব বাট সেটা হতো না আরকি। তো তোমরা চেষ্টা সকলের করবা মনে যাতে সকলের মনের অবস্থা এটা, আমার অবস্থা, সবার অবস্থা প্রায় যারা নিট সবাই জানতে প্রায় যায়। সেম আই নো দ্যাট। মানে আমি যে তোমাদের সাজেশন দিচ্ছি আমি জানি তোমরা সেই সাজেশনটা ফলো করবে না। বাট আমি বলব ইফ ইউ গাইস ফলো দ্যাট সাজেশন যারা জুনিয়র আছো, ১ম থেকে যদি খুব ভালো মতো পড়ালেখা করো তাহলে ভালো সিজিপিএ তুলতে পারবা এবং হচ্ছে তোমার হাতের অপশনটা বেড়ে যাবে। সো দ্যাট ইজ ওয়ান থিং। তারপরে হচ্ছে রিসার্চ অপরচুনিটিস নিয়ে হচ্ছে খুঁজতে থাকা আরকি। তো তুমি যখন 3rd ইয়ারে বা ফাইনাল ইয়ারে আসবা তখন হচ্ছে তোমার অনেকগুলা কোর্স তুমি নিয়ে ফেলছো। ওকে? সো তুমি জানো হচ্ছে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে বা কোন রিসার্চ করতে তুমি ইন্টারেস্টেড। সো আমাদের ফাইনাল ইয়ারে থিসিস করতে হয়। তো থিসিসের টপিকটা তুমি সিলেক্ট করে নিবা 3rd ইয়ার বা ফাইনাল ইয়ারের শুরু থেকেই আরকি। আমার যতদূর মনে আছে আমাদের হয়তো থিসিসের জন্য একটা প্রপোজালও দিতে হতো আরকি। সো তুমি একেবারে ডাবল সিউর হবা যে তোমার কোন ফিল্ডটা ভালো লাগে, তুমি কোন ফিল্ডে আসতে যাচ্ছ বা কোন ফিল্ডে তুমি তোমার রিসার্চ কন্টিনিউ করতে যাচ্ছ। তো সেই অনুযায়ী রিসার্চ ফিল্ডটা তুমি সিলেক্ট করে নিবা। তো দেন ভাই আসে আমরা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। না ওমর তুমি বলতে পারো না প্রবলেম। হ্যাঁ, আমরা একটা কোয়েশ্চেন নিব, এটার সাথে একটু সিমিলারিটি আছে। সেটা হচ্ছে, হাউ ডু ইউ থিঙ্ক উই শুড বেস্ট ইউটিলাইজ আওয়ার ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্টস such that project hackathon olympiads for pursuing masters and phd? Should we mention while mailing professors? Do we mention in resume only or only in SOP? ওকে। সো জিনিসটা হচ্ছে তুমি তোমার এসওপি রিজিউমিতে কি দেখাচ্ছ সেটা আপ টু ইউ। অনেকে হচ্ছে রিজিউমিতে অনেকে ভালো ইউটিউবার সে রিজিউমিতে দেখা যায় আমার ইউটিউবে এত কে সাবস্ক্রাইবার আছে তুমি দেখাইতে পারো। সো তোমার জিনিসটা হচ্ছে ইউ হ্যাভ টু সেল ইয়োরসেলফ। দ্যাট সাউন্ড ব্যাড আই নো বাট জিনিসটা এরকমই আরকি। তুমি তোমার নিজেকে রিপ্রেজেন্ট করবে। তোমার কি আছে না আছে তুমি তোমার এসওপি বা হচ্ছে রিজিউমি বা এলওআর এর মধ্যে সেই জিনিসগুলো ইনক্লুড করে দিবা আরকি। সো তোমার যদি অলিম্পিকে খুব ভালো রেজাল্ট থাকে তুমি কেন ইনক্লুড করবে না? ডেফিনিটলি তোমার ইনক্লুড করতে হবে সেটা। তো আমি আগেও বলছি এটা যে ইউএসএ তে হচ্ছে হোলিস্টিক প্রোফাইল জাজমেন্ট করা হয়। সো তোমার যদি এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস খুব ভালো থাকে সেটা অনেক পজিটিভলি ওরা দেখে আরকি। বা ইউএসএ তে হচ্ছে ভলান্টিয়ারি এক্টিভিটি, এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস, পার্টিসিপেশন ইন মনে করো ইন্টারন্যাশনাল কনফারেন্সেস হাইলি ভ্যালুড। সো ইউ শুড ডেফিনিটলি ইনক্লুড দ্যাট। ভাই আমরা, থ্যাংক ইউ ভাইয়া সো মাচ। আর থ্যাংক ইউ সো মাচ। আমরা নেক্সট ইয়াতে যেতে পারি, মানে পাবলিকেশন থেকে। হ্যাঁ, ওকে। সো স্ট্যান্ডার্ডাইজড এক্সাম প্রিপারেশন যেটা সেটা হ্যাঁ, সো এক্সাম প্রিপারেশনটা তোমরা যেকোনো সময় নিতে পারো। যেটা বললাম যে জিআরই এর স্কোরটা হচ্ছে ৫ বছর থাকে। সো তুমি যদি মনে করো যে তোমার আন্ডার গ্রেড লেভেলের তুমি 3rd ইয়ার বা 2nd ইয়ারে জিআরই দিয়ে দিবা। তুমি দিয়ে দিতে পারো। কারণ জিআরই এক্সাম দিতে তোমাকে গ্র্যাজুয়েট হওয়া লাগতেছে না। কিছুই না। তুমি জাস্ট এক্সামটা দিবা। তো TOEFL জিআরই এক্সাম যদি তুমি আন্ডার গ্রেড শেষ হওয়ার আগেই দিয়ে দাও, তাহলে হচ্ছে তুমি কিন্তু 1 স্টেপ আগায় আছো সবার থেকে আরকি। সো দ্যাট ইস আপ টু ইউ। অবশ্যই আর্লি দিয়ে দিতে পারলে ভালো। বাট যদি আর্লি দিতে না পারো তাহলে অবশ্যই চেষ্টা করবা যে, যে ইয়ারের ফলে তুমি এপ্লাই করতেছো সেই ইয়ারের নভেম্বরের ভিতরে যাতে এক্সামগুলো ক্লিয়ার থাকে। কারণ মেক্সিমাম ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইনটা থাকে হচ্ছে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। সো তোমার যদি এক্সাম ক্লিয়ার না থাকে তুমি অনেকগুলো ইউনিভার্সিটিতে এপ্লাই করতে পারবে না। সো আর্লিয়ার ইজ বেটার বাট ডেফিনিটলি ট্রাই টু ফিনিশ বিফোর নভেম্বর। ভাই টাইমলাইনটা আরেকবার মেনশন করবেন। উই আর হ্যাঁ, সো উই আর নভেম্বর থেকে হ্যাঁ, নভেম্বরের ভিতরে শেষ করে ফেলার চেষ্টা করব আরকি। কারণ মানে মেক্সিমাম ইউনিভার্সিটি গুলার অ্যাপ্লিকেশন ডেডলাইনটা নভেম্বর থেকে শুরু হয়। অনেকগুলা ইউনিভার্সিটিতে হচ্ছে জানুয়ারি 15 তে হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন থাকে। বাট তুমি যদি আর্লি এক্সাম গুলো দিতে না পারো তাহলে দেখবা যে তোমার অনেকগুলো ইউনিভার্সিটি তোমার ভালো লাগে। তুমি ইউনিভার্সিটি গুলোতে এপ্লাই করতে পারতেছো না। কারণ জাস্ট বিকজ তোমার কাছে স্কোর গুলা নাই। সো
সেফ সাইডে থাকার জন্য তোমার যে প্রিয় ইউনিভার্সিটি গুলো সেগুলোতে এপ্লাই করার জন্য তোমার আগে থেকে হচ্ছে এগুলো যদি তুমি রেডি করে রাখতে পারো তাহলে তোমার জন্য ভালো আরকি। ওকে, ওকে, তাহলে আমরা আরেকটা কোশ্চেনে যাব ভাই, সেটা হচ্ছে ডু ইউ থিংক জিআর ইজ ফ্রুটফুল ইফ ওয়ান হ্যাজ 3.7 প্লাস সিজিপিএ, গ্রেট ইসিএস, community engagements or national slash international achievements in or his or her life field? ওকে, সো অন দ্যাট কেস জিআরই তোমার জন্য নেসেসারি না। বাট তোমাকে খুঁজতে হবে যে কোন ইউনিভার্সিটি গুলো জিআরই ওয়েভ করে দিছে। এখন হচ্ছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি গুলোতে জিআরই ওয়েভ। সো তুমি যদি না চাও যে তুমি জিআরই হ্যাসেলে যাবা না, তুমি জিআরই না দিয়েও এপ্লাই করে ফেলতে পারো। বাট জিআরই দিলে তোমার প্রোফাইলটা আরেকটু ভালো হয়ে গেল আরকি। সো সেটা টোটালি আপ টু ইউ। তুমি যদি জিআরই দিতে চাও দিতে পারো, দিতে না চাইলে সেটা আপ টু ইউ। তুমি না দিয়েও এপ্লাই করতে পারো। তোমার প্রোফাইল গুড, ইউ ক্যান গো ফর ইট। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, সো এরপরে আমরা যে পাবলিক নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে পাবলিকেশন। পাবলিকেশনটাও সেম, নেসেসারি না, বাট এ ভেরি গুড থিং টু হ্যাভ। সো তোমরা যে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট থিসিস বা প্রজেক্টটা করবা সেটা যদি একটা পাবলিকেশন থাকে তাহলে সেটা একটা হচ্ছে একটা রিকগনিশনের মতো কাজ করে আরকি যে তুমি আন্ডার গ্রেডে একটা কাজ করছো। সো বাইরে তো রিসার্চ করতেই যাবা, রাইট? সো তোমার যদি রিসার্চ পিরিয়ড এক্সপেরিয়েন্স থাকে সেটা হচ্ছে ডেফিনিটলি একটা পজিটিভ বুস্ট আপ তোমার প্রোফাইলের জন্য। সো পাবলিকেশন করতে পারলে সেটা অবশ্য অনেক, অনেক ভালো। তো দেন হচ্ছে যদি আমরা ধরে নিই যে কারো কাছে পাবলিকেশনটা নাই, একেবারেই নেই, হুম, হুম। তো তার ক্ষেত্রে কি হতে পারে? সে যদি পার্সিউ করে যে ফুল ফি, মানে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য, তাহলে কি হতে পারে এক্ষেত্রে? হ্যাঁ, ওকে। সো অন দ্যাট কেস পাবলিকেশন ছাড়া ইউএসএ তে অনেক, অনেক মানুষ আসতেছে। সো পাবলিকেশনটা ইটস নট এভরিথিং। এগেইন হোলিস্টিক প্রোফাইল দেখা হবে। তোমার যদি সিজিপিএ ভালো থাকে, তোমার জিআরই স্কোর অনেক ভালো, টোফেল স্কোর অনেক ভালো, তোমার পাবলিকেশন নাই, ইট ডাজন্ট ম্যাটার। ওকে? বাট তোমার কাছে হচ্ছে মনে করো তোমার স্কোরটা কম। তোমার সিজিপিএ বিলো 3 বা অ্যারাউন্ড 3, তোমার জিআরই স্কোরটাও এভারেজ। সো তুমি আসলে টিকতে পারবে না কম্পিটিশনে। লাইক যারা হচ্ছে বাকিরা এপ্লাই করতেছে তাদের প্রোফাইলের সাথে তোমার প্রোফাইল যখন কম্পেয়ার করা হবে তখন আসলে দেখা যাবে যে কোনোভাবে হচ্ছে এটা কম্প্যাটেবল হচ্ছে না। সো অন দ্যাট কেস তোমার যদি পাবলিকেশন থাকে ভালো কোনো জার্নালে বা কনফারেন্সে, তখন দেখা যায় যে তোমার লো সিজিপিএ বা আ খারাপ জিআরই প্রোফাইল স্কোর যদি থাকে তাহলে সেটা কম্পেনসেটেড হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সো নেক্সট থিং যেটা সেটা হচ্ছে ইমেইলিং টু প্রফেসর। খুবই ইম্পোর্টেন্ট একটা স্টেপ এবং খুবই ফ্রাস্ট্রেটিং একটা পিরিয়ড যায় ওই টাইমটায়। কারণ হচ্ছে প্রফেসররা অনেক ক্ষেত্রে হচ্ছে ইমেইলের রেসপন্স দেয় না। কারণ উনারা অনেক বিজি থাকে। উনারা হয়তো অনেক টাইমে হচ্ছে ইমেইল খুলেও দেখে না আরকি। সো এটা যত আর্লি শুরু করা যায় তত ভালো। আ আমি বলব তোমরা অগাস্টের শুরু থেকে হচ্ছে প্রফেসরদের ইমেইল দিতে পারো এবং ইমেইল দেওয়ার আসলে কোনো ডেডলাইন নেই যে কখন পর্যন্ত দিতে পারবা। সো তোমার যে ইউনিভার্সিটিতে এপ্লাই করবা ওই ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের শেষ দিন পর্যন্ত তুমি প্রফেসরকে ইমেইল দিতে পারো। এটা হচ্ছে ব্যাপারটা আরকি। এবং এসওপি এলওআর এর ক্ষেত্রেও সেইম জিনিস যে হচ্ছে আর্লি শুরু করতে হবে। কারণ এসওপিটা অনেক টিউনিং এর প্রয়োজন হয়। তুমি যে ১ম ড্রাফট এসওপিটা লিখবা সেটা আসলে তুমি কখনোই হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করবা না। সেটা অনেক তোমার হচ্ছে কাট করতে হবে বা অনেক কিছু হচ্ছে তোমার নতুন ইনপুট করতে হবে। যেটা হচ্ছে তুমি যদি লাইক এক্সপেরিয়েন্স কারো সাথে শেয়ার করো তারা হচ্ছে তোমাকে একটা গাইডলাইন দিয়ে দিতে পারবে। তো আর্লি শুরু করবা এবং হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনের ডেডলাইন এর আগে অবশ্যই, অবশ্যই তোমার মেইন কপিটা তোমার হাতে থাকতে হবে। তারপরে হচ্ছে এপ্লাই এর পালা। তোমার কাছে সব ডকুমেন্টস রেডি, এখন তুমি এপ্লাই করবা। তো এপ্লাই এর ক্ষেত্রে হচ্ছে মানে মেক্সিমাম ইউনিভার্সিটি গুলার অ্যাপ্লিকেশন ডেডলাইন টা হচ্ছে শুরু হয়ে যায় নভেম্বর থেকে। আ ডেডলাইনটা না, আই মিন হচ্ছে উইন্ডোটা আরকি। অ্যাপ্লিকেশনের উইন্ডোটা ওপেন হয়ে হচ্ছে নভেম্বর থেকে। দেন ওই টাইমটাতে তুমি হচ্ছে ডেডলাইন পর্যন্ত এপ্লাই করতে পারবা যেকোনো টাইপ। সো ডেডলাইন হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি হচ্ছে ডিসেম্বরে ডেডলাইন থাকে, অনেকগুলো ইউনিভার্সিটির ডেডলাইন থাকে হচ্ছে জানুয়ারিতে। বা কোন ইউনিভার্সিটির ডেডলাইন হচ্ছে এপ্রিল-মে পর্যন্ত থাকে আরকি। সো ওইভাবে হচ্ছে ডেডলাইন দেখে তোমার এপ্লাই করতে হবে। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ডেডলাইনটা ২ ধরনের থাকে। একটা হচ্ছে আর্লি অ্যাপ্লিকেশন ডেডলাইন, আরেকটা হচ্ছে নরমাল ডেডলাইন আরকি। সো তোমরা যারা অ্যাসিস্ট্যান্টশিপ চাচ্ছ, মানে প্রফেসর ম্যানেজ হয় নাই বা কোন কারণে হচ্ছে তুমি টিএ শিপ এর জন্য এপ্লাই করতে যাচ্ছ, তখন হচ্ছে ডেফিনিটলি তোমার আর্লি এপ্লাই করাটাই ভালো। জিনিসটা হচ্ছে আর্লি কাম আর্লি গেট টাইপের আরকি। সো তুমি যত আর্লি এপ্লাই করবা তোমার হচ্ছে মানে পসিবিলিটি হচ্ছে বেড়ে যায়। সো যত আর্লি এপ্লাই করবা তত ভালো। এবং ফাইনাল স্টেপ যেটা তুমি এপ্লাই করলা, তোমার প্রোফাইল ইভালুয়েট হলো, তুমি অ্যাডমিশনও পেয়ে গেলা।
তো এডমিশন এবং ফান্ডিং এর যে ডিসিশনটা সেটা হচ্ছে মার্চ থেকে জুলাই এই টাইম পিরিয়ডটার মধ্যেই দেয় মোস্টলি। অনেকে হচ্ছে আগে পেয়ে যায়। আবার অনেক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ডিসিশন এবং ফান্ডিং ডিসিশন সেপারেটলি দেওয়া হয়। তো এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভেরি করে। তুমি আগে অ্যাডমিশন ডিসিশন পেয়ে যেতে পারো। তারপর হচ্ছে তুমি কয়েকদিন পরে ফান্ডিং ডিসিশন পাইলে, এটাও হতে পারে। বা একসাথে হচ্ছে ফান্ডিং এবং অ্যাডমিশন ডিসিশন পাইলে সেটাও হতে পারে। তো ওকে ভাই, তাহলে আমরা আশা করি আমাদের দর্শকদের এই স্লাইড থেকে কোনো প্রকার কোশ্চেন নেই, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে। সো দেন হচ্ছে তোমার সবকিছু রেডি। এখন তুমি কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করবে সেটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে একটু ওয়াইজ হতে হবে। তোমার প্রোফাইলটা তুমি খুব ভালো মতো জানো। তোমার প্রোফাইল হচ্ছে মানে কোন ইউনিভার্সিটিতে কম্প্যাটেবল সেটা হচ্ছে তোমার সিলেক্ট করতে হবে। আমরা অনেকেই যেটা করি সেটা হচ্ছে যে সিনিয়র ভাইদের বলি যে ভাই আমার হচ্ছে প্রোফাইলটা এমন, জিআরই স্কোর এত, পাবলিকেশন এতগুলো আছে, তো আপনি কি আমার জন্য ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে পারবেন কিনা? এই কাজটা অবশ্যই করবে না, কারণ ইউনিভার্সিটি সিলেকশন তোমার উপর। তুমি কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে যাচ্ছ সেটা হচ্ছে আগে থেকে তোমার ডিটারমাইন হতে হবে। তো সেক্ষেত্রে তোমার হচ্ছে প্রথমে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে তোমার কোন রিসার্চ ফিল্ডে তুমি ইন্টারেস্টেড। তো ফর এক্সাম্পল তুমি হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে কাজ করতে যাচ্ছ, বাট তুমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলে যেখানে হচ্ছে সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে রিসার্চই হয়। এখন তোমার প্রোফাইল যদি অনেক ভালো হয়, অন দ্যাট কেস কিন্তু তুমি হচ্ছে ফান্ডিং পাবা না বা অ্যাডমিশনই পাবা না, কারণ ওদের হচ্ছে এরকম কোনো রিসার্চই নেই। তো তোমার প্রথমে জানতে হবে যে তুমি যে রিসার্চ ফিল্ড নিয়ে কাজ করতে যাচ্ছ ওই ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে সেই রিসার্চটা হয় কি। এন্ড সেকেন্ড জিনিস হচ্ছে তোমার যে প্রোফাইল, সেই প্রোফাইল অনুযায়ী হচ্ছে তোমার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। মনে করো তোমার প্রোফাইল খুবই ভালো, তুমি হচ্ছে লোয়ার র্যাঙ্কের কয়েকটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করো, তখন সেক্ষেত্রে ইউনিভার্সিটি গুলো ভাবে যে মানে এই স্টুডেন্ট তো ইউনিভার্সিটিতে আসবে না, আমি ওকে কেন অ্যাডমিশন দেবো। তো সেক্ষেত্রে দেখা যায় যে তুমি যদি খুব ভালো প্রোফাইল নিয়ে ল ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো তুমি হচ্ছে ফান্ডিং নাও পাইতে পারো। আবার কারো সিজিপিএ 3.5 এর বিলো এবং সে চাচ্ছে যে হচ্ছে এমআইটিতে অ্যাপ্লাই করতে। তো অন দ্যাট কেস তার অবশ্যই ভালো কোনো পাবলিকেশন থাকতে হবে বা হচ্ছে খুব ভালো জিআরই প্রোফাইল স্কোর থাকতে হবে, তাহলে হচ্ছে তার প্রোফাইলটা হচ্ছে ইভালুয়েটেড হবে। সো প্রথমে তোমার প্রোফাইল অনুযায়ী তুমি ইউনিভার্সিটি গুলো সিলেক্ট করে নিবা, দেন হচ্ছে প্রফেসরকে রিচ আউট করতে হবে। এখন ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে তুমি কতগুলো রিসোর্স ইউটিলাইজ করতে পারো, যেটা হচ্ছে ইউএস নিউজ ইজ ওয়ান অফ দেম। ইউএস নিউজে হচ্ছে তোমার যারা ইউএস নিউজের প্রিমিয়াম নিবা তারা হচ্ছে হয়তো দেখতে পারবা যে হচ্ছে তোমার মানে যে ইউনিভার্সিটি গুলোতে স্টুডেন্টরা গেছে সেই ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে কোন সিজিপিএ তে ওই স্টুডেন্টরা গেছে বা ওদের এভারেজ সিজিপিএ টা কত ছিল। এবং আমার যতদূর মনে পড়ে ইউএস নিউজে হচ্ছে একটা টুল আছে যেটা হচ্ছে তুমি যদি তোমার প্রোফাইলটা ওখানে দিয়ে দাও তাহলে ওইটার উপর বেস করে ওরা তোমাকে একটা প্রোফাইল মানে ইউনিভার্সিটি হচ্ছে শর্ট লিস্ট করে দেয় আর কি, যেগুলো হাইলি অ্যাকুরেট। সো কেউ তো যদি এটার ইউএস জন্য নিউজ কি প্রিমিয়াম, পেইড মেম্বারশিপ নিতে হয়? হ্যাঁ এটাতে পেইড মেম্বারশিপ নিতে হয়, নট ম্যান্ডেটরি। আমি ইউএস নিউজ ইউজ করি নাই, বাট তোমরা যারা ইন্টারেস্টেড তারা নিতে পারো আর কি। তো এটা অনেকে কি করে, অনেকে হচ্ছে শেয়ার অ্যাকাউন্ট, যে কয়েকজন ফ্রেন্ড যারা বাইরে অ্যাপ্লাই করবে তারা হচ্ছে একসাথে ইউএস নিউজের অ্যাকাউন্টটা নিলো, দেন হচ্ছে 1 মাসের জন্য চালাইলো আর কি। তো এই টাইপের কাজও তোমরা করতে পারো ইফ ইউ আচ্ছা ফাইন্ড ইট ভাই, ইউজফুল। একটা একটা কোশ্চেন, আশা করি অম্লান সরকার আপনার কোশ্চেনের আনসার আপনি পাইছেন। আমরা আরেকটা কোশ্চেনে যাব, যে কোশ্চেনটার মধ্যে একটা সিমিলারিটি আছে, যে এটা কি যারা মাস্টার্স আগে করে ফেলে, মাস্টার্স যারা করে তাদেরকে কি প্রেফার বেশি করে পিএইচডি ডেফিনেটলি তুমি একটা প্রোগ্রাম? আপার হ্যান্ড পাবা। তোমার যদি মাস্টার্স থাকে তুমি একটা আপার হ্যান্ড পাবা, কারণ তুমি অবশ্যই হচ্ছে একটা বিএসসি করা স্টুডেন্ট থেকে বেশি জানো, তোমার হয়তো একটা এক্সটেন্সিভ রিসার্চ মানে এক্সপিরিয়েন্স আছে। সো ডেফিনেটলি একটা আপার হ্যান্ড পাবা। বাট জিনিসটা হচ্ছে মাস্টার্স করাটা worth it কিনা, কারণ অনেক সময় দেশে মাস্টার্স করতে দেখা যায় যে অনেক টাইম চলে যায় আরকি। তো মানে ওয়াইজলি ডিসিশন নিতে হবে। ওকে ভাই, আমি তাহলে নেক্সট স্লাইডে আশা করি যাওয়া যাবে। হ্যাঁ, এর আগে এই স্লাইডে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি তোমাদের ফেসবুক একটা ওয়েবসাইটের নাম বলছি যেটা হচ্ছে নেক্সট অফ ইউএসএ, মানে ফেসবুক একটা গ্রুপ আরকি এটা। আচ্ছা। তো আমার মনে হয় তোমরা মোটামুটি অনেকেই এই গ্রুপে এড আছো, বাট যারা এড নাই আমি বলবো এড হয়ে যাও। এই গ্রুপটা মানে যারা ইউএসএ তে আসতে চাও ওদের জন্য এই গ্রুপটা হচ্ছে অনেক রিসোর্সফুল। তুমি তোমার মনের মধ্যে যে কোয়েশ্চেন আছে সেই মানে গ্রুপে যদি গিয়ে তুমি জাস্ট সার্চ করো, কোয়েশ্চেন গুলোর আনসার পেয়ে যাবা। বা তুমি আনসার পাচ্ছ না, তুমি গ্রুপে যদি কোনো পোস্ট করো যে তোমার কোয়েশ্চেনটা নিয়ে, এখানের যারা সিনিয়র আছে ম্যাক্সিমাম হচ্ছে দেশের বাইরে আছেন বা ইউএসএ তে আছেন, তো ওনারা খুবই হেল্পফুল।
তো কারো যদি তোমার কোয়েশ্চেনের আনসার জানা থাকে তারা হচ্ছে তোমার কোয়েশ্চেনের আনসারটা দিয়ে দিবে। সো যারা এই গ্রুপে অ্যাড নেই অ্যাড হয়ে যেও, মানে অনেক রিসোর্সফুল গ্রুপটা। আচ্ছা ভাই, এখান থেকে একটু একটা ছোট একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে নেক্সট অফ ইউএসএ বা এরকম গ্রুপ থেকে কি আমি আমার ফিল্ড রিলেটেড বা যে ফিল্ড থেকে আমি ইউএসএ সহ অন্যান্য কান্ট্রিজে যেতে চাচ্ছি, স্পেশালি ইউএসএ তে, আমি ওই ফিল্ড রিলেটেড কোনো সিনিয়রের হেল্প ফ্রম টপ টু টো, মানে একদম শুরু থেকে কি হেল্প পাবো, এরকম কোনো আছে, অ্যাসিউরিটি আছে, মানে পেতে পারি বা ওনারা হেল্প করবেন, মানে হ্যাঁ, হেল্প ওর এখানে একাডেমিক? হুম। একটা জিনিস তোমাকে বুঝতে হবে যে মানে এখানে যারা আসছে এরা আসলে সুপার বিজি, দে হ্যাভ এ ভেরি বিজি স্কেডিউল। তোমাকে আমি বলছিলাম যে মানে তোমার দিস জার্নি ইজ নট ইজি। এখানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের হচ্ছে অনেক অ্যাসাইনমেন্ট থাকে বা হচ্ছে রিসার্চ প্রফেসরদের প্যারা থাকে। তো তোমাকে হয়তো কেউ কমপ্লিট গাইডলাইনটা দিতে পারবে না, বাট তোমার কোনো স্পেসিফিক কোয়েশ্চনে তুমি সিনিয়রদের কাছে গেলা, তারা ডেফিনেটলি তোমাকে হেল্প করবে। বা তুমি হচ্ছে তুমি যদি গ্রুপে কোনো পোস্ট দাও তোমার হচ্ছে এই কোয়েশ্চনটা আছে, সো তুমি আই এম শিওর তুমি আনসার পেয়ে যাবে। কারণ সিনিয়ররা এখানে যারা আছে সবাই অনেক হেল্পফুল এবং সবাই জানে যে আসলে এই জার্নিটা আসলে ইজি না, এখানে হচ্ছে সাপোর্টটা প্রয়োজন। সো অর তুমি লাইক আনসারটা পেয়ে যাবে। আমাদের মতো যারা লোয়ার মিডল ক্লাস বা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, আসলে তাদের জন্য একটু টাফ হয়ে যায়। কারণ আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে একটা চলে আসে যে আসলে কি পসিবিলিটিটা হ্যাঁ, কেমন, ফর আমার কি ওয়ার্থ ইট কিনা, আমি যে এফোর্টটা দিচ্ছি এটা কি ওয়ার্থ ইট। কারণ অনেককে দেখা যায় যে আন্ডারগ্রেড শেষ করার পরই জবে চলে যান বিকজ অফ ফ্যামিলি রেসপন্সিবিলিটিস। কিন্তু এই জন্য আমি আসলে কনফার্ম করতে চাচ্ছি যে গাইডেন্সটা কি প্রপারলি ভাই সিনিয়ররা কি প্রোভাইড করবে কিনা। হ্যাঁ, অবভিয়াসলি আমাকেও কিছু কাজ করতে হবে এবং ওনারা আমাদেরকে দিক দেখাই দিবেন যে কোন দিকে এক্স্যাক্টলি, যেতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তোমার যদি স্পেসিফিক কোয়েশ্চন থাকে তুমি অবশ্যই আনসার পেয়ে যাবে। আবার অনেকে হচ্ছে একটু শাই থাকে যে আমি হচ্ছে পাবলিকলি পোস্ট দিব না, তো এখানে হচ্ছে একটা অপশন আছে যে অ্যানোনিমাস পোস্ট দিবা। তো এই জিনিসটা অনেক ভালো আর কি। কিন্তু ওকে, তাহলে ভাই আসলে আমাদের তাহলে এই স্লাইডটা শেষ, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড যেতে পারো। আহ, আচ্ছা, নেক্সট স্লাইডে যেতে যেতে আমরা কিছু কোয়েশ্চেনের আনসারটা দিয়ে ফেলি। আহ, এটা হচ্ছে একজনের কোয়েশ্চেন দেখলাম যে ইজ ইট নেসেসারি টু হ্যাভ হাই সিজি অর রিসার্চ পেপার টু গেট 80 to 100% স্কলারশিপ? উইথাউট দিস ক্যান এনিওয়ান গেট 80 to 100% স্কলারশিপ? অর্থাৎ রিসার্চ পেপার ছাড়া বা হাই সিজি ছাড়া ফুল ফি স্কলারশিপ পাওয়া রিজনেবল কিনা বা পাবো কিনা। আসলে এই কোয়েশ্চেনটার আনসার আগেও দিছেন, আমি তাও আরেকবার আপনাকে একটু ডিসকাস হ্যাঁ, করলাম। তারপর হচ্ছে আমি একটু শর্টলি করে বলি, যেটা হচ্ছে তোমার হোলিস্টিক প্রোফাইলটা ইম্পর্টেন্ট, তোমার ইউনিভার্সিটি সিলেকশনটা ইম্পর্টেন্ট। সো ইউএসএ তে প্রায় হাজার খানেকের মতো ইউনিভার্সিটি আছে, তুমি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা এবং অ্যাপ্লাই করলে ফান্ডিং পসিবিলিটিস কেমন সেটা তোমাকে হচ্ছে একটু ওয়াইজলি চিন্তা ভাবনা করতে হবে আর কি। সো তুমি রিসোর্স গুলো ইউটিলাইজ করতে পারো, যে ইউএস নিউজ বা হচ্ছে তোমার নেক্সট অফ ইউএসএ যেটা বললাম, নেক্সট অফ ইউএসএ তে অনেকে হচ্ছে ওদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, ভিসা এক্সপিরিয়েন্স। তো এখানে হচ্ছে ওদের প্রোফাইল দেওয়া থাকে, ওইখানে গিয়ে তুমি দেখতে পারো যে তোমার মতো সিমিলার প্রোফাইল নিয়ে সিনিয়ররা হচ্ছে কোন ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করছে। তো তুমি ওই ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারো। আবার ইউএসএ তে হচ্ছে দুই ধরনের ইউনিভার্সিটি থাকে, একটা হচ্ছে R1 এবং একটা হচ্ছে R2। সো R1 ইউনিভার্সিটি গুলো হচ্ছে অনেক হাইলি র্যাঙ্ক থাকে এবং হচ্ছে ওখানে খুব এক্সটেন্সিভ রিসার্চ হয়ে থাকে আর কি। সো ওরা চায় হচ্ছে স্টুডেন্টদের প্রোফাইলটা যাতে একটু ভালো হয়, সিজিপিএটা ভালো না হইলেও যাতে হচ্ছে পাবলিকেশন থাকে বা মানে অন্যান্য দিক দিয়ে যাতে হচ্ছে একটা ভালো প্রোফাইল থাকে আর কি। সো তোমার যদি কনফিডেন্স না থাকে যে হচ্ছে তুমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা, আমি বলবো যে অ্যাপ্লাই করা উচিত না। তুমি প্রথমে প্রফেসর রিচ আউট করো, দেন হচ্ছে প্রফেসর যদি এগ্রি করে দেন তুমি অ্যাপ্লাই করো, অথবা তুমি তোমার প্রোফাইলের সাথে কম্প্যাটেবল ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করো। তবে হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসা পসিবল এবং হচ্ছে যাদের সিজিপিএ 3 এর নিচে, অ্যারাউন্ড হচ্ছে 2.8 2.5 সিজিপিএ নিয়েও মানুষ আসছে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে। সো your door is always open, but you have to look for it. You have to find out the proper door. ওকে, ওকে ভাই, তাহলে আমরা তাহলে কন্টিনিউ করি। থ্যাংক ইউ ভাই এই কোশ্চেনটা আনসার দেওয়ার হ্যাঁ, জন্য। কন্টিনিউ করি আমরা। ওকে। সো প্রফেসর ইমেইলিং নিয়ে অনেক কথাবার্তা বলে ফেলছি। সো প্রফেসর ইমেইলিংটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বাট বোরিং একটা পার্ট। কারণ এখানে হচ্ছে তোমাকে অনেক এফোর্ট দিতে হবে এবং হচ্ছে মোস্ট অফ দ্য কেসেস প্রফেসররা হচ্ছে ইমেইলে রিপ্লাই দিবে না। কারণ মানে একজন প্রফেসর ডেইলি কতগুলো ইমেইল পায় সেটা তুমি চিন্তা করতে পারবে না। মানে ইট ইজ নট লাইক দ্যাট যে বাংলাদেশ থেকে আমরা হচ্ছে ইমেইল দিচ্ছি। তোমার ফুল ওয়ার্ল্ড থেকে দিচ্ছে। লাইক মানে ইউএস এর যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট ওরা হচ্ছে প্রফেসরের সাথে কিন্তু সেম ওয়েতে কানেক্ট হয়। প্রফেসরকে ইমেইল দেয়, প্রফেসর ইন্টারভিউ নেয় এবং হচ্ছে দেন হচ্ছে ওরা হায়ার্ড হয়। সো
তোমার ইমেইলটা তুমি কিভাবে লিখতেছো সেটা ইম্পর্টেন্ট। তোমার প্রফেসর তুমি সিলেক্ট করতেছো যে মানে কোন প্রফেসরকে সিলেক্ট করছো? উনি আসলেই কি কোন কাজ করতেছেন কিনা বা উনার কি লাস্ট 5 ইয়ার্স এ কোন পাবলিকেশন ছিল কিনা? সেটা না দেখেই যদি তুমি কোন একটা প্রফেসরকে সিলেক্ট করে ফেলো। তুমি একটা প্রফেসর সিলেক্ট করলা, উনাকে ইমেইল দিলা, বাট উনি কোন বর্তমানে রিসার্চ এ কাজ করতেছে না। উনি তোমার কিন্তু হচ্ছে ইমেইলে রিপ্লাই দিবেন। সো ১ম এ হচ্ছে স্টাডি করো ডিপার্টমেন্টাল ওয়েবসাইটে যে তোমার রিসার্চ ফিল্ড রিলেটেড কোন, কোন প্রফেসর আছেন। তারপর হচ্ছে উনাদের প্রোফাইল ঘাটো। প্রোফাইল ঘাটা মিনস হচ্ছে প্রত্যেকটা প্রফেসর হচ্ছে ডিপার্টমেন্টাল একটা ওয়েবসাইট থাকে। তাছাড়া হচ্ছে ওদের হচ্ছে ResearchGate বা Google Scholar এ অ্যাকাউন্ট থাকে। সো দেখতে পারো উনাদের হচ্ছে কারেন্ট পাবলিকেশন আছে কিনা। তারপর উনাদের যদি পাবলিকেশন থাকে উনারা কি, কি নিয়ে কাজ করতেছে। তোমার ওই কাজে ইন্টারেস্ট আছে কিনা। দেন হচ্ছে প্রফেসরকে শর্টলিস্ট করলা। সো এখন প্রফেসরকে শর্টলিস্ট করার পরে তুমি প্রফেসরদের ইমেইল পাঠাবা। আ এটার ক্ষেত্রে একটা জিনিস যেটা যে ঢালাওভাবে সব প্রফেসরকে কিন্তু ইমেইল পাঠাইলে রেসপন্স পাবা না। তুমি একটা ইউনিভার্সিটি তোমার খুব ভালো লাগে। সো তুমি ভাবলা যে হচ্ছে ইউনিভার্সিটির সবগুলো প্রফেসরের ইমেইল পাঠায় দিব। অন দ্যাট কেস তোমার রেসপন্স পাওয়ার পসিবিলিটিটা কম। কারণ প্রফেসরদের ক্ষেত্রে যেটা হয় উনারা আসলে একজন আরেকজনের সাথে কানেক্টেড। উনারা কিন্তু কলিগ, ওকে? সো তোমরা যদি মানে একটা প্রফেসরের তোমার প্রোফাইল ভালো লাগলো। সো উনি কিন্তু হচ্ছে উনার কলিগের সাথে তোমাকে নিয়ে কথা বলবে। যে এই বাংলাদেশ থেকে এই স্টুডেন্ট আমাকে হচ্ছে ইমেইল পাঠাইছে, ওর প্রোফাইলটা আমার ভালো লাগছে। তো সেক্ষেত্রে যদি ওই প্রফেসরও বলে ও তো আমাকেও ইমেইল পাঠাইছে, অন দ্যাট কেস যেটা হয় যে আ প্রফেসররা মনে করে যে ও তো ধান্দাবাজ। সবাইরই হচ্ছে সেম কথা লিখে পাঠাচ্ছে। সবার কাজের সাথে ওর ইন্টারেস্ট। এটা তো আসলে হয় না। তো যখন কোন প্রফেসরকে ইমেইল পাঠাবা চেষ্টা করবা যে হচ্ছে সেইম দিনে বা আমি বলব ২ থেকে ৩ দিন ওয়েট করে সেম ইউনিভার্সিটিতে অন্য কোন প্রফেসরকে ইমেইল পাঠাইতে। হুম, সো সেক্ষেত্রে যেটা হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট টা হয় না আরকি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আর ২ হচ্ছে সবাইকে পাঠাবা না, ডেফিনিটলি সবাইকে পাঠাবা না। তুমি হচ্ছে শর্ট লিস্ট করে নিবা। তোমার রিসার্চ এর কাজের সাথে মানে ম্যাচ করে ওই প্রফেসরকে তুমি ইমেইলটা পাঠাবা। দেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যেটা হচ্ছে গুড ইমেইল এবং জেনেরিক ইমেইল। সো জেনেরিক ইমেইল যেটা, সেটা হচ্ছে অনেকে যেটা করে, অনেকে হচ্ছে একটা ড্রাফট ইমেইল রেডি করে এবং সেই ইমেইলে হচ্ছে প্রফেসরের নাম চেঞ্জ করে, ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে ধুমায় পাঠাইতে থাকে। সো এই কাজটা কখনোই করবা না। সো প্রফেসররা তোমার ইমেইল দেখে যে গুরুত্বপূর্ণ জিনিসটা দেখে সেটা হচ্ছে যে তুমি কতটা এফোর্ট দিচ্ছ। তো ওর যদি বুঝতে পারে যে হচ্ছে তুমি ধান্দাবাজ, তুমি জাস্ট প্রফেসরের নাম চেঞ্জ করে ইউনিভার্সিটির নাম চেঞ্জ করে পাঠায় দিচ্ছ, ও হচ্ছে কিন্তু তোমার ইমেইলটা খুঁজেও দেখবে না। তো ইমেইলটা ডিরেক্ট হইতে হবে প্রফেসরের সাথে। সো ডিরেক্ট করার উপায় হচ্ছে ২ টা। এক হচ্ছে প্রফেসরের কাজ দেখতে হবে। ২ হচ্ছে তোমার কাজের সাথে প্রফেসরের কাজটা লিঙ্ক করতে হবে। তারপরে ইমেইল পাঠাইতে হবে। সো প্রফেসরের কাজ দেখার ক্ষেত্রে যেটা বললাম ResearchGate, Google Scholar এগুলো আছে। সো এগুলো থেকে তুমি প্রফেসরের পেপার পড়তে পারো। তোমার যদি কোনো স্পেসিফিক পেপার ভালো লাগে বা তোমার কোনো স্পেসিফিক প্রফেসরের কাজ ভালো লাগতেছে, ওই কাজ নিয়ে তুমি তাকে ইমেইল দিতে পারো। তুমি তারে বলতে পারো যে, "আপনার এই কাজটা আমার ভালো লাগে বা আমার মনে হয় হচ্ছে এই কাজে এই ইমপ্রুভমেন্ট টা করা পসিবল বা আমি এইভাবে কন্ট্রিবিউট করতে যাচ্ছি।" এইভাবে যদি তুমি ইমেইল দাও তাহলে প্রফেসর তোমার এফোর্ট টা দেখে আসলে উনি হচ্ছে তোমাকে মানে হয়তো শর্ট লিস্ট করবে। কারণ উনার হচ্ছে এফোর্ট টা চাই। So if you give effort, you will be appreciated. Professor will reach out to you. এটাই হচ্ছে ব্যাপার। তো আরো যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে টাইম টু ইমেইল। অবশ্যই হচ্ছে প্রফেসরদের অফিসিয়াল আওয়ারে ইমেইল দিবা এবং অফিসিয়াল আওয়ারটা কখন? অফিসিয়াল আওয়ারটা হচ্ছে সাধারণত ৯ টা থেকে ৫ টা পর্যন্ত হয়ে থাকে। সো তুমি যে ইউনিভার্সিটিতে এপ্লাই করতেছো দেখবা যে ওই টাইমে ৯ টা টু ৫ টা বাংলাদেশে কয়টা টাইম হয়ে থাকে। সাধারণত আ বাংলাদেশে ৮ টায় হচ্ছে, ওকলাহোমাতে ৯ টা বাজে আরকি। সো আমি যেটা করতাম আমি হচ্ছে ইমেইল গুলা রেডি করে schedule করে পাঠায় দিতাম আরকি। তো মনে করো হচ্ছে ইমেইল রেডি করলাম, তারপর schedule করে দিলাম। schedule করে দিলে ওই টাইমে ইমেইলটা চলে যেত। এই কাজটা তোমরা করতে পারো। ও আচ্ছা। মানে আমি যদি বাই চান্স কোন একটা রিজনে যদি বিজি থাকি তাহলে হ্যাঁ, আমার পক্ষ থেকে মেইলটা চলে যাবে। এক্সাক্টলি, এক্সাক্টলি। তারপর যে জিনিসটা হচ্ছে ওটা হচ্ছে যে তোমার ইমেইল আইডিটাও ইম্পোর্টেন্ট। তুমি কোন ইমেইল আইডি ইউজ করতেছো। যদি হাবিজাবি নামে কোন ইমেইল আইডি থাকে সেগুলো ইউজ করবা না। তোমার হচ্ছে অনেকে যেটা বলে যে মানে ইউনিভার্সিটির ইমেইল আইডি ইউজ করা উচিত না। এই ব্যাপারটা নিয়ে আমি নট সিউর। অনেকে বলে যে ইউনিভার্সিটির বা একাডেমিক ইমেইল আইডি ইউজ করলে সেটা হচ্ছে স্প্যাম ফোল্ডারে চলে যায়। সেটা আমি জানি না। বাট হয়তো চলে যায়। আমি হচ্ছে আমার পার্সোনাল ইমেইল ইউজ করতাম আরকি। সো এটা তোমরা দেখতে পারো। তারপর যেটা বললাম যে ডোন্ট ইমেইল এভরিওয়ান। সো সবাইকে ইমেইল দিবা না একই দিনে। আরেকটা খুবই সিলি একটা কোয়েশ্চেন আছে। সেই কোয়েশ্চেনটা হ্যাঁ, হচ্ছে ডু মানে বিদেশের প্রফেসররা তারা কি স্পেশালি ইউএস এর প্রফেসররা তারা কি আসলে ইউনিভার্সিটি র‍্যাংকিং বা দেখে স্টুডেন্ট সিলেক্ট করে?
পসিবিলিটি আছে, যেমন বাংলাদেশ থেকে বিভিন্ন ইউনিভার্সিটির র্যাঙ্ক থাকে ওকে। বিভিন্ন ওয়েবসাইটে। তো এটা কি হ্যাঁ, ম্যান্ডেটরি কিনা, মানে ধরেন ভালো ইউনিভার্সিটি হলে তাদেরকে আগে প্রেফার করে, দেন মোটামুটি ইউনিভার্সিটি র্যাঙ্কিং ইউনিভার্সিটি তাদেরকে পরে রেফার করে, এই টাইপের কিছু? হ্যাঁ, সো এই জিনিসটা আসলে ম্যাটার করে আই গেস। কারণ তুমি দেখো বাংলাদেশের ম্যাক্সিমাম তুমি যদি ইউনিভার্সিটি গুলো ঘাটো, তুমি দেখবা যে ম্যাক্সিমাম প্রফেসর যারা আছে ওরা হচ্ছে আইদার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অথবা বুয়েটের। ঠিক আছে? কারণ কারণ কি এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে পুরাতন ২ টা প্রতিষ্ঠানের মধ্যে একটা আরকি। সো তুমি মনে করো ওই ২ টা ইউনিভার্সিটির মধ্যে একজন স্টুডেন্ট। সো ওরা দেখবে যে এই ইউনিভার্সিটি থেকে যে প্রিভিয়াস স্টুডেন্টরা আসছে ওদের রেপুটেশন অনেক ভালো। অনেক ভালো, ভালো পোস্টে আছে। সো ওদের কাছে একটা আসলে গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যায়। তো অ্যাকচুয়ালি ম্যাটার্স, ইউনিভার্সিটি ম্যাটার্স। এবং হচ্ছে চুয়েটের রেপুটেশন ও ভালো। সো দ্যাটস ওকে, আ গুড সাইন ফর ইউ তাহলে গাইস। তাহলে একটা প্লাস পয়েন্ট পেলাম আমরা। হ্যাঁ, তাহলে কি আমরা নেক্সট স্লাইডে যাব? হ্যাঁ, ওকে। সো অ্যানাদার পয়েন্ট যেটা হচ্ছে তোমার আ প্রফেসর যখন হচ্ছে ইমেইলের রিপ্লাইটা দিবে, ইমেইলের রিপ্লাইটা ডিকোড করাটা ইম্পোর্টেন্ট। সো অনেকে হচ্ছে একটা সেভ করা রিপ্লাই সবাইকে পাঠায় দেয়। তো সেটা তোমার হচ্ছে ইমেইলটা পড়ে বুঝতে হবে আরকি। যে ইমেইলের রেসপন্সটা কি ডিরেক্ট কিনা। সো তুমি মানে প্রফেসর তোমাকে কি আস্ক করতেছে, উনি তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করতেছে। সো সবকিছু মিলে হচ্ছে দেন হচ্ছে তোমার প্রফেসরের কাছে রিচ আউট করতে হবে আরকি। একটা রিপ্লাই পেয়ে গেলাম, আমি ভাবলাম যে এটা পজিটিভ, বাট প্রফেসর আসলে হচ্ছে একটা সেভ করা রিপ্লাই তোমাকে পাঠায় দিছে। তখন আসলে এত খুশি হয়ে লাভ নেই। জেনারিক রিপ্লাই থেকে আসলে অ্যাডমিশন পাওয়াটা টাফ। তো একটু স্মার্টলি এই জিনিসগুলো দেখতে হবে। ওকে। You can go to the next slide. ওকে, সো তুমি প্রফেসর সিলেক্ট করলা, প্রফেসরকে ইমেইল দিলা। তোমার প্রফেসর থেকে রিপ্লাই আসলো। তুমি হচ্ছে তোমাকে ইন্টারভিউ নিতে চাই। তো ইন্টারভিউতে হচ্ছে তুমি কিভাবে প্রিপারেশন নিবা আরকি। সো ইন্টারভিউর জন্য ১ম এ যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে খুবই কনফিডেন্ট থাকতে হবে। আ সো তোমাকে কনফিডেন্ট থাকতে হবে, অনেস্ট থাকতে হবে। অনেস্টি মিনস হচ্ছে তুমি এমন কিছু বলবা না যে কাজটা তুমি করো নাই। ফর এক্সাম্পল তোমাকে প্রফেসর জিজ্ঞেস করলো যে তুমি পাইথন এ কাজ পারো কিনা? তো তোমার পাইথন নিয়ে কোনো আইডিয়াই নেই। তুমি বলে দিলা, "হ্যাঁ, আমি তো আন্ডারগ্রেডে পাইথন নিয়ে কাজ করছিলাম।" সো এই জিনিসগুলো আসলে তোমার উপরেই ব্যাকফায়ার করবে। তুমি যদি বাই এনি চান্স ওই ইউনিভার্সিটিতে চলে যাও, তুমি যখন হচ্ছে প্রফেসর তোমাকে একটা মানে টাস্ক দিবে পাইথন রিলেটেড, তখন তুমি যদি এটা করতে না পারো তাহলে প্রফেসর খুবই ডিসঅ্যাপয়েন্টেড হবে। এবং সো এটা অনেস্ট এবং ট্রান্সপারেন্ট থাকা খুবই ভালো। এবং অনেস্টিটা সবসময় অ্যাপ্রিশিয়েটেড ইন ইউএসএ। আ ২ নাম্বার যে জিনিসটা হচ্ছে প্রিপেয়ার ওয়েল। তো খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভালোমতো প্রিপারেশন নিতে হবে। তো অনেকে কি করে, অনেকে হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড রেডি রাখে, যেটা হচ্ছে যে ওরা প্রিভিয়াসলি কি, কি কাজ করছে এটার উপর বেস করে হচ্ছে ওরা প্রেজেন্টেশন স্লাইড রেডি করে। নট নেসেসারিলি করতে হবে, এটা ম্যান্ডেটরি না, বাট করতে পারো। তারপর যে জিনিসটা হচ্ছে মানে প্রফেসররা আসলে তোমার তোমার যে হচ্ছে যে ডকুমেন্ট গুলো তুমি ওদেরকে পাঠাবা না, ওটার উপর বেস করে তোমাকে কোয়েশ্চেন করবে। সো তুমি তোমার ডকুমেন্টে হচ্ছে একটা সফটওয়্যারের নাম লিখলা। যে হচ্ছে তুমি হচ্ছে ফর এক্সাম্পল MATLAB ইউজ করছো তোমার আন্ডারগ্রেডে। সো উনি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি MATLAB কেন ইউজ করছিলা? বা তুমি মনে করো কোনো একটা ফিল্ডে ইন্টারেস্টেড। সো উনি তোমাকে জিজ্ঞেস করতে পারে যে তুমি এই ফিল্ডে যে ইন্টারেস্টটা তোমার, এটা কিভাবে ব্যবহার করছো? তুমি আন্ডারগ্রেডে এই রিলেটেড কোন, কোন ক্লাসগুলো নিয়েছিলা? সো এই টাইপের প্রিপারেশনটা নিয়ে রাখা ভালো আরকি। আ তারপর যে জিনিসটা সেটা হচ্ছে আস্ক কোয়েশ্চেন। প্রফেসরদের কোয়েশ্চেন আস্ক করতে হবে। এবং হচ্ছে অনেক সময় দেখা যায় যে প্রফেসররাই বলে আরকি যে মানে ইন্টারভিউ শেষে ওরা বলে যে হচ্ছে যে তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা? এমনও আছে যে আমি একটা ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আ মানে ইন্টারভিউ দিছিলাম আরকি। তো ওইখানে হচ্ছে একজন প্রফেসর আমাকে বলছিল যে, "তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা? তুমি যদি আমাদের কোয়েশ্চেন করো তাহলে এটা আমাকে মানে আমাদের হচ্ছে তোমাকে ইভালুয়েট করতে হেল্প করবে।" তো এটা একটু মেন্টালি প্রিপারেশন নিবা আরকি। প্রফেসরকে কি, কি কোয়েশ্চেন করা যায়। তো প্রফেসরের প্রোফাইল ঘাটলা, ঘেঁটে হচ্ছে ওনাদের রিসেন্ট কাজ-টাজ নিয়ে তুমি কোয়েশ্চেন করতে পারো। বা তুমি কোয়েশ্চেন করতে পারো যে তুমি যদি হায়ার করা হয় তোমাকে, তাহলে তোমাকে কোন এক্সাক্টলি কাজটা করতে হবে। বা তোমার হচ্ছে কোনো মানে উনি কি তোমাকে কোনো বই-টই রেকমেন্ড করবে কিনা, বা এনি টাইপ অফ কোয়েশ্চেন ইউ ক্যান আস্ক। মানে ওই ফিল্ড রিলেটেড যেকোনো হ্যাঁ, কোশ্চেনই করতে পারবো, করতে ইরেলেভেন্ট পারো। না, রিলেভেন্ট কোশ্চেন। এক্সাক্টলি। ইররিলেভেন্ট কোয়েশ্চেন তো অবশ্যই করবা না। সো কারণ এটা রিলেভেন্ট হচ্ছে কোয়েশ্চেন আমার করতে হবে। ওনাদের হাতেই আছে আসলে। আচ্ছা, হ্যাঁ, একটা ভাই লাস্ট একটা কোশ্চেন বলবো এই স্লাইডের জন্য, সেটা হচ্ছে দেখা যায় যে অনেক সময় আহ, যারা অ্যাজ এ গ্রাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে যায়, দেখা যায় যে অনেক সময় যদি, যেমন আপনি পাইথনেরটা বললেন, টু বি অনেস্ট হুম, আমি একটা ব্যাক বেঞ্চের কোয়েশ্চেন, সেটা হচ্ছে ধরেন বাই চান্স এমন কি পসিবিলিটি বা আছে যে আপনার ফান্ডিং বাদ করে দেওয়া ইন এ মিডল অফ ইউর স্টাডিজ, এটা কি পসিবিলিটি আছে?
বা এরকম পাস হইতে পারে করার মেবি হইতে আছে। পারে সো তুমি মনে করো তোমার প্রফেসরকে অনেক হাই হোপ দিলা যে তুমি এইসব পারো এই পারো ওই পারো। সো তুমি তোমার প্রফেসরকে বলো তুমি আন্ডারগ্রেড লেভেলে হচ্ছে তুমি টিএ ছিলা, বা তুমি আফটার গ্রাজুয়েশন তুমি হচ্ছে কোন একটা ইউনিভার্সিটিতে প্রফেসর ছিলা। সো তোমাকে হুট করে একটা প্রফেসর হচ্ছে তোমাকে বলো যে তুমি এই ক্লাসটা নিয়ে নাও। তো আন্ডারগ্রেড লেভেলের প্রফেসর ছিল, তোমার তো টিচিং এক্সপিরিয়েন্স আছে, তুমি এই ক্লাসটা নিয়ে নাও। তুমি দেখা গেল তখন তুমি গিয়ে পারতেছো না কিছু। সো দ্যাট ডাজন্ট মেক এ গুড ইমপ্রেশন। তোমাকে একটা প্রফেসর ফান্ড দিচ্ছে, সে তো ডেফিনেটলি চাইবে তোমার কাছ থেকে সে যতটুকু এক্সপেক্ট করে তুমি মানে এক্সাক্টলি যদি ততটুকু দিতে না পারো, এটলিস্ট একটা বেয়ার মিনিমাম অ্যামাউন্ট তোমাকে দিতে হবে। তো তোমাকে কিন্তু একটা প্রফেসর অনেক টাকা দিবে, যে তোমার টিউশন ফি ওয়েভ করে দেওয়া বা মান্থলি স্টাইপেন্ড দেওয়া, দ্যাট ইজ নট এ লো অ্যামাউন্ট। সো তাদের একটা এক্সপেকটেশন থাকবে। তুমি যদি মিথ্যা কথা বলে এক্সপেকটেশনটা হচ্ছে ওইখানেই মাটি করে দাও, তাহলে তোমার ফান্ডিং ক্যান্সেল হয়ে যেতে পারে। ইট হ্যাপেন্স। তো এই ইউএস জন্য এর হচ্ছে অনেস্ট থাকাটা ইম্পর্টেন্ট। ইউএস এর অথরিটিরা এইসব বিষয় আসলে একটু সাইড চেক করে। তো তো ডেফিনেটলি ইউ হ্যাভ টু বি অনেস্ট। শোনা যায়নি এতক্ষণ। মানে ইউএস এর মানে অথেন্টিকেশন জিনিসটা আসলে ওরা বেশি চেক করে, যতটুকু আমার মনে হয়। ওরা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে খুবই স্ট্রিক্ট। ঠিক আছে। তো আমাদের আরেকটা কোশ্চেন আছে, এটা ভাই স্লাইডের লাস্ট কোশ্চেনটা একজন আমাদের অডিয়েন্স করছে, সেটা হচ্ছে ওই রিলেভেন্ট কোশ্চেন যেটা বললাম যে আমরা কোশ্চেন আস্ক করবো আমাদের যে ইন্টারভিউয়ার আছে তাকে, কি রিলেভেন্ট কোশ্চেনটা কি হতে পারে, মানে সামটাইমস একটা কয়েকটা এক্সাম্পল যদি দেন। অলরেডি একবার আচ্ছা, ওকে। দিয়েছেন, সো তো হ্যাঁ, সো আরেকবার। যেটা বললাম যে তোমরা হচ্ছে প্রফেসরকে কোয়েশ্চেন করতে পারো। আমি যেটা করতাম আরকি নরমালি, প্রফেসরকে জিজ্ঞেস করতাম যে হচ্ছে আমি যদি হায়ার হই তাহলে আমাকে এক্সাক্টলি কোন প্রজেক্টে তুমি নিতে চাচ্ছ। ওকে, সো তুমি যে আমাকে এই প্রজেক্টে নিতে চাচ্ছ, সো এই প্রজেক্টের কি কি স্পেসিফিক স্কিল সেট তুমি আমার কাছ থেকে এক্সপেক্ট করো যে আমার কাছে থাকা উচিত। ঠিক আছে, সো এই টাইপের কোয়েশ্চেন গুলো তোমাকে করতে হবে আর কি। তুমি মানে কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন করবে ডেফিনেটলি। তারপর মানে আরেকটা কোয়েশ্চেন যেটা আমার মানে আমি করতাম আর কি রেগুলার, সেটা হচ্ছে যে আমি চাইতাম যে প্রফেসরের আন্ডারে যে পিএইচডি স্টুডেন্টরা আছে ওদের সাথে কানেক্ট হইতে। কারণ দে আর লাইক এ মিডিয়াম, লাইক তোমার এবং প্রফেসরের মাঝখানে ওরা একটা মিডিয়াম হিসেবে কাজ করতে পারে আরকি। সো ওদের সাথে যদি তুমি কথা বলো, তুমি জানতে পারবে প্রফেসর হচ্ছে কোন রিলেটেড কাজগুলো করতেছে। তো তুমি যাওয়ার আগে হচ্ছে একটা প্রিপারেশন নিয়েও যেতে পারো। সো এই জিনিসগুলো আরকি তোমাকে হচ্ছে একটু স্মার্টলি কোয়েশ্চেন করতে হবে। তুমি কি প্রফেসরের কাছ থেকে কি এক্সপেক্ট করো, প্রফেসর তোমার কাছ থেকে কি এক্সপেক্ট করে, এই জিনিসগুলো আসলে আগে থেকে জেনে জেনে যদি থাকো তাহলে সেটা ভালো। আচ্ছা ভাই, তাহলে ভাই আমরা একটু নেক্সট স্লাইডে চলে যাই, আসলে আমাদের একটু হ্যাঁ, কনজাস্টেড টাইম, হ্যাঁ, এই হ্যাঁ, জন্য অবশ্যই। আমরা যতটুকু পারি যেটা আসলে- ওকে, সো আমি তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি এটা তাহলে। সো তুমি মনে করো ফাইনাল স্টেপ, তুমি এডমিশন লেটার পেয়ে গেলা, অ্যাসিস্ট্যান্টশিপ লেটার পেয়ে গেলা। তো তখন তোমার হচ্ছে কি করতে হবে? তখন হচ্ছে তোমার I-20 এর জন্য এপ্লাই করতে হবে। সো I-20 ইজ এ ডকুমেন্ট যেখানে হচ্ছে তোমার টোটাল কস্টটা দেয়া থাকবে। তোমার ইউনিভার্সিটি তোমাকে কত টাকা দেয়া দিচ্ছে সেটা দেয়া থাকবে। সো ২ টা কস্ট কম্পেয়ার করে হচ্ছে আইদার সারপ্লাস অথবা হচ্ছে ডেফিসিট থাকে। তো সারপ্লাস মিনস হচ্ছে তোমার হাতে কত টাকা বাঁচতেছে। ঠিক আছে? তোমার যদি সারপ্লাস থাকে তাহলে তোমার হচ্ছে কোন প্রকার ব্যাংক ডকুমেন্টস দেখাতে হবে না। বাট যদি তোমার হচ্ছে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ডেফিসিট থাকে তাহলে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্টে সেটা দেখাইতে হবে আরকি। সো এটা হচ্ছে মেইনলি I-20 এবং এটার জন্য এপ্লাই করতে হয়। তুমি যখন অ্যাসিস্ট্যান্টশিপ লেটার পাবা তখন হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সার্ভিস নামে হচ্ছে একটা অফিস থাকে যাদের কাছে তোমার এপ্লাই করতে হবে। ওরা হচ্ছে I-20 টা দেয়। দেন I-20 পাওয়ার পরে I-20 এর উপরে হচ্ছে একটা নাম্বার থাকে যেটা স্টুডেন্ট নাম্বার বলা হয়ে থাকে বা সার্ভিস নাম্বার বলা হয়ে থাকে। সো এই নাম্বারটা তুমি যে ৫ বছর বা মাস্টার্স এ ২ বছর যদি থাকো, সো এই নাম্বারটাই হচ্ছে তোমার হচ্ছে মেইন মানে আইডেন্টিটি আরকি। সো এই নাম্বারের উপর বেস করে তোমাকে একটা ফি দিতে হবে, যেটাকে বলা হয় সার্ভিস ফি। সো সার্ভিস ফিটা অ্যারাউন্ড হচ্ছে $৩৫০ এর মতো হয়ে থাকে আরকি। তো আফটার দ্যাট ইউ হ্যাভ টু এপ্লাই ফর DS-160। মানে DS-160 হচ্ছে একটা ফর্ম আরকি। সো যে ফর্মের মধ্যে তুমি তোমার যাবতীয় ইনফরমেশন গুলা দিবা। তুমি যখন ভিসা ইন্টারভিউর জন্য যাবা তখন হচ্ছে এই মানে সার্ভিস DS-160 থেকে হচ্ছে তোমার ইনফরমেশন নিয়ে তোমার ভিসা ইন্টারভিউয়ার তোমাকে কোয়েশ্চেন করবে। ইউ ক্যান গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, নেক্সট স্লাইড প্লিজ। দেন হচ্ছে কস্ট ব্রেকডাউন, যেটা মানে একটা রাফ এস্টিমেশন আরকি। আই এম নট সিউর অ্যাবাউট 100% সিউর অ্যাবাউট দ্যাট। কস্ট গুলো আমি যখন এক্সাম দিয়েছিলাম মোটামুটি এরকম ছিল। এখন হয়তো কিছুটা চেঞ্জ হইতে পারে। তোমরা একটু সার্চ করে নিবা Google এ বা মানে অন্য কোনো ওয়েবসাইটে আরকি। সো জিআরই এক্সামের জন্য সাধারণত $২২০ লাগে এবং হচ্ছে জিআরই এক্সামের স্কোর যেটা তুমি ৪ টা ইউনিভার্সিটিতে ফ্রিতে পাঠাতে পারবা। তো অনেক ক্ষেত্রে যেটা হয় যে এক্সামের পরপরই আমরা সিওর থাকি না যে কোন ৪ টা ইউনিভার্সিটিতে পাঠাবো।
তো এটা আসলে খুব একটা হেল্পফুল হয় না। পরে আল্টিমেটলি স্কোর পাঠাইতে হয় আরকি। তো সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা স্কোর পাঠাইতে $২৭ মতো লাগে এবং তুমি $২৭ ইন্টু X আরকি। তুমি যদি X নাম্বার অফ ইউনিভার্সিটিতে এপ্লাই করো তাহলে হচ্ছে তোমার টোটাল যাবে ২৭ ইন্টু X। সিম্পল। সিমিলার হচ্ছে TOEFL। TOEFL এ $২০৫ এর মতো লাগে এবং প্রত্যেকটা স্কোর সেন্ডে হচ্ছে $25 করে লাগে। কতগুলো ইউনিভার্সিটিতে পাঠাচ্ছ সেটার উপর ভেরি করবে তোমার টোটাল কস্টটা আরকি। আ দেন যে জিনিসটা আসে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আ অ্যাপ্লিকেশন ফি ভ্যারিজ ফ্রম ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন। আ যেমন ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি গুলাতে অ্যাপ্লিকেশন ফিটা অনেক হাই, লাইক $150 এর মতো। আবার হচ্ছে ফ্লোরিডাতে যে ইউনিভার্সিটি গুলো আছে ওগুলোর অ্যাপ্লিকেশন ফিটা কম, লাইক অ্যারাউন্ড $30। সো সেক্ষেত্রেও এটা ইম্পোর্টেন্ট যে তুমি কোন ইউনিভার্সিটিতে এপ্লাই করতেছো এবং হচ্ছে তুমি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার পাচ্ছ কিনা। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, তুমি একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে ফেললা, তোমার প্রফেসর রাজি হয়ে গেল। অন দ্যাট কেস তুমি কিন্তু অ্যাপ্লিকেশন ফি ওয়েভার এর জন্য এপ্লাই করতে পারো। এবং আমার মনে আছে আমি হচ্ছে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরকে ইমেইল করে অনেকগুলো ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লিকেশন ফি ওয়েভার পাইছিলাম। তো এই ইমেইলটা একটু স্মার্টলি করতে হবে। তুমি কেন অ্যাপ্লিকেশন ফি ওয়েভার চাচ্ছ? আ ওই এটা ইউনিভার্সিটির কি, ভাই কি তোমার ভালো আরেকটু লাগে? আপনাকে একটু ইন্টারাপ্ট করব। এটা একটু যদি বলেন তাহলে সুবিধা হয়। এটা আসলে আমারও একটু ইন্টারেস্ট আছে যে কিভাবে অ্যাপ্লিকেশন ফিটা আসলে অনেক অনেক সময় বেশি হয়ে যায় অনেকগুলো হ্যাঁ, ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করতে চাই। আচ্ছা ওকে। সো তাহলে আমি অন দ্যাট কেস আমি তোমার কাছে ২ টা এক্সাম্পল দেই। আ বেসড অন মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স। এটা হচ্ছে আমি যে ইউনিভার্সিটিতে আছি, ইউনিভার্সিটি অফ ওকলাহোমা। এই ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমি অ্যাপ্লিকেশন ফিটা ওয়েভারটা পাইছি। সো এটা আমি কিভাবে এভেইল করছিলাম? প্রথমত হচ্ছে আমি মানে আমার যে প্রোফাইলটা আছে সেটা সহ হচ্ছে আমি গ্রেড কোঅর্ডিনেটরকে ইমেইল দিছিলাম। বলছিলাম যে আমি এই ইউনিভার্সিটিতে এপ্লাই করতে খুবই ইচ্ছুক। বাট আমার মানে ফাইন্যান্সিয়াল কিছু ঝামেলার কারণে আমি এপ্লাই করতে পারতেছি না। সো ক্যান আই গেট অ্যাপ্লিকেশন ফি ওয়েভার? তো তখন আমাকে যেটা বলছিল যে, "হ্যাঁ, তুমি ফাইন্যান্সিয়াল ফি ওয়েভার পাবা। বাট এর আগে হচ্ছে তোমার প্রোফাইলটা আমাদের পুরোপুরি ইভালুয়েট করতে হবে। আমাদের যদি মনে হয় যে ইউ আর কম্প্যাটেবল টু আওয়ার ইউনিভার্সিটি, উই উইল গিভ ইউ ফাইন্যান্সিয়াল টিউশন ফি অ্যাপ্লিকেশন ফি ওয়েভার।" ওকে? ভাই মেইলটা অ্যাকচুয়ালি কাকে দিব? মানে মেইলটা মেইলটা কি দিবা গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটরকে। ডিপার্টমেন্টের যে গ্র্যাজুয়েট কোঅর্ডিনেটর তাকে দিতে পারো বা গ্র্যাজুয়েট অফিসে দিতে পারো। তো ইট ডিপেন্ডস আসলে। তোমার খুঁজে বের করতে হবে যে আসলে কারা আ তোমার অ্যাডমিশন রিলেটেড কাজগুলা করে। তো ইউনিভার্সিটির ওয়েবসাইটে খুব ডিটেইলস এ এগুলা থাকে। খুঁজে, খুঁজে বের করে ওদেরকে ইমেইল দিবা। আ অনেক ক্ষেত্রে রেসপন্স পাওয়া যায় না। বাট অনেক ক্ষেত্রে রেসপন্স করবে এবং করে ওরা বলবে যে ওরা দিচ্ছে না। সো অন দ্যাট কেস তোমার আসলে ফোর্স করার কোনো ওয়ে নাই। তাদের যদি পলিসিতে না থাকে তারা দিবে না। তো তোমার রিচ আউট করতে হবে। তোমার জানার জন্য রিচ আউট করতে হবে। কোন ইউনিভার্সিটি দিচ্ছে, দিচ্ছে না। এটা রিচ আউট করতে হবে। সো এইভাবে হচ্ছে আমি OU তে হচ্ছে ইয়েটা পাইছিলাম, অ্যাপ্লিকেশন ফি ওয়েভার পাইছিলাম। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে একটা ওয়েভার পাইছিলাম আমি হচ্ছে, ওদের বিভিন্ন হচ্ছে সেশন থাকে আরকি। তো ওই সেশনে যারা অ্যাটেন্ড করে ওরা হচ্ছে একটা ওয়েভার কোড দিয়ে দেয়। সো তুমি যখন হচ্ছে অ্যাপ্লিকেশন ফির অপশনটাতে যাবা তখন এই কোডটা বসায় দিলে অ্যাপ্লিকেশন ফি ওয়েভ হয়ে যায়। তো এগুলো একটু খুঁজে রাখতে হবে। এজন্য আমি বলছিলাম যে তোমাদের রিসোর্স গুলো ভালোমতো ইউটিলাইজ করার জন্য। যে নেক্সট অফ ইউএসএ তে কিন্তু এই ইনফরমেশন গুলো অনেকেই শেয়ার করে থাকে আরকি। সো তোমরা যারা হায়ার স্টাডিজ এর জন্য ইউএসএ তে আসতে ইচ্ছুক, এই গ্রুপটাতে একটু অ্যাক্টিভ থাকবা। মানে কেউ যদি এরকম ইনফরমেশন শেয়ার দেয় সেগুলো নোট করে রাখবা আরকি। তো এটা তোমাদের জন্য হেল্প করতে পারে। দ্যাট ওয়ান। এরপর সো ভাই আর তো স্টার্টআপ কস্ট একটু বলবেন আর বাকিগুলো আমরা ভিসা অ্যাপ্লিকেশন ফি টিকিট ফি গুলো আমরা আসলে জানি। হ্যাঁ, স্টার্টআপ সো কস্ট স্টার্টআপ কস্টটা হচ্ছে আসলে ভ্যারি করে। সো তুমি মানে কিভাবে থাকবা এটা আপ টু ইউ। তুমি যদি স্পাউস নিয়ে যাও তখন তোমার খরচটা একটু অন্যরকম হয়। তো আবার এটা স্টেট টু স্টেট এ ভ্যারি করে আরকি। সো রাফলি এটা তুমি এস্টিমেট করতে নিতে পারো $৮০০ এর মতো লাগে আরকি। পার পারসন অর লাইক মানে আ পার পারসন হিসাব করবো নাকি? মানে এটা একটা রাফ এস্টিমেশন আমার কাছে মনে হইছে। বা আমার কাছে যেরকম কষ্ট হচ্ছে আরকি এরকম মানে এই হিসাবে করে বললাম। তুমি যদি হ্যাঁ, ডেফিনিটলি স্পাউস নিয়ে গেলে এটা একটু বেশি হয়। তুমি যদি স্পাউস F2 বিষয়ে স্পাউস বা হচ্ছে তোমার বাচ্চা নিয়ে যাও, তো সেক্ষেত্রে হচ্ছে একটু খরচটা বেড়ে যায় আরকি। ওকে। তখন আমাদের ভিসা অ্যাপ্লিকেশন করার সময় স্পাউস এর নাম বা বাচ্চাদের নামগুলো এড করতে হয় আই গেস। হ্যাঁ, ভিসা ইন্টারভিউতে হচ্ছে F2 ভিসায় যদি কেউ যায় তাহলে ওদেরকে ইনক্লুড করতে হয় আরকি, নিয়ে যেতে হয়। আচ্ছা তাহলে আমরা ভাই নেক্সট স্লাইডে চলে যাই। আ নেক্সট স্লাইডটা হ্যাঁ, সো সিম্পল এই জিনিসগুলো তোমরা জানো যে এটা হার্ড ফ্যামিলিকে ছেড়ে তোমরা যাবা অবশ্যই হার্ড। সো সেজন্য বললাম একেবারে ডাবল শিওর হয়ে এপ্লাই করবা। ইটস এ তারপরে মেন্টাল মোটিভেশন টাইম। হ্যাঁ, ইটস কাইন্ড অফ এ মোটিভেশন। সো মেন্টাল হেলথটা ইম্পোর্টেন্ট। বাসায় কথা বলবা। তারপরে হচ্ছে যে তোমাদের যে কাজটা ভালো লাগে মানে প্রত্যেক মানুষের কিন্তু একটা হবি থাকে। সো একটা হবি রাখবা। পেশেন্ট থাকতে হবে। পেশেন্স ইস কি। অলওয়েজ রিমেম্বার দ্যাট।
যে পিএইচডি সুপারভাইজার কেমন সেটাই ম্যাটার করে। সো আগে থেকেই হচ্ছে বুঝে নিবা আরকি। যখন হচ্ছে ইন্টারভিউ দিবা তখন হচ্ছে প্রফেসরের সাথে ইন্টারেকশন থেকে বোঝা যায় প্রফেসর মানুষ হিসেবে কেমন বা উনি কি এক্সপেক্ট করে। সো সবকিছু বুঝে শুনে ডিসিশন নিয়ে তারপরে আসবা। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাই, আমাদের লাস্ট স্লাইড আই গেস, কোয়েশ্চেনস। হ্যাঁ, আচ্ছা, সো তো ইফ ইউ ভাই হ্যাভ এনি আমাদের কোয়েশ্চেন। এই সেশনটার আগে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার একটা সুন্দর একটা প্রেজেন্টেশন স্লাইডটা দেওয়ার জন্য, কারণ এটাতে আসলে অনেকেরই সুবিধা হবে। আর আমাদের এই লাইভের ভিডিওটা আমাদের কুয়েট ক্যারিয়ার ক্লাবের মধ্যে যারা ইন্টারেস্টেড তারা চাইলে আবার দেখতে পারেন, এটা থেকে যাবে, এটা আসলে ডিলিট করা হয় না বা পোস্টটা ডিলিট করা হয় না, আপনারা ওখান থেকেও পাবেন। এছাড়াও আপনারা আহ, এটা ম্যাটেরিয়ালস যদি পাওয়া যেতে পারে, আমরা ম্যাটেরিয়ালসটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা ভাই, তাহলে আমরা কোয়েশ্চেন আনসারে চলে যাই। হ্যাঁ, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। কোয়েশ্চেন আনসারের মধ্যে কোয়েশ্চেন বলতে আমাদের সেশনটার আগে আমরা একটা গুগল ফর্ম দিয়েছিলাম কিছু আমাদের বিভিন্ন 19 থেকে 20 ব্যাচের মধ্যে, সরি 22 ব্যাচের মধ্যে। তো ওখানের মধ্যে কিছু কোয়েশ্চেন আমরা পাইছি, আমরা বেশ কিছু কোয়েশ্চেনের আনসার অলরেডি আমরা পেয়ে গেছি ভাই আপনার প্রেজেন্টেশন থেকে, বাট তাও আমি কিছু ফার্স্টে কনস্ট্রাকটিভ কোয়েশ্চেন গুলো একটু দেখি, পর আমাদের যদি টাইমটা আমরা ম্যানেজ করতে পারি তাহলে আমরা অন্যান্য মোটিভেশনাল কোয়েশ্চেন যাব। তো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা যদি বলি যে একজন স্টুডেন্ট আছেন, উনি হচ্ছেন L1 T2 অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে, উনি বলতে চাচ্ছেন যে কিভাবে নিজেকে রিসার্চের জন্য মোটিভেশন করা যায়, এবং আর অ্যাজ বিং হি ইজ ইন দ্য সেকেন্ড সেমিস্টার, তো তাহলে বুঝতে পারতেছেন ভাই অবভিয়াসলি তার রিসার্চ টপিক সম্পর্কে আইডিয়া কম থাকবে, কিভাবে টপিক গুলাকে অ্যাপ্রোচ করবে, টপিককে খুঁজবে, এবং কিভাবে ইনভলভ করতে পারবে, নিজেকে ইন্ডালজ করে রাখতে পারবে। ওকে, সো আর আরেকটা আরেকটা একটা এটার পাশে, এটার সাথে আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনি কিভাবে রিসার্চের জার্নিটা শুরু করছেন, ছোট একটা ভাই ব্রিফ দিবেন স্যার। ওকে, সো আমি খুব ছোট করে বলতেছি, তুমি ইউ আর অলরেডি ইন দ্য কারেক্ট পাথ। তুমি সেকেন্ড ইয়ার থেকেই হচ্ছে যে রিসার্চ নিয়ে ভাবতেছো, সেটা হচ্ছে আই উইল সে দ্যাট ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। সো তোমার কাজ যেটা সেটা হচ্ছে যে তুমি যে কোর্স গুলো করতেছো সেটার মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে যে কোন কাজটা তোমার ভালো লাগে। সো সেই কাজ নিয়ে হচ্ছে কি কি কাজ মানে রিসার্চ হচ্ছে, সেটা হচ্ছে তুমি গুগল স্কলারে যদি সার্চ করো পেয়ে যাবা। তো প্রথমে হচ্ছে পেপার গুলো পড়বা, এবং ইনিশিয়ালি পেপার পড়ে কিছুই বুঝবা না, না বোঝাটা খুবই স্বাভাবিক। এখন তোমাদের জন্য যেটা সুবিধা সেটা হচ্ছে এখন কিন্তু অনেক এআই রিলেটেড ওয়েবসাইট আছে, যেমন চ্যাট পিডিএফ, চ্যাট জিপিটি। সো চ্যাট পিডিএফ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট লাইক ইম্পর্টেন্ট ওয়েবসাইট ফর দ্য রিসার্চার আই উইল সে। তুমিও যদি চ্যাট পিডিএফ এ কোনো পেপার দিয়ে দাও এবং ওই পেপার রিলেটেড কোয়েশ্চেন তুমি চ্যাট পিডিএফ করো, তাহলে হচ্ছে ওরা কিন্তু তোমাকে আনসার দিয়ে দেবে। তো তুমি চেষ্টা করবা যে তুমি যে ফিল্ডে ইন্টারেস্টেড ওই ফিল্ড রিলেটেড পেপার গুলো হচ্ছে ডিকোড করার, কি কাজ হচ্ছে, তো ওই কাজে হচ্ছে তোমার ইন্টারেস্ট আছে কিনা সেটা খুঁজে বের করো। তো দ্যাট দ্যাট ইজ ওকে, হোয়াট ইউ ক্যান ডু। থ্যাংক ইউ সো মাচ ভাই। আমরা আরেকটা কোয়েশ্চেন নিব, সেটা হচ্ছে ফেসবুক কমেন্টস থেকে, সেটা হচ্ছে হোয়াট ইফ উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য সাবজেক্ট অফ বিএসসি ইন এমএস অর পিএইচডি, হোয়াট উইড হোয়াট উড বি দ্য প্রবলেম? তো প্রবলেমস যেটা হবে সেটা হচ্ছে যে তোমাকে একটা প্রফেসর কেন নিবে, যে তোমার যদি প্রিয় কোনো এক্সপিরিয়েন্স না থাকে তোমাকে কেন নেবে। তো সেক্ষেত্রে তুমি যদি সাবজেক্ট চেঞ্জ করতে চাও, সো ওই সাবজেক্ট নিয়ে তোমার একটু স্টাডি করতে হবে। বেটার ইফ ইউ ক্যান মেক এনি পাবলিকেশন। এবং মানে সাবজেক্ট চেঞ্জ করাটা আসলে একটু ডিফিকাল্ট, নট ইম্পসিবল বাট একটু ডিফিকাল্ট। যদি চেঞ্জ করতে যাও তোমার হচ্ছে মানে বিহাইন্ড এ ভালো রিজনিং থাকা লাগবে আর কি। আইদার তুমি তোমার এসওপি তে এই জিনিসটা খুব ভালো মতো মানে এক্সপ্লেন করে দিছো, অথবা হচ্ছে তোমার রিলেটেড ফিল্ডে ভালো পাবলিকেশন আছে, অন দ্যাট কেস তুমি পারবা, আদারওয়াইজ থিংস উইল গেট আ লিটল মোর ডিফিকাল্ট। ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা তাহলে এবার আমাদের কিছু 19 ব্যাচ ভাইদের কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আসলে সত্যি ইম্পর্টেন্ট ওনাদের জন্য। আহ, একটা কোয়েশ্চেন হচ্ছে, আই এম কারেন্টলি ইন দ্য ফাইনাল ইয়ার অফ মাই আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড আই উইল গ্রাজুয়েট ইন আগস্ট 2025. I am working on some research projects and plan to pursue a PhD in my thesis topic. Should I start emailing professors about PhD program now? ডেফিনেটলি তুমি প্রফেসরদের ইমেল করতে পারো, এবং হচ্ছে আহ, এই টপিকে একটা কথা যেটা হচ্ছে তোমার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে কিন্তু হচ্ছে তোমার ডিগ্রি কমপ্লিট হতে হবে, সেটা মানে নট নেসেসারি। তুমি একেবারে হচ্ছে অনেকে কিন্তু ফোর্থ ইয়ারে হচ্ছে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করে, তোমার হচ্ছে 4-1 ট্রান্সক্রিপ্ট সহ অনেকে ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করে। তো ক্রাইটেরিয়া যেটা থাকে সেটা হচ্ছে যে তুমি যখন ইউনিভার্সিটিতে যাবা এর আগেও যাতে তোমার আন্ডারগ্রেডটা কমপ্লিট হয়ে যায়। তো
তুমি মনে করো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলা সেপ্টেম্বরে, তোমার হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, বাট তুমি ইউনিভার্সিটিতে যাওয়ার আগে তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে যাবে, গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। অন দ্যাট কেস তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারো। তো ওকে, থ্যাংক ইউ ভাই। ইজ আমরা দ্যাট ইউর কোয়েশ্চেন? ডাজ দ্যাট আনসার ইউর হ্যাঁ, কোয়েশ্চেন? হ্যাঁ, কোশ্চেনটা ছিল যে মানে বলতে চাচ্ছেন যে আসলে উনি কি এখন থেকে স্টার্ট করবেন কিনা। অলরেডি যতটুকু জানা ওনারা 4-1 আছেন, ওনাদের থার্ড উইক বা ফোর্থ উইক চলতেছে 4-1 তো আমি মনে করি যে ওনারা কি এখন কি স্টার্ট করবেন মেলিং হ্যাঁ, করা বা definitely. You can start anytime. I mean, there is no bad time to start. So definitely you can go ahead. ওকে। তো আমি 3-4টা কোশ্চেনের একটা কম্বাইন কোশ্চেন করব। সেটা হচ্ছে অনেকেই আছে যে আপনার আন্ডারগ্রেড শেষ করার পর, আমি অলরেডি এটা মনে হয় মেনশন করছিলাম, যারা লোয়ার লোয়ার ক্লাস থেকে বা লোয়ার মিডল ক্লাস থেকে belong করে, দেখা যায় যে তারা আন্ডারগ্রেড করার পর আসলে জবে ঢুকে যেতে হয় ফর হুম। ফ্যামিলি সাপোর্ট। তো এই ক্ষেত্রে আমি কি জব চলাকালীন সময় আমি যদি জিআরই, টফেল বা আইএলটিএস এগুলোর প্রিপারেশন নেই, পাশাপাশি প্রফেসরদেরকে মেইল করি, এবং আমার যদি আগে প্রায়র কিছু পাবলিকেশন থাকে ওগুলো রিলেটেড প্লাস জব এক্সপিরিয়েন্স গুলাকে গ্যাদার করে যদি মেইল করি, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা? না, ডেফিনিটলি সমস্যা হবে না। বাট তোমার প্রবলেম যেটা হতে পারে সেটা হচ্ছে তোমার প্রিপারেশন নিতে একটু হ্যাসেল হয়ে যাবে। কারণ তোমরা প্রাইভেটে যারা জব করবা, প্রাইভেট জবে তোমরা মানে যারা আছো তারা তো অলরেডি জানো যেটা তারা হচ্ছে এমনিতে স্যালারি দেয় না। প্রচুর কাজ করতে হয়। সো আল্টিমেটলি এই কাজগুলো করার পরে তুমি সময় পাচ্ছ কিনা প্রিপারেশন নেওয়ার জন্য সেটা একটা ইম্পোর্টেন্ট ফ্যাক্টর। বাট জব এক্সপেরিয়েন্স ইজ ইম্পোর্টেন্ট। লাইক জব এক্সপেরিয়েন্স তুমি যদি তোমার রিলেটেড ফিল্ডে জব করো তাহলে সেই এক্সপেরিয়েন্সটা তুমি তোমার সিভিতে বা হচ্ছে অনেক সময় এসওপি তেও ইমপ্রুভ করতে পারো। সো মানে জবে যদি যাওয়া নেসেসারি হয় অবশ্যই জবে যাবা। জব এক্সপেরিয়েন্সটা কাজে দেয়। যে একটু কাজ হার্ড ওয়ার্ক একটু বেশি করতে হবে আর কি, জব থেকে আসার পর হ্যাঁ, রিল্যাক্সেশনের টাইমটা কমে যাবে। এটাই। সো তো তুমি যদি টাইম ম্যানেজমেন্ট তোমার যদি খুবই ভালো থাকে ডেফিনিটলি ওকে। তো আমি একটা কোয়েশ্চেন আমি এখানে দেখি, সেটা হচ্ছে বলছে যে প্লিজ প্রোভাইড অ্যান ইন্ডাস্ট্রিয়াল ক্যারিয়ার অর ইঞ্জিনিয়ারিং জব রোড ম্যাপ আফটার গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইউএস এক্সক্লুডিং জিটিএ জিআরএ ইন রেসপেক্টিভ ইউনিভার্সিটি। তো এটা আসলে আমি নিজেও এখন এক্সপ্লোর করতেছি। আই ডোন্ট নো। এটা আমি জানবো আফটার কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন, হয়তো ৫ বছর পরে বা অন দা প্রসেস হয়তো আমি জানবো। বাট এখানে যেটা হয়ে থাকে আরকি মেক্সিমাম স্টুডেন্ট আফটার পিএইচডি অর মাস্টার্স ওরা হচ্ছে ইন্ডাস্ট্রিতে যায়। অনেকে পোস্ট-ডকে যায়। আবার অনেকে হচ্ছে একাডেমিয়াতে যায় আরকি। সো অনেকগুলো অপশন থাকে। সো সেটা থেকে ওয়াইজলি সিলেক্ট করতে হয়। আর ইন্ডাস্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে ডেফিনিটলি নেটওয়ার্কিং ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। সো তুমি কতগুলা মানুষকে চিনো, তুমি কোন কনফারেন্সে যাচ্ছ এবং নেটওয়ার্কিং এর মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস হচ্ছে মানে কনফারেন্সে যাওয়া আরকি। সো তোমার কনফারেন্সে যাওয়া যত বেশি হবে, তোমার নেটওয়ার্কিং যত ভালো হবে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ঢোকাটা ততটা ইজি। ওকে, ওকে। তা আশা করি যিনি কোয়েশ্চেন করছেন তিনি আনসারটা পেয়ে গেছেন। এখন আমি একটা লাস্ট না, সেকেন্ড লাস্ট বলতে পারি, একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কুয়েত থেকে বিএসসি কমপ্লিট করে ইউএসএ এর গ্রিন কার্ড হোল্ডার হয়ে সেখানে থেকে মাস্টার্স বা পিএইচডির জন্য অ্যাপ্লাই করার পদ্ধতি কিভাবে, আপনি ভাই ব্রিফ করে বলেন আসলে। এটা আসলে অনেক বড় একটা আই গেস কোয়েশ্চেনের আনসার হবে, বা একটু ব্রিফ করে বললেই হবে কিভাবে উনি আচ্ছা, আমি যদি আপনি কোয়েশ্চেনটা বুঝি নাই আবার। একটু আবার বলবা? উনি উনি লিখছেন যে চুয়েট থেকে উনি বিএসসি কমপ্লিট করবেন এবং ইউএসএ তে অলরেডি ওনার গ্রিন কার্ড আছে, ওকে, তারপর উনি মাস্টার্স বা পিএইচডির জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন, সেইম এরকম প্রসেস। একটা আ কোয়েশ্চেন। তোমার হচ্ছে মানে আমি যেটা বললাম আগেও যে ইউএস উনার হচ্ছে গ্রিন কার্ড আছে, দ্যাট মিনস উনার ভিসা স্ট্যাটাসটা একটু ডিফারেন্ট। আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যাবো আমাদের হচ্ছে ভিসা স্ট্যাটাস হচ্ছে F1 হবে। উনার হয়তো কোনো ডিফারেন্ট ভিসা স্ট্যাটাস থাকবে। তো লাইক ইউএসএ তে হচ্ছে হান্ড্রেডস অফ টাইপ ভিসা মানে ভিসা টাইপ আছে আরকি। সো আমি জানি না ওটা কোন ভিসা টাইপে পড়বে। বাট ডেফিনিটলি উনাকে হচ্ছে সিমিলার প্রসেস এ প্রফেসরকে ইমেইল দিয়ে রিচ আউট করতে হবে। যেটা আমি আগেও বলছিলাম যে ইউএসএ তে যারা গ্র্যাজুয়েট স্টুডেন্ট থাকে তারা হচ্ছে সিমিলার ওয়েতে কিন্তু প্রফেসরদের কনভিন্স করে বা প্রফেসরদের সাথে ইন্টারভিউ ফেস করতে হয়। সো প্রসেস ইস অলমোস্ট সেম। হয়তো ভিসা ইন্টারভিউ প্রসেসটা উনার থাকবে না। বাট মানে সিমিলার ওয়েতে উনাকে এপ্লাই করতে হবে, জিআরই, টোফেল দিতে হবে এবং হচ্ছে মানে সেম ওয়েতে যাইতে হবে আরকি। আই গেস। ওকে ভাই, ইস দ্যাট এটা আনসার হচ্ছে ইউর আমাদের কোয়েশ্চেন? মোটামুটি হচ্ছে এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন, বা অন্যান্য কোয়েশ্চেনের আনসার অলরেডি আপনার প্রেজেন্টেশন স্লাইড এই বলে দিয়েছেন। এটা লাস্ট কোয়েশ্চেন একটু হালকা বড়, এটার আমি সারসংক্ষেপ যদি বলি, উনি বর্তমানে সোলার সেল নিয়ে কাজ করছেন এবং উনার ইন্টারেস্ট হচ্ছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং এ। উনার কোনো পাবলিকেশন নাই বায়োমেডিকেলে। এখন যে বায়োমেডিকেলের যে সিগন্যাল প্রসেসিং আছে
এবং যে বায়োমেট ইমেজিন এবং ডিজিজ ডিটেকশন ইউজিং এমএল এআই, এটাতে ওনার হালকা ইন্টারেস্ট আছে এবং উনি হয়তো এটা নিয়ে কাজ করছেন, কিন্তু ওনার কোনো পাবলিকেশন নাই। উনি এখন প্রফেসরদেরকে কিভাবে মেল করবেন, বিকজ উনার Okay, so কাজ ছিল সোলার সেল নিয়ে, বাট I got your question. ওকে। সো মানে এটা নেসেসারি না যে তুমি আন্ডারগ্রেডে যে জিনিসটা নিয়ে কাজ করছো সেই টপিকেই তোমাকে আসতে হবে। সো অবশ্যই তোমার যে ইন্টারেস্টেড মানে টপিকটা ইন্টারেস্টিং লাগে সেই টপিকেই তুমি আসবে। কারণ এখানে মানে রিসার্চটা আসলে ৫ বছর করতে হবে। তোমার যদি কোনো টপিকে ইন্টারেস্ট না থাকে তুমি ওই টপিকে আসলে আসলে সার্ভাইভ করতে পারবে। তো এখন কিভাবে হচ্ছে প্রফেসরদের অ্যাপ্রোচ করতে হবে? সো তোমার যেহেতু হচ্ছে আ ওই স্পেসিফিক ফিল্ডটাতে ইন্টারেস্ট আছে, দ্যাট মিনস তোমার ওইটার পেছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে যে তোমার কেন ইন্টারেস্ট বেশি। ইউ হ্যাভ এ স্টোরি বিহাইন্ড দ্যাট। সো তোমার এই জিনিসটা হচ্ছে তোমার ইমেইলের মধ্যে ইনক্লুড করতে হবে যে আমি এই কাজের জন্য এইভাবে আমি মোটিভেশন পাইছি বা এটার রিলেটেড আমি হচ্ছে এই কাজ করছি। পাবলিকেশন থাকতে হবে এটা নেসেসারি না। বাট তুমি যে কাজ করছো সেগুলা অবশ্যই তুমি হচ্ছে ইমেইলে বা এসওপি যদি প্রফেসরদের পাঠাও, এসওপি তে ইনক্লুড করে দিবা। তো পাবলিকেশন নট নেসেসারি, বাট তোমার যদি ইন্টারেস্ট থাকে ইন্টারেস্টটা কেন এবং হচ্ছে তুমি ওই রিলেটেড কি কাজ করছো সেটা ইম্পোর্টেন্ট। ওকে ভাই, এটা এটা হয়তো বা আর আর কোনো কোয়েশ্চেন আমরা নিব না। আরেকটা লাস্ট, এটা হচ্ছে একটা, এখন আমি কোয়েশ্চেনটা পাইলাম, সেটা হচ্ছে একটা সিনিয়র ট্রিপল ই 16 ব্যাচেরই একটা ভাই আমাদেরকে বলছিল যে কোনো প্রকার গার্বেজ পেপার তৈরি না করতে। ইয়েস, ভেরি তো ইম্পোর্টেন্ট এটা থিং। কতটুকু ফ্রুটফুল সো ফ্রুটফুল কথা? হ্যাঁ, তো কিছু পেপার আছে যেগুলো হচ্ছে মানে কি বলে আমি এক্সাক্ট টার্মটা আমার এখন মনে পড়তেছে না। বাট মানে ইরেলেভেন্ট, কিছু ইরেলেভেন্ট এরকম কিছু? না irrelevant না। I can search it. ওকে, সো এটাকে বলা হয় প্রেডিটরি পাবলিশার। সো কিছু প্রেডিটরি জার্নাল আছে যেগুলোতে হচ্ছে তুমি যখন পেপার পাবলিশ করবা দ্যাট ইজ নট এ গুড সাইন। কারণ হচ্ছে মানে ওরা হচ্ছে খুবই হাবিজাবি কিছু পেপার পাবলিশ করে দেয় এবং হচ্ছে ওদের পাবলিকেশন ফিটা অনেক বেশি থাকে। এবং তুমি যদি ঐরকম কোনো একটা পাবলিকেশন করো এবং হচ্ছে এটা তুমি হচ্ছে তোমার একজন প্রফেসরকে দেখাইলা যে আমি এই পাবলিকেশন করছি, তখন প্রফেসর তো বলবে অত ভুয়া। কারণ এই এডিটরি জার্নাল গুলো আসলেই ভুয়া পেপার পাবলিশ করে। তো তুমি যদি কোথাও পাবলিশ করতে চাও তাহলে অবশ্যই দেখবা যে জার্নাল বা কনফারেন্সে যাচ্ছ সেগুলো ওয়েল রিকগনাইজড কিনা। যদি জার্নালে পাবলিশ করো ইন্টারন্যাশনাল জার্নাল ইজ বেটার, ন্যাশনাল জার্নাল ইজ ওকে, বাট ডাবল শিওর হয়ে নেবে এটা কোনো প্রেডিটরি জার্নাল কিনা। যদি প্রেডিটরি জার্নাল হয় তাহলে অবশ্যই এটা পাবলিকেশন করবা না। এবং যদি ভুল করে করেও ফেলো, এটা কোথাও তুমি এটা ইনক্লুড করবে না, কারণ এটা কখনো পজিটিভ কিছু তোমার জন্য নিয়ে আসবে না আরকি। আচ্ছা, আমি যদি এটা বলি যে ফিল্ড ইরেলেভেন্ট, যেমন ধরেন আমার ইচ্ছা হচ্ছে আমি পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে যাব, বাট আমার কিছু ফিল্ড পেপার আছে। ইররিলেভেন্ট, ওকে। হ্যাঁ, আমি ভাবছিলাম তুমি প্রেডিটরি জার্নালের কথা বলতেছো। সেটা মানে গার্বেজ ফিল্ড, গার্বেজ পেপার, গার্বেজ পেপার বলছিলাম আর কি। মানে হ্যাঁ, আমি, সো উনি বলছিলেন যে ইয়াটা মানে মিল থাকবে না। মানে আপনি যেতে যাচ্ছেন ধরেন পাওয়ার ইলেকট্রনিক্স নিয়ে, বাট আপনার পেপার আছে মানে অন্য কিছু নিয়ে, ধরেন অ্যান্টেনা নিয়ে। কথার কথা মানে এটা মানে তারপর গার্বেজ পেপার বলতে মানে উল্টা পুল্টা পেপার কি বের করা, এগুলা কি ইনক্লুড করা কি? ওকে, সো অন দ্যাট কেস আমি তোমাকে প্রথমে তো একটা কথা বলি যেটা হচ্ছে এটা কাইন্ড অফ একটা ডিসক্লেমারের মতো। সো আমি আজকে যা বললাম এভরিথিং ইজ বেসড অন মাই পার্সোনাল এক্সপেরিয়েন্স। এটা পারসন টু পারসন ভেরি করে। ওদের কোন সিনিয়র ভাই বলছে আমি আই ডোন্ট নো, বাট আমার মনে হয় না হচ্ছে এটা তোমার যদি কোনো যদি ভালো পাবলিকেশন থাকে তুমি যদি এটা ইনক্লুড করো, ইভেন দো ইউ ওয়ান্ট টু গো ইন আ ডিফারেন্ট ফিল্ড, এটা হচ্ছে তোমার একটা নেগেটিভ সাইন হিসেবে কাজ করবে। আই ডোন্ট থিংক সো। কারণ তোমার পাবলিকেশনটা তোমার একটা রিকগনিশন। তুমি হচ্ছে আহ, মানে একটা রিসার্চে কাজ করছো সেটা তুমি ইনক্লুড করছো এবং হচ্ছে তোমার এটা একটা অ্যাচিভমেন্ট, রাইট? তো অনেকে হচ্ছে ডিফারেন্ট ফিল্ডে ইন্টারেস্ট থাকে, যেমন হচ্ছে তুমি বায়োমেডিক্যালে কাজ করলা, দ্যাট ডাজন্ট মিন দ্যাট তুমি হচ্ছে পরবর্তীতে সেমিকন্ডাক্টর ডিভাইসে কাজ করতে পারবে বা বায়োমেডিক্যাল তোমার কাজটা সেমিকন্ডাক্টরের কাজে হিন্ড্রেন্স হিসেবে কাজ করবে। আই ডোন্ট থিংক ইট ওয়ার্কস লাইক দ্যাট। সো এগেইন, লাইক উনি হয়তো ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছে, হয়তো উনি মানে ইন্টারনেট ডিসকোর্সের সার্চ জন্য করে যে নামটা জিনিসটা দিতে। পাইছে সেটা হচ্ছে শেয়ার করছে। সো এই জন্য তোমাকে আমি ডিসক্লেমারটা দিলাম, থিংস ভেরি ফ্রম পার্সন টু পার্সন। আমি যেটা শেয়ার করছি সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, উনি যেটা বলছে সেটা ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমার কাছে মনে হয় না সেটা কোনো ব্যাড ইম্প্যাক্ট রাখবে।
তাহলে ভাই আজকে আমাদের কোয়েশ্চেন আনসার পর্ব এখানেই শেষ। আশা করি আমাদের হ্যাঁ যারা দর্শক আছেন তারা তাদের কোয়েশ্চেনের আনসার পাইছেন। গোয়িং টু ফ্রম বাংলাদেশ টু ইউএসএ এরকম একটা খুব ডিপলি একটা মানে রোড ম্যাপ টাইপের একটা কনভারসেশন আমরা করছি, যার কারণে আমাদের সময়টা একটু বেড়ে গেছে। আশা করি আমাদের দর্শকরা এটা থেকে উপকৃত হবেন। এর পাশাপাশি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার এই প্রেজেন্টেশন স্লাইডটার জন্য। খুবই খুবই সিকুয়েন্সিয়ালি সাজানো একটা স্লাইড, মানে একজন অজ্ঞ মানে যদি অনভিজ্ঞ কোনো একটা পার্সনও যদি যে ইউএসএ যেতে চাই অ্যাজ এ ফর ফরেন স্টাডিজ, আপনার স্লাইডটা ফলো করলে আমি মনে করি ওর 80 থেকে 90% কাজ ওখানেই শেষ। অ্যাজ এ ধন্যবাদ তোমাকে ওমর। আমি মানে এটা খুব ফ্যান্সি স্লাইড আমি বানাতে পারিনি, আমার হাতে টাইম খুব কম ছিল, মানে কিছু পার্সোনাল সমস্যার মধ্যে আমি ছিলাম। সো মানে আমার কাছে মনে হয়েছে যে যে জিনিসগুলো মানে আমি যেভাবে প্ল্যান করছি তো সেভাবে হচ্ছে আমি স্লাইডটা ক্রিয়েট করার চেষ্টা করছি, তো সেভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। তোমরা যদি অ্যাটলিস্ট ওয়ান পার্সনও গেট বেনিফিটেড ফ্রম দ্যাট, দ্যাট ইজ এ গুড থিং। এবং এই প্রসেসে আমার অনেক সিনিয়র আমাকে হেল্প করছে। আমার মনে হয়েছে যে মানে আমারও এই কন্ট্রিবিউশনটা রাখা উচিত, যেহেতু আমি আমার চুয়েটের অনেক সিনিয়র থেকে অনেক হেল্প পাইছি। আমার মনে হয়েছে যে না, মানে এই হেল্পটা আমারও করা উচিত। এবং তোমরাও যারা হচ্ছে তোমরাও যারা বাইরে আসবা অবশ্যই অবশ্যই এই মেন্টালিটিটা রাখবা যে জুনিয়রদের হেল্প করতে হবে, বিকজ দ্য প্রসেস ইজ নট ইজি। হ্যাঁ এটাই দরকার। কারণ এক্স্যাক্টলি। দেখা যায় যে আসলে অনেকে লাইক সমুদ্রের মাঝখানে পড়ে যাওয়া টাইপের অবস্থা হয় যখন ফরেন স্টাডিজ নিয়ে কথা আসে, বাট যখন যদি একটা সিনিয়র হিসেবে যদি আমরা পাই তাহলে একটা লাইক হি ইজ লাইক পার্সন ইন এ বোট এই টাইপের একটা ইয়া চলে আসে। আচ্ছা, হ্যাঁ আমরা আমাদের স্লাইডটা আশা করি ভাইয়ের কোনো অসুবিধা হবে না যদি আমরা স্লাইডটা ভাই যদি আমাদের স্লাইডটা প্রোভাইড করেন, এবং এটা যদি আমরা আমাদের আহ, আজকে লাইভ সেশনের যদি কমেন্ট বক্সে পেস্ট করে দিই, কিছু প্রবলেম হবে ভাই? না না, আমার ওকে, কোনো তাহলে প্রবলেম আমরা নেই, যারা কিন্তু দেখ যাদের স্লাইডের প্রয়োজন হবে আমরা আপনারা আমাদের যে রেকর্ডেড যে ভিডিও মানে লাইভ সেশনের ভিডিওটার কমেন্ট বক্সে আসলেই পেয়ে যাবেন। আজকে ভাই এতটুকুই। খুবই কনজাস্টেড টাইম আপনি আমাদেরকে এতটুকু সময় দিলেন বিজি শিডিউল থেকে, আসলে এটাই সব থেকে বড় পাওনা। কারণ এটা আসলে ম্যানেজ করা খুবই টাফ ব্যাপার আমি জানি, বাট তাও ধন্যবাদ ভাই। অনেক এক্সট্রা অনেক প্রায় 1 ঘন্টা এক্সট্রা সময় দিলেন আপনি আমাদেরকে, এর জন্য হ্যাঁ ওমর, অনেক অনেক তোমাকেও ধন্যবাদ। ইউ আর এ গুড, আই মিন ইউ আর এ গুড হোস্ট। থ্যাংক ইউ সো মাচ। এভাবে হোস্ট করবা, অনেক ভালো। ইউ আর ডুইং রিয়েলি ওয়েল। থ্যাংক ইউ ভাইয়া। তো আজকে এতটুকুই আমরা। এটা লাস্ট আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা আমাদের জব স্ট্যাক তো যেখানে থাকুক, এটা বাংলাদেশে থাকুক বা ইউএসএ বা রাশিয়া যেখানে থাকুক, আমি মনে করি যে আসলে মন কথা হচ্ছে চুয়েটিয়ানদের যারা চুয়েট থেকে যারা তাদের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ব বন্ধনটা যেন থাকে, এবং তাদের মধ্যে মিউচুয়ালিটি এবং একজন একজনকে হেল্প করার, তার জুনিয়র বা সিনিয়র ওনাদেরকে হেল্প করার যদি মেন্টালিটি থাকে, আসলে সত্যি এটা খুবই ভালো দিক একটা প্রকাশ করে। এই আশা রেখে আজকের লাইভ সেশনটা আমরা এখানে শেষ করছি। খোদা হাফেজ।